নমস্কার, গুড আফটারনুন। লাঞ্চ ব্রেকের পরে আমরা আবার ফিরে এলাম আপনাদের সাথে। আমাদের এই 3 দিন ব্যাপী যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম চলছে, আজকে তৃতীয় দিনের শেষ পর্ব, পোস্ট লাঞ্চ সেশন। আমাদের সাথে আজকে রয়েছেন ডক্টর রতন সরকার, প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যাট পিকে কলেজ, কন্টাইল। ডক্টর সরকার অত্যন্ত কম বয়সে অনবদ্য তার যে কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ ডিসেবিলিটিজ অ্যান্ড এডুকেশন, তা সত্যি প্রশংসনীয়। ডক্টর সরকার ইংরেজি ভাষায় গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার্স করেছেন, তারপরে বিএড করেছেন স্পেশাল এডুকেশনে, এমএড করেছেন অ্যান্ড পিএইচডি করেছেন। বিএড কমপ্লিট করেছেন তিনটে জায়গায় তিনি বিএড, এমএড এবং পিএইচডি করেছেন। বিএড করেছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে, এমএড করেছেন রামকৃষ্ণ মিশন ইউনিভার্সিটি থেকে এবং পিএইচডি করেছেন পন্ডিচেরি ইউনিভার্সিটি থেকে। এই এত কম বয়সেই অত্যন্ত অভিজ্ঞতার সাথে উনি নানা রকম বই লিখে ফেলেছেন। তার মধ্যে একটি উল্লেখ না করে আমি পারছি না, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন ফর পার্সন উইথ ডিসেবিলিটিজ, এ মেথডিক্যাল গাইড বুক। আপনারা পরবর্তীকালে হয়তো সেটাকেও আপনাদের গাইডবুক হিসাবে কাজে লাগাবেন। বিভিন্ন সময় আমরা যে এই ইনক্লুসিভ এডুকেশনের কথা বারে বারে বলছি, যে কিভাবে আমরা ছাত্রছাত্রীদের ক্লাসে নিয়ে আসব, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সেটা না হলে কিন্তু এই প্রোগ্রামের সাফল্য কোনোদিনই আসবে না, সমাজ এগিয়ে আসবে না। আমরা বারে বারে শুনেছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ডিসেবিলিটিকে আলাদা করে না দেখে আমাদের সবার মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্য রয়েছে, এটাও একটি বৈচিত্র্য হিসাবে দেখলেই বোধহয় ভালো। এ সমস্ত করতে গিয়ে অনেক সময় আমরা বিভিন্ন আইনি জটিলতায় আটকে পড়ি। কী ধরনের ফেসিলিটিস তাদের রয়েছে, কি করা উচিত তাদের। অনেক সময় মাস্টারমশাইরা আমরা ভাবি যে একটি ছাত্রকে নিয়ে তো নিলাম, সামাল দিতে পারবো তো, কি করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই উনি আজকে আলোচনা করবেন। লিগাল ফ্রেমওয়ার্ক ফর ইনক্লুসিভ এডুকেশন ইন ইন্ডিয়া। আমরা আশা করব এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। পরবর্তীকালে কোনো রকম প্রশ্ন আপনাদের মনে যেগুলো জাগবে আমাদের ফিডব্যাকে লিখে পাঠান, সেই সুযোগ আপনাদের কাছে থাকছে। নেক্সট লেভেল, দ্বিতীয় পর্যায়ে যখন আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে এই প্রোগ্রামটা করব, আপনারা ফার্দার ট্রেনিং পাবেন। সেই সময় আপনাদের যে সমস্ত প্রশ্ন, তার সবের উত্তর আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। আর সঙ্গে থাকুন। ওনার সেশনটা শুরু করবার জন্য আমি ডক্টর সরকারকে রিকোয়েস্ট করব। গুড আফটারনুন অ্যান্ড নমস্কার। আমি ডক্টর রতন সরকার। আমি প্রথমে ধন্যবাদ জানাই ডক্টর অভিজিৎ কর স্যারকে এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আই হোপ দ্যাট এতটা না বললেও হতো। সো আজকে যেটা মেন বিষয়, যে বিষয়টির উপরে আমাকে বলতে বলা হয়েছে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক ফর ইনক্লুসিভ এডুকেশন ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস ইন ইন্ডিয়া। বেসিক্যালি আমি আমার আজকের প্রেজেন্টেশনটি 3টে ফেজে বলবো। সেটা হচ্ছে প্রথম ফেজ, যেখানে আমি চেষ্টা করব ইনক্লুসিভ এডুকেশন কী এবং ডিসেবিলিটি এবং এক্সক্লুশন কীভাবে কাজ করছে সেটা সম্পর্কে একটু আলোকপাত করব। সেকেন্ড ফেজে আমি যেটা বলবো সেটা হচ্ছে ল্যান্ডমার্কিং অ্যাক্ট, দ্যাট ইজ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্যাট কেম ইনটু এক্সিস্টেন্স ইন 1992, সেটা সম্পর্কে, সেটা কীভাবে একটা রেগুলেটরি বডি হিসেবে কাজ করছে, একটা অ্যাক্ট হিসেবে কাজ করছে ইনক্লুসিভ এডুকেশনকে ইমপ্লিমেন্ট করার জন্য। থার্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে রাইটস আরটি অ্যাক্ট সম্পর্কে, এবং সেটা কিভাবে একটা ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম তৈরি করতে হেল্প করছে, অ্যান্ড স্পেসিফিক্যালি পার্সনস উইথ ডিসেবিলিটিসকে মেইনস্ট্রিম স্কুলিং সিস্টেমে নিয়ে আসার পর তাদের জন্য কিভাবে একটা ইনক্লুসিভ অ্যান্ড এনাবলিং এডুকেশন সেট আপ তৈরি করার চেষ্টা করছে সেই সম্পর্কে। অ্যান্ড লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট দ্যাট কেম ইনটু এক্সিস্টেন্স ইন 2016, সেই অ্যাক্ট সম্পর্কে, প্রবাবলি আরপিডব্লিউডি অ্যাক্ট শর্টে বলা হয় যাকে, রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট অফ 2016। এটা একটা ল্যান্ডমার্কিং অ্যাক্ট ইন দ্য হিস্ট্রি অফ ডিসেবিলিটিস সেক্টর ইন ইন্ডিয়া, যেটা
আমার মনে হয় ভারতবর্ষের ডিসেবিলিটি স্টাডিজের হিস্ট্রিতে এত কম্প্রিহেন্সিভ এবং এত ইনক্লুসিভ অ্যাক্ট আগে ছিল না। এটাই একটা অ্যাক্ট যেটা কমপ্লিটলি ইনক্লুসিভ এডুকেশন মডেলের উপরে ফোকাস করছে এবং ভেরি সাউন্ডলি এবং কম্প্রিহেন্সিভলি পারসনস উইথ ডিসেবিলিটিস যে এডুকেশনাল রাইটস তার উপরে ফোকাস করছে এবং সেগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে বা রাইটসগুলোকে কীভাবে এক্সিকিউট করা যেতে পারে তার একটা কমপ্লিট অ্যান্ড সাউন্ড মেকানিজম কিন্তু এই অ্যাক্টে বলা হয়েছে। সো প্রথমেই আমি স্টার্ট করছি একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা সিম্পল উইথ এ সিম্পল কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন। সো বেসিক্যালি ইনক্লুসিভ এডুকেশন ইজ নাথিং বাট আ ফিলোসফি। এটা একটা দর্শন বা এটা একটা প্রসেস বা একটা অ্যাপ্রোচ যেখানে হিউম্যান ডাইভার্সিটিসকে শুধুমাত্র অ্যাকসেপ্টই করা হয় না, এখানে হিউম্যান ডাইভার্সিটিসকে একটা সেলিব্রেশনের সাবজেক্ট হিসাবে দেখা হয় এবং এখানে প্রত্যেকটি চাইল্ড ইরেসপেক্টিভ অফ দ্য ডিফারেন্সেস, তাদের মধ্যে যে ডিফারেন্সেস আছে উইথ রিগার্ড টু দেয়ার কাস্ট, জেন্ডার, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অর ট্যালেন্টস অর অ্যাবিলিটিস অর ডিসেবিলিটিস, এই সব বিষয়কে পরোয়া না করে এই বিষয়গুলোকে একটা সেলিব্রেশনের পার্ট হিসেবে ধরা হয় এবং একই সঙ্গে তাদের ফান্ডামেন্টাল রাইটসকে, ফান্ডামেন্টাল এডুকেশন রাইটসকে কী করে এনশিওর করা যেতে পারে সেটা নিয়ে এই প্রসেস বা এই অ্যাপ্রোচ কিন্তু কথা বলে। এটা একটা দ্য আইডিওলজি অফ ইনক্লুসিভ এডুকেশন ইজ আউটকাম অফ প্রিন্সিপালস অফ সোশ্যাল মডেল অ্যান্ড রাইট বেস মডেল অফ ডিসেবিলিটি। মানে হচ্ছে যে আমরা যদি পুরো ডিসেবিলিটি সেক্টর হিস্ট্রিকে দেখি তাহলে কিন্তু দেখবো আমরা 4টে ফেজ আছে এই ডিসেবিলিটি হিস্ট্রি। সেটা যেখানে প্রথমে যেটা ফেজ ছিল সেটা হচ্ছে রিলিজিয়াস বা চ্যারিটি মডেল অফ ডিসেবিলিটি এবং তার পরবর্তীকালে যেটা আসে সেটা হচ্ছে মেডিকেল মডেল অফ ডিসেবিলিটি এবং তার পরবর্তীকালে যেটা আসে সমাজে নলেজ এক্সপ্লোরেশন হওয়ার পর এবং সমাজের মধ্যে ডিসেবিলিটি সম্পর্কে সচেতনতা বাড়ার পর যে মডেলটি আসে সেটা হচ্ছে যে সোশ্যাল মডেল অফ ডিসেবিলিটি এবং পরবর্তীকালে যেটা আসে সেটা হচ্ছে যে রাইট বেসড মডেল অফ ডিসেবিলিটি। মানে আমরা এখন যে মডেল অফ ডিসেবিলিটিতে রয়েছি সেটা হচ্ছে যে রাইট বেসড মডেল অফ ডিসেবিলিটি। এখানে একজন পারসনস উইথ ডিসেবিলিটিসকে স্কুলের আওতায় নিয়ে আসা হবে এবং তাকে একটা রিজনেবল অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে বা তাকে এমন একটা পরিবেশ প্রোভাইড করতে হবে যেখানে সে তার হাইয়েস্ট এক্সটেন্ট মানে পসিবল বা তার যেখানে সে তার সর্বাধিক বিকাশ ঘটাতে পারবে এইরকম একটা পরিবেশ প্রোভাইড করা। ইট ইজ নট এ ম্যাটার অফ চ্যারিটি অর ইট ইজ নট এ ম্যাটার অফ সাম সর্ট অফ কী বলবো মানে পিটি। এটা একটা রাইটস এ ম্যাটার। এটা একটা পারসনস উইথ ডিসেবিলিটিসের রাইটস। সো এই রাইটকে ডিনাই করা যেতে পারে না। আরেকটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে যে এই ইনক্লুসিভ মডেল অ্যাকচুয়ালি কী চায়, মানে এই ফিলোসফি অফ ইনক্লুসিভ এডুকেশন কী চায়। এই ফিলোসফি অফ ইনক্লুসিভ এডুকেশন যেটা চায় সেটা হচ্ছে যে এন্টায়ার যে স্কুলিং সিস্টেম সেটাকে রিস্ট্রাকচার করতে চায় এবং কীভাবে রিস্ট্রাকচার করতে চায়, এমনভাবে রিস্ট্রাকচার করতে চায় যাতে প্রত্যেকটি পারসনস উইথ ডিসেবিলিটিস তাদের ডিসেবিলিটির নেচার বিভিন্ন হতে পারে কিন্তু সেই নেচার বিভিন্ন হওয়া সত্ত্বেও তারা যেন একই স্কুলে আসতে পারে, একই সিলেবাসের আওতায় তারা এডুকেশনকে অ্যাক্সেস করতে পারে এবং তাদের চয়েসেস এবং তাদের যে প্রবলেমস আছে সেগুলোকে যেন রেসপেক্ট করা হয় এবং তাদের প্রবলেমকে রেসপেক্ট করার সঙ্গে সঙ্গে তাদেরকে যেন এমন একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা হবে, এমন একটা সিস্টেম প্রোভাইড করা হয় যাতে তারা তাদের সর্বাধিক উন্নয়ন ঘটাতে পারে। একজন বিখ্যাত স্কলার বলেছিলেন যে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে বলতে গিয়ে উনি খুব সুন্দরভাবে ইনক্লুসিভ এডুকেশন প্রসেসটিকে ব্যাখ্যা করেছিলেন এবং উনি বলেছিলেন যে এটা একটা প্রসেস, মানে ইট ইজ এ প্রসেস অফ ইনক্রিজিং পার্টিসিপেশন অফ স্টুডেন্টস উইদিন অ্যান্ড রিডিউসিং দেয়ার এক্সক্লুশন ফ্রম কালচার, কারিকুলা, কমিউনিটিস অফ নেইবারহুড সেন্টার অফ লার্নিং। মানে এটা যদি বলতে চাই সেটা হচ্ছে যে শুধুমাত্র একজন স্কুলকে একটা স্পেশাল চাইল্ডকে স্কুলের আওতায় নিয়ে আসা এবং তাকে শুধুমাত্র স্কুলের কারিকুলামের পাঠ হওয়া বা সেই সিলেবাস অ্যাক্সেস করতে পারছে এরকম একটা কালচার বা এরকম একটা পরিবেশ তৈরি করতে দেওয়া, এটাই শুধু ইনক্লুসিভ এডুকেশন নয়। ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে একটা ব্রড কনসেপ্ট যেখানে একটা স্কুল এডুকেশন সিস্টেমের যা কিছু রয়েছে, বিট পার্ট অফ কারিকুলাম আর বিট কো কারিকুলার অ্যাক্টিভিটিস যাই থাক না কেন, সমস্ত বিষয়ে বা সমস্ত কিছুতেই একটা একজন পারসনস উইথ ডিসেবিলিটিসের যেন অ্যাক্সেস থাকে বা সেটাকে অ্যাক্সেস করতে পারে এবং সমস্ত সুযোগ সুবিধা যেন একজন পারসনস উইথ ডিসেবিলিটি যেন নিতে পারে সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের মেন ফিলোসফি বা ইনক্লুসিভ এডুকেশনের মেন অবজেক্টিভ। এবার একটু দেখে নেওয়া যাক যে কিভাবে এই ডিসেবিলিটি মানে এই পপুলেশন পারসনস উইথ ডিসেবিলিটিস যারা আছেন আর কি তারা
আমাদের মেন স্ট্রিম স্কুলিং সিস্টেম থেকে এক্সক্লুডেড হয়ে রয়েছে আর কি। তো আমার কাছে যে ডেটা আমি পেয়েছি আমার রিসার্চের মধ্যে দিয়ে, সেখান থেকে আমি জাস্ট কয়েকটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা প্রেজেন্ট করছি, এবং তার মধ্যে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে কীভাবে পারসনস উইথ ডিসেবিলিটিস ওয়ান অফ দ্য ডিসএনফ্র্যাঞ্চাইজড গ্রুপ বা ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজড গ্রুপ হয়ে রয়েছেন এখনও পর্যন্ত ইন টার্মস অফ হ্যাভিং অ্যাক্সেস টু এডুকেশন। সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2011 একটা রিপোর্ট পাবলিশ করে, যেখানে ওনারা বলেছেন যে 15% of the world's population have some sort of disability. It also found that 85 to 90% of persons with disabilities live in the developing countries. So এখান থেকে আমরা ইমাজিন করতে পারি যে পৃথিবীর যে পপুলেশন তার মধ্যে প্রায় 15% কিন্তু ডিসেবিলিটিস 15% কিন্তু সাম সর্ট অফ ডিসেবিলিটিস আছে। এবং আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে যে 85 to 90% অফ পারসনস উইথ ডিসেবিলিটিস যারা আছেন ওয়ার্ল্ডে তারা ডেভেলপিং কান্ট্রিতে বসবাস করে, এবং এটা অনস্বীকার্য যে ভারতবর্ষ একটা হাইলি পপুলেটেড ডেভেলপিং কান্ট্রি। সো এখান থেকে আমরা ইমাজিন করতে পারি যে ভারতবর্ষে পিডব্লিউডিসের সংখ্যা কত মানে হিউজ পরিমাণ হতে পারে। এবং আরেকটা স্টাডিতে দেখা যাচ্ছে যে ম্যানি চিলড্রেন উইথ ডিসেবিলিটিস ইনক্লুডিং দোজ হু হ্যাভ ডিফিকাল্টি উইথ লার্নিং, স্পিচ, কগনিশন, হিয়ারিং, সিং, মোবিলিটি অ্যান্ড ইমোশনাল অ্যাসপেক্টস আর লাইকলি টু হ্যাভ নেভার অ্যাটেন্ডেড স্কুলস। মানে ওয়ার্ল্ড ব্যাংক একটা স্টাডি করে এবং তার রিপোর্ট পাবলিশ হয় 2007, এবং সেখানে দেখাচ্ছে যে এই চিলড্রেন উইথ ডিসেবিলিটি যারা আছে, যাদের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম আছে, শোনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কগনিশনে প্রবলেম হতে পারে, স্পিচ বা ল্যাঙ্গুয়েজে প্রবলেম হতে পারে, বা ইমোশনাল ক্ষেত্রে যাদের প্রবলেম আছে, এরকম যারা চাইল্ড তারা প্রায় স্কুল অ্যাটেন্ড করেনি বললেই চলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা স্কুল অ্যাটেন্ড করতে পারে না। এগেইন ইন 2008 ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটা স্ট্যাটিস্টিক্স বলছে যে ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে ইনক্লুডিং ইন্ডিয়া less than 5% of children with disabilities completed primary education, school education. So this is a alarming statistics actually. এটা খুবই শকিং একটা স্ট্যাটিস্টিক্স, যেখানে বলছে যে 5%-এর নিচে পারসনস উইথ ডিসেবিলিটিস বা চিলড্রেন উইথ ডিসেবিলিটিস শুধুমাত্র প্রাইমারি স্কুল এডুকেশন কমপ্লিট করতে পেরেছে ডেভেলপিং কান্ট্রিগুলোতে, এবং ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য ডেভেলপিং কান্ট্রি। সিনারিও এখানেও প্রায় অলমোস্ট সেম। আরেকটা সুন্দর রিসার্চ স্টাডি যেটা আমার চোখে আসে এবং যেখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পাই, যেটা বলছে যে it was estimated that the number of children with disabilities under the age of 18 years around the world varies from 120 to 150 million, and a huge portion of them in many countries throughout the world either do not receive any form of education, or if they do, it is of inappropriate quality. Means রিচলারের একটা স্টাডিতে দেখেছিলেন উনি যে 18 বছরের নিচে বা 18 বছর বয়সের নিচে যে সমস্ত চাইল্ড পারসনস উইথ ডিসেবিলিটিস রয়েছে বা চাইল্ড ডিসেবিলিটিস রয়েছেন, তাদের সংখ্যাটা হিউজ, এবং ম্যাক্সিমাম কান্ট্রিতে তাদের একটা হিউজ পোর্শন কোনো রকম এডুকেশনই পায় না, এবং যদিও পেয়ে থাকে তাহলে সেই এডুকেশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিটির নয় বা কোয়ালিটেটিভ ইন নেচারের নয়, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিটি এডুকেশন তারা পেয়ে থাকে। সো দিস ইজ অলসো আ কাইন্ড অফ অ্যালার্মিং স্ট্যাটিস্টিক্স। যাই হোক, পরবর্তীকালে দেখা যায় যে এডুকেশন মানে প্রোভাইডিং এডুকেশন, কোয়ালিটি ইনক্লুসিভ এডুকেশন টু চিলড্রেন উইথ ডিসেবিলিটিস, পারসনস উইথ ডিসেবিলিটিসকে ইনক্লুসিভ এডুকেশন প্রোভাইড করা একটা আনডিনায়েবল রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায় গভর্নমেন্টের ক্ষেত্রে এবং এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে। এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রায় প্রত্যেকটা কান্ট্রি মানে পারসনস উইথ ডিসেবিলিটিসকে মেন স্ট্রিম স্কুলিং সিস্টেমে নিয়ে আসার জন্য ইচ্ছে প্রকাশ করে, এবং বিভিন্ন ইনিশিয়েটিভ তারা এই কনটেক্সটে নিয়েছিলেন। ভারতবর্ষও বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও এক্সেপশনাল নয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হিস্ট্রি মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যদি মুভ দেখা যায় ডিসেবিলিটি পপুলেশনকে স্কুলের আওতায় নিয়ে আসার জন্য, তাহলে কিন্তু দেখা যাবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলসো টেকেন সেভারাল ইনিশিয়েটিভ টু ব্রিং দোজ চিলড্রেন ইনটু দ্য মেইন স্ট্রিম স্কুলিং সিস্টেম। এটা কিন্তু দেখা যায়। পাশে যে ছবিটি আছে সেখানে সেটা যদি একটুখানি আমরা পর্যবেক্ষণ করি, তো এখানে দেখা যাবে যে সিন্স 1974 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভীষণ সুন্দরভাবে এবং ভীষণ র্যাডিক্যালভাবে কিন্তু এই পারসনস উইথ ডিসেবিলিটিসকে মেইন স্ট্রিম স্কুলিং সিস্টেমে নিয়ে আসার প্রচেষ্টা করতে থাকে। কখনো বিভিন্ন স্কিম, বিভিন্ন পলিসি, বিভিন্ন অ্যাক্ট, বিভিন্ন প্রোগ্রামস লঞ্চের মধ্যে দিয়ে এবং সেগুলোকে এক্সিকিউট করার মধ্যে দিয়ে। সো 1974-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চড দ্যাট আইডিসি, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটিস, এর মধ্যে দিয়ে স্কুলমুখী করার চেষ্টা করেন, এবং পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এগেন RCI অ্যাক্ট নিয়ে আসেন ইন 1992, যেখানে কিন্তু এক্সক্লুসিভলি একটা বডি তৈরি হয় রিভলিউশন কাউন্সিল অফ ইন্ডিয়া এই অ্যাক্টের উপরে বেস করে, যার মেন কাজ হচ্ছে এই পারসনস উইথ ডিসেবিলিটিসের এডুকেশনকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা পারসনস উইথ ডিসেবিলিটিসকে ট্রেন করার জন্য যে বিভিন্ন এডুকেশন বা বিভিন্ন প্রোগ্রাম সেই বিষয়গুলোকে প্রণয়ন করা এবং পারসনস উইথ ডিসেবিলিটিসকে ট্রেন করার জন্যে যে প্রফেশনাল থাকবেন, সেটা স্পেশাল এডুকেটর হোক বা আরও যারা প্রফেশনাল আছে তারা যে প্রফেশনালগুলো হবেন, তারা কিভাবে ট্রেনিং পাবে, কেমন ধরনের প্রোগ্রাম তারা অ্যাটেন্ড করবেন এবং কীভাবে তার কমপ্লিট স্ট্রাকচার নিয়ে আসা কিন্তু এই বডির কাজ হয়। পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরও কিছু ইনিশিয়েটিভ নেয়, যেমন ডিপিইপির মধ্যে দিয়ে দেন এসএস এর মধ্যেও একটা সাব স্কিম নিয়ে আসে আইডিসি, এবং পরবর্তীকালে এসএস এর পরে যেটা 1991-এ নিয়ে আসে সেটা ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট। এখানেও পারসনস উইথ ডিসেবিলিটিসকে এম্পাওয়ার করা হয় এবং তাদের রাইটসের কথা বলা হয়, এবং পরবর্তীকালে কম্প্রিহেনসিভ অ্যাকশন প্ল্যান ইন 2005, এখানেও এগেইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারসনস উইথ ডিসেবিলিটিসকে যাতে স্কুলের আওতা নিয়ে আসা যায় এবং তাদের রাইটসকে, বেসিক রাইটসকে সেফগার্ড করা যায় তার জন্য ইনিশিয়েটিভ নেন। এগেইন ইন 2006 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা করেন সেটা হচ্ছে ন্যাশনাল পলিসি ফর পারসনস উইথ ডিসেবিলিটিস নিয়ে আসে, যেখানে খুব কম্প্রিহেন্সিভলি পারসনস উইথ ডিসেবিলিটিস এডুকেশনের উপরে কিন্তু দৃষ্টিপাত করা হয়। পরবর্তীকালে এসএসএ এবং আইটিসি এর সাকসেস রেট খুব হাই হওয়ার ফলে এদেরকে এলিমেন্টারি লেভেল থেকে যখন সেকেন্ডারি লেভেলে নিয়ে যাওয়া হবে, স্কুলিং লেভেলে যখন নিয়ে যাওয়া হবে, তার নিড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সামনে অ্যারাইজ করে, এবং এই নিডকে মিট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা করে, যেমন নর্মাল চাইল্ডের জন্য রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান নামক একটি প্রোগ্রামকে লঞ্চ করে, এবং তার আন্ডারে যেটা আরেকটি স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করে সেটা হচ্ছে ডিএসএস, ইনক্লুসিভ এডুকেশন ফর ডিসেবল অ্যাট সেকেন্ডারি স্টেজ অফ স্কুলিং। এবং এই স্কিম বা এই প্রজেক্টের মেন উদ্দেশ্যই ছিল যে পারসনস উইথ ডিসেবিলিটি যারা সাকসেসফুলি এলিমেন্টারি এডুকেশনকে কমপ্লিট করেছে তাদেরকে সেকেন্ডারি এডুকেশনে যেন নিয়ে আসা যায় এবং তারা যেন সাকসেসফুলি সেকেন্ড এডুকেশন কমপ্লিট করতে পারে। এবং 2009-এ যেটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে আসে, এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই অ্যাক্টের মাধ্যমে এডুকেশনকে ফর চিলড্রেন বিলঙ্গিং টু দ্য এজ রেঞ্জ অফ 6 to 14 years এদের জন্য এডুকেশনকে কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট হিসাবে ঘোষণা করে দেয়, এবং এখানে এডুকেশন প্রোভাইড করা প্রত্যেকটা চাইল্ডকে একটা ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। সো এইভাবে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে 1974 থেকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারসনস উইথ ডিসেবিলিটিসকে মেইনস্ট্রিম স্কুলের আওতায় নিয়ে আসার জন্য এবং তাদের জন্য একটা ইনক্লুসিভ সেট আপ বা এনাবলিং সেট আপ তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন ইনিশিয়েটিভ নেয় ইন টার্মস অফ কামিং আপ উইথ সাম সর্ট অফ পলিসি, লেজিসলেশন অর প্রোগ্রাম বা বিভিন্ন অ্যাফার্মেটিভ অ্যাকশন। সো এভাবে যদি দেখা যায় তাহলে আমরা যদি ডিসেবিলিটি হিস্ট্রি দেখি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন ইনিশিয়েটিভ যেটা পারসনস উইথ ডিসেবিলিটিসকে মেইনস্ট্রিম স্কুলিং সিস্টেমে নিয়ে আসার জন্য নেওয়া হয়েছিল সেটাকে যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে 1974 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছেন ইন টার্মস অফ পলিসি, ইন টার্মস অফ লেজিসলেশন, ইন টার্মস অফ অ্যাফার্মেটিভ অ্যাকশন বা বিভিন্ন শর্ট টার্ম প্রোগ্রামের মধ্যে দিয়ে লঞ্চ করার মধ্যে দিয়ে পারসনস উইথ ডিসেবিলিটিসকে মেইনস্ট্রিম স্কুলিং সিস্টেমে নিয়ে আসা এবং তাদের জন্য একটা ইনক্লুসিভ এবং এনাবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এবং যাতে তারা কোয়ালিটি এডুকেশন পায় এবং রিজনেবল অ্যাকোমোডেশন পায় মেইনস্ট্রিম স্কুলিং সিস্টেমে, সেটাকে এনশিওর করার জন্য। সো বাট আমার মনে হয় প্রেজেন্ট কনটেক্সটে দাঁড়িয়ে যে এখন যদি আমরা জানতে চাই যে লিগাল ফ্রেমওয়ার্ক ফর ইনক্লুসিভ এডুকেশন অফ পারসনস উইথ ডিসেবিলিটিস ইন ইন্ডিয়া, মানে ইনক্লুসিভ এডুকেশনকে ইমপ্লিমেন্ট করার জন্য যে লিগাল ফ্রেমওয়ার্ক রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেটাকে যদি আমরা একটু বিশদভাবে জানতে চাই তাহলে আমার মনে হয় 3টি অ্যাক্টকে জানা আমাদের খুবই প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে। সেগুলো হচ্ছে এক, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1992, সেকেন্ড হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট অফ 2009, and the third and the latest one, that is Rights of Persons with Disabilities Act of 2016. So আমি জাস্ট সংক্ষেপে RCI, Rehabilitation Council of India Act সম্পর্কে একটুখানি বলবো এবার। So initially the Rehabilitation Council of India এটা এস্টাবলিশ হয়েছিল একটা রেজিস্টার্ড সোসাইটি হিসাবে 1986 এবং সেপ্টেম্বর 1992-তে এটি অ্যাক্টে পরিণত হয় এবং পার্লামেন্টের দ্বারা এটি অ্যাক্টে পরিণত হয় এবং এর উপরে বেস করেই 1993-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া RCI এস্টাবলিশ করে অ্যাজ এ স্ট্যাচুটরি বডি এবং এই RCI সমস্ত ডিসেবিলিটি সংক্রান্ত বিভিন্ন কোর্স, বিভিন্ন প্রফেশনাল তৈরি করা এবং সেই প্রফেশনালদের তৈরি করতে গেলে যে সিলেবাস, যে কোর্স থাকবে, তার যে সিলেবাস থাকবে, তার যে স্ট্যান্ডার্ড থাকবে এবং সেই কোর্সকে পড়ানোর জন্য
যে প্রফেশনাল থাকবে তাদের যে স্ট্যান্ডার্ড বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই সমগ্র বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেয়ে থাকেন। এবং এই অ্যাক্ট এই কাউন্সিলকে যে সমস্ত পাওয়ারগুলো দেয়, যে ক্ষমতা দেয়, সেগুলোর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্যগুলি হচ্ছে এরকম: গিভ সিলেবাস ফরমেশন পাওয়া, মিনস এই অ্যাক্টের দ্বারাই এই কাউন্সিল পিডাব্লিউডিসের জন্য যে বিভিন্ন কোর্সেস থাকবে বা পিডাব্লিউডিসকে পড়াতে, পার্সনস উইথ ডিসেবিলিটিসকে পড়াতে গেলে যে প্রফেশনাল থাকবে তাদের জন্য যে বিভিন্ন কোর্সেস থাকবে তার সিলেবাস কেমন হবে সেটাকে তৈরি করার ক্ষমতা কিন্তু এরা পায়। এবং পরবর্তীকাল নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন মেনটেনিং। এই কোর্সগুলো কমপ্লিট করার পর যে প্রফেশনাল তৈরি হচ্ছে রিহ্যাবিলিটেশন সেক্টরে বা ডিসেবিলিটি সেক্টরে, তাদের একটা কমপ্লিট রেজিস্ট্রেশন মেনটেন করা এবং বিভিন্ন সেক্টরে তাদের রেজিস্ট্রেশন মেনটেন করা, এটা একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় এই কাউন্সিলের। নেক্সট হচ্ছে অ্যাকশন টেকিং এগেইনস্ট দ্য ম্যাল প্র্যাকটিসেস, মানে ডিসেবিলিটি সেক্টরে যখন বিভিন্ন কাজ হয় ফর এক্সাম্পল কোন প্রফেশনাল পড়াবেন, কোন প্রফেশনাল অ্যাসেসমেন্ট করবেন, কোন প্রফেশনাল আইডেন্টিফিকেশন করবেন, কোন প্রফেশনাল সার্টিফাই করবেন পারসনস উইথ ডিসেবিলিটিসকে বিভিন্নভাবে, তা কিন্তু নির্ধারিত হয়ে যায়। এবং কারা সেটা করবেন তার জন্য একটা স্ট্যান্ডার্ড কিন্তু তৈরি করে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া এই স্ট্যাচুটরি বডি। এবং সেটা ঠিকঠাকভাবে এক্সিকিউট হচ্ছে কিনা বা রাইট প্রফেশনালের দ্বারা রাইট প্র্যাকটিসড হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখেন বা পর্যবেক্ষণ করে এই পার্টিকুলার কাউন্সিল। অ্যাট দ্য সেম টাইম ডিসেবিলিটিস রিলেটেড যে বা রিহ্যাবিলিটেশন রিলেটেড যে কোর্সেসগুলো রান করা হয়, সেই কোর্সেস রান করার জন্য যে ইনস্টিটিউট, তাদের কী প্যারামিটার হবে, তাদের কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার হবে বা কী ধরনের গঠন হবে, কোন ধরনের প্রফেশনাল সেই কোর্সেসগুলো পড়ানোর ক্ষেত্রে রেসপন্সিবল হবে বা এলিজিবল হবে, সেই সংক্রান্ত বিষয়কে কিন্তু দেখাশোনা করার দায়িত্ব থাকে এই কাউন্সিলের ওপরে। এবং তারা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে এই ক্ষেত্রে। এবং একটা ইনস্টিটিউট এই কোর্সগুলো রান করতে পারবে কি পারবে না তার জন্য রেকগনিশন দেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু এই কাউন্সিলই দিয়ে থাকে। নেক্সট হচ্ছে স্পেশাল এডুকেশন ট্রেনিং টু প্রোভাইড ট্রেনিং টু স্পেশাল টিচার, মানে যারা স্পেশাল টিচার, যারা একটা পার্টিকুলার বিএড বা এমএড প্রোগ্রাম, স্পেশাল এমএড প্রোগ্রাম করার পর যে সমস্ত স্পেশাল এডুকেটর তৈরি হচ্ছেন, তারা সার্ভিসে আসার পর তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশনকে বা তাদের প্রফেশনাল স্কিলকে বাড়ানোর জন্য আর কী ধরনের ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম নেবেন সেটাও কিন্তু ডিসাইডেড হয় এই পার্টিকুলার কাউন্সিলের দ্বারা। নেক্সট এর কিছু অবজেক্টিভ থাকে এই কাউন্সিলের। অবজেক্টিভগুলো হচ্ছে এরকম: টু রেগুলেট দ্য ট্রেনিং পলিসিস অ্যান্ড প্রোগ্রামস ইন দ্য ফিল্ড অফ রিহ্যাবিলিটেশন অফ পিডাব্লিউডিস। সো পারসনস উইথ ডিসেবিলিটিসের জন্য যে ট্রেনিং প্রোগ্রাম হয়, তার যে মডিউল বা তার যে পলিসিস তৈরি হয়, সেগুলোকে রেগুলেট করা কিন্তু এই কাউন্সিলের দায়িত্ব বা এই কাউন্সিলের অবজেক্টিভ। নেক্সট হচ্ছে টু সেট অ্যান্ড ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ডাইজেশন অফ ট্রেনিং কোর্সেস অফ প্রফেশনাল ডিলিং উইথ দ্য পিডাব্লিউডিস, মানে যে কোর্সেসগুলো রান করা হচ্ছে বা যে ট্রেনিং প্রোগ্রামগুলো রান করা হচ্ছে তার স্ট্যান্ডার্ড কেমন হবে, তার ক্রাইটেরিয়া কী হবে বা তার কোয়ালিটি কেমন হবে, এবং সেটাকে কী করে ইমপ্রুভ করা যেতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু, বা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু এই কাউন্সিলের আরেকটি উল্লেখযোগ্য অবজেক্টিভ। তারপর এটা যেটা করে সেটা হচ্ছে টু প্রেসক্রাইব মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অফ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ প্রফেশনাল ডিলিং উইথ দ্য পিডাব্লিউডিস। পারসনস উইথ ডিসেবিলিটিসকে ডিল করতে গেলে বিভিন্ন প্রফেশনাল দরকার, ফর এক্সাম্পল সাইকোলজি দরকার, রিহ্যাব প্রফেশনাল, স্পেশাল এডুকেটর দরকার, কাউন্সিলর দরকার, মেডিকেল অডিওলজিস্ট দরকার, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস দরকার, ফিজিওথেরাপিস দরকার, অকুপেশন থেরাপিস দরকার। সো বিভিন্ন প্রফেশনাল দরকার হয়ে পড়ে। এবং এই প্রফেশনালদের এই প্রফেশনে আসার জন্য কোন কোর্স কমপ্লিট করতে হবে বা তাদের স্ট্যান্ডার্ড কী হবে বা তাদের কী ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে সেই সম্পর্কে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন ফর্ম করে এই পার্টিকুলার কাউন্সিল। তার সঙ্গে এটা আরেকটা যেটা করে সেটা হচ্ছে যে এই কোর্সেসগুলো রান করার জন্য যে সমস্ত ইনস্টিটিউট বা অর্গানাইজেশন বা ইউনিভার্সিটিস রয়েছে বা কলেজ আছে বা ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন আছে, তাদেরকে রেকগনিশন দিয়ে থাকে এই পার্টিকুলার কাউন্সিল। এবং তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করা, তারা ঠিকঠাক সেই কোর্সগুলো কোয়ালিটি এনশিওরের মধ্যে দিয়ে অফার করছে কিনা সেটাকে দেখাশোনার দায়িত্বও কিন্তু থাকে এই পার্টিকুলার কাউন্সিলের উপরে। এছাড়াও এর আরেকটি উল্লেখযোগ্য দিক আছে বা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে যে ডিসেবিলিটিস এবং রিহ্যাবিলিটেশন ফিল্ডে রিসার্চকে প্রমোট করা এবং নিত্য নতুন যে প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে ইন দ্য ফিল্ড অফ ডিসেবিলিটি অর রিহ্যাবিলিটেশন সায়েন্স ইন দ্য রিহ্যাবিলিটেশন প্রফেশন, সেই ইস্যুসগুলোকে নিয়ে ডিপলি স্টাডি করা এবং সেই ইস্যুসগুলোকে কী করে অ্যাড্রেস করা যেতে পারে বা সেই প্রবলেমগুলোকে কী করে সলভ করা যেতে পারে সেই সংক্রান্ত রিসার্চকে প্রমোট করা কিন্তু এই কাউন্সিলের আরেকটি উল্লেখযোগ্য দিক। এর কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে, সেগুলো হচ্ছে এরকম যে
recognition of the qualification granted by university in India for rehabilitation professional. So rehabilitation professional হতে গেলে যে ডিগ্রি বা যে কোয়ালিফিকেশন বা যে কোর্সেসগুলো কমপ্লিট করতে হবে সেই কোর্সের রেকগনিশন কিন্তু এই কাউন্সিল দিয়ে থাকে। নেক্সট হচ্ছে উইথড্রল অফ রেকগনিশন। ফর এক্সাম্পল যদি কোনো ইনস্টিটিউট রিহ্যাব প্রফেশনাল তৈরি করার ক্ষেত্রে কোনো কোর্সেস রান করছে আফটার গেটিং রেকগনিশন ফ্রম দিস কাউন্সিল, এবং তারপরে যদি তারা সেই কোর্সের স্ট্যান্ডার্ড ঠিকঠাক মেনটেন না করতে পারে তাহলে কিন্তু সেই রেকগনিশনকে তারা উইথড্র করতে পারে। এই ক্ষমতাও কিন্তু এই পার্টিকুলার কাউন্সিলের আছে এবং এটা তাদের একটা ফাংশন। যে ধরনের কোয়ালিটি বা ট্রেনিং বা রিসার্চ ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ ডিসেবিলিটি বা রিহ্যাবিলিটেশন করা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট দ্বারা, যেগুলো RCI এর আন্ডারে আসে, তার কোয়ালিটি ঠিকঠাক না হলে বা সেগুলোকে ডিসকন্টিনিউ করানো এবং তার বা সেই কোর্স যে কোর্সগুলো রান করা হচ্ছে বা যে রিসার্চের কাজ করা হচ্ছে সেই রিসার্চ কাজের কোয়ালিটি কী হবে বা সেই কোর্সের কোয়ালিটি কী হবে তার মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করা কিন্তু এই কাউন্সিলের আরেকটি উল্লেখযোগ্য দিক। ইন অ্যাডিশন টু দ্যাট, এটা যেটা করে সেটা হচ্ছে যে রেকগনিশন অফ কোয়ালিফিকেশন গ্রান্টেড বাই ইনস্টিটিউট আউটসাইড অফ ইন্ডিয়া। ফর এক্সাম্পল, ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন প্রফেশনাল যারা ডিসেবিলিটি সেক্টরে কাজ করেন বা ডিসেবিলিটি সেক্টরে কোয়ালিফাইড প্রফেশনাল, ভারতবর্ষের বাইরে থেকে যদি কোনো কোর্স করে আসে, সেই কোর্স আমাদের ইন্ডিয়াতে যে কোর্সেস রান করা হয় RCI অ্যাপ্রুভড যে কোর্সেস রান করা হয় ডিসেবিলিটি ফিল্ডে কাজ করতে গেলে যে কোর্সেসগুলো করতে হয় একজন প্রফেশনালকে বা যে কোয়ালিফিকেশনসগুলো একজন প্রফেশনালকে গেইন করতে হয়, সেটার রেকগনিশন বা ফরেন ডিগ্রির সাথে ইন্ডিয়ান ডিগ্রির যে একটা ইকুইভ্যালেন্সি সেটা সেট আপ করাও কিন্তু এই কাউন্সিলের একটা অন্যতম দায়িত্ব বা অন্যতম কাজ। আমরা যদি এভাবে দেখি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার স্ট্যাচুটরি বডিটির বিভিন্ন ফাংশন, অবজেক্টিভ, তাহলে একটা বিষয় স্পষ্ট যে এখান থেকে বেসিক্যালি এই স্ট্যাচুটরি বডি যে জন্য এস্টাবলিশ করা হয়েছিল সেটা তার পারপাস হচ্ছে রিহ্যাবিলিটেশন প্রফেশনাল তৈরি করা এবং সেই সমস্ত প্রফেশনালদের তৈরি করা যারা পারসনস উইথ ডিসেবিলিটির সাথে ডিল করতে পারবেন। যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে ইনক্লুসিভ এডুকেশন, এবং সত্যি ইনক্লুসিভ এডুকেশনকে ট্রু সেন্সে প্রমোট করতে গেলে বা এক্সিকিউট করতে গেলে আমাদের ট্রেন্ড টিচারের দরকার, এবং ট্রেন্ড টিচার অবশ্যই ইন দ্য ফিল্ড অফ ডিসেবিলিটি হতে হবে, সেটা দরকার, এবং সেই ক্ষেত্রে RCI একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং টাইম টু টাইম RCI বিভিন্ন শর্ট টার্ম প্রোগ্রাম বা বিভিন্ন সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ বা ট্রেনিং প্রোগ্রাম কন্ডাক্ট করে থাকে, যার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পারসনস উইথ ডিসেবিলিটিসকে কীভাবে ডিল করা যেতে পারে, তাদেরকে কীভাবে পড়ানো যেতে পারে, কী করে অ্যাসেস করা যেতে পারে, সেই সম্পর্কে নলেজ তারা কিন্তু ডিসেমিনেট করে। সো প্রত্যেকটা টিচারই স্কুল থেকে কিন্তু এই সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেন এবং তারা নিজেদের মধ্যে সেই নলেজ অ্যাকোয়ার করতে পারেন যেটা দরকার একটা পারসনস উইথ ডিসেবিলিটিসকে বা একটা চাইল্ড উইথ ডিসেবিলিটি, স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসকে ক্লাসরুমে ডিল করার ক্ষেত্রে। এবার আমরা একটু দেখে নিই আমাদের 2009-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ল্যান্ডমার্কিং লেজিসলেশন নিয়ে আসে, ল্যান্ডমার্কিং অ্যাক্ট যেটা নিয়ে আসে, সেটা হচ্ছে যে রাইটস অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট। সো আমরা যদি দেখি এই অ্যাক্টে কী করে এলো, তাহলে আমরা বুঝতে পারবো যে এর ইম্পর্টেন্স কতটা। এই অ্যাক্ট হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে দিয়ে আসে, এবং এই অ্যামেন্ডমেন্টের সময় ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 21A সেকশনকে ইনসার্ট করা হয়, এবং যার মেন পারপাস ছিল যে এলিমেন্টারি এডুকেশনকে ফর দ্য চিলড্রেন বিলঙ্গিং টু দ্য এজ রেঞ্জ অফ 6 to 14 years এডুকেশনকে কিন্তু প্রাইমারি এডুকেশন বা এলিমেন্টারি এডুকেশনকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে রূপান্তরিত করে দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটি চাইল্ড ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, ক্রেড, কালার, সোশিও ইকোনমিক স্ট্যাটাস অর জেন্ডার অর ডিসেবিলিটিস অর অ্যাবিলিটিস যে এডুকেশন পাবে একটা ইনক্লুসিভ সেট আপে বা একটা মেনস্ট্রিম সেট আপে, সেটা একটা ফান্ডামেন্টাল রাইট হয়ে দাঁড়ায়। এই অ্যাক্টের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। ফর এক্সাম্পল, বিশেষ কিছু বৈশিষ্ট্য বা এই অ্যাক্টের মধ্যে বিভিন্ন রাইটসকে এনশিওর করা হয়। ফর এক্সাম্পল, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন ইন ইন্ডিয়া ইন দি 6 to 14 years এজ গ্রুপ, মানে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত যে সমস্ত চাইল্ড ইন্ডিয়াতে আছে প্রত্যেকটি চাইল্ডকে ইরেসপেক্টিভ অফ দেয়ার ডিফারেন্সেস দ্যাট ডু হ্যাভ, তাদের মধ্যে যে ডিফারেন্সেস আছে তা থাকা সত্ত্বেও প্রত্যেকটি চাইল্ডকে স্কুলমুখী করতে হবে এবং মানে স্কুলে নিয়ে আসতে হবে এবং তাদেরকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে হবে একটি সেম সেট আপে, আলাদা আলাদা সেগ্রিগেটেড সেট আপে নয়, একটা সেম সেট আপে, এবং সেটা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন হবে। পার্সনস উইথ ডিসেবিলিটি বা চিলড্রেন উইথ ডিসেবিলিটিসরাও কিন্তু এক্ষেত্রে এক্সেপশনাল ছিল না, তাদেরকেও কিন্তু এই অ্যাক্টের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের উপর একটা স্পেশাল ফোকাস দেওয়া হয়ে থাকে।
এখানে এটা বলা হয় যে কোনো চাইল্ডকেই একটি ক্লাসে রেখে দেওয়া যাবে না, তাদেরকে নেক্সট ক্লাসে প্রমোট করতে হবে এবং প্রয়োজনে তাদেরকে অ্যাডিশনাল টিচিংস বা অ্যাডিশনাল সাপোর্ট প্রোভাইড করতে হবে, সো দ্যাট যে কোয়ালিটি বা যে লার্নিং আউটকাম তাদের মধ্যে থাকা উচিত একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে যাওয়ার পর, সেই লার্নিং আউটকাম যেন তাদের মধ্যে প্রতিফলিত হয় বা তাদের মধ্যে আসে। অ্যাডমিশনের ক্ষেত্রে বলা হয় যে কোনো চাইল্ডকেই কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে ডিনাই করা যাবে না, সে পারসনস উইথ ডিসেবিলিটিস হোক বা সোশিও ইকোনমিক্যালি পোর বা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে হোক, কোনো চাইল্ডকে কিন্তু স্কুলে অ্যাডমিশন দেওয়ার ক্ষেত্রে তার যে অ্যাডমিশন নেওয়ার যে রাইট, সেই রাইটকে ডিনাই করা যাবে না। সো অ্যাডমিশন সকলকে দিতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দেওয়া হয়, সেটা হচ্ছে যে স্টুডেন্ট এবং টিচার রেশিও কী হবে সেটা ফিক্স করে দেওয়া হয় এবং প্রত্যেকটি ক্লাস বা লেভেলে পড়াতে গেলে কী ধরনের টিচার থাকবেন বা টিচারদের কোয়ালিফিকেশান কী হবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়। এখানে এই অ্যাক্টের মধ্যে দিয়ে আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। সেগুলো হচ্ছে এরকম যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ চেঞ্জ নিয়ে আসা এবং স্কুলে যে এডুকেশন ইম্পার্ট করা হয় সেই এডুকেশনে যে কোয়ালিটি, সেই কোয়ালিটির ইমপ্রুভমেন্ট যেন ঘটানো যায়, সেই রিলেটেড কিছু ইনিশিয়েটিভ নেওয়ার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এখানে আরও বলা হয়েছে যে 25% রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটিস ইন অ্যাডমিশন টু ক্লাস 1 ইন অল প্রাইভেট স্কুল। এটা শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল নয়, ইভেন প্রাইভেট সেক্টর বা প্রাইভেট স্কুলের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাক্ট অ্যাপ্লিকেবল এবং সেক্ষেত্রে 25% রিজার্ভেশন থাকে অ্যাডমিশনের ক্ষেত্রে, মানে যারা সোশিও ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আসছেন ইনক্লুডিং পারসনস উইথ ডিসেবিলিটিস তাদেরকেও যে অ্যাডমিশন দিতে হয় প্রাইভেট স্কুলে, সেই বিষয়ে কিন্তু একটা রিজার্ভেশন পলিসি এই অ্যাক্টের মধ্যে দিয়ে ইন্ট্রোডিউস করা হয় এবং এটাও বলা হয় যে নো স্ক্রিনিং পলিসি উইল বি দেয়ার, মানে অ্যাডমিশন টেস্টের মধ্যে দিয়ে কোনো চাইল্ডকে একটা ক্লাসে অ্যাডমিশন দেওয়া হবে না। এই বিষয়ে বলা হয় ফাইন্যান্সিয়াল বার্ডেনের ক্ষেত্রে বলা হয় যে ফাইন্যান্সিয়াল ম্যাটার সেটা কিন্তু বোথ স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা শেয়ার্ড ওয়েতে ডিল করা হবে এবং যে স্কুল যে হবে বা যে ক্লাসরুম হবে সেটা কিন্তু ভীষণ পরিমাণে স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, ডিসেবল ফ্রেন্ডলি হবে, এই বিষয়েও কিন্তু বলা হয়ে থাকে এই পার্টিকুলার অ্যাক্টে। এই পার্টিকুলার অ্যাক্ট হচ্ছে একটা ল্যান্ডমার্কিং অ্যাক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এই অ্যাক্টের মধ্যে দিয়েই কিন্তু ভারতবর্ষে শিক্ষায় মানে এলিমেন্টারি বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা রেভলিউশন তৈরি হয়, কারণ ম্যাক্সিমাম সংখ্যক বা প্রায় 10% স্টুডেন্ট কিন্তু চাইল্ড কিন্তু স্কুলমুখী হয় এই পার্টিকুলার অ্যাক্টের বলেই এবং স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসরাও কিন্তু এর আওতায় পড়ে। যাই হোক, আজকের এই আলোচ্য বিষয় বা আজকের আমার প্রেজেন্টেশনে আমি একটা জিনিস জাস্ট ফোকাস করতে চাইছি যে এই অ্যাক্টে যখন পারসনস উইথ ডিসেবিলিটিস বা চাইল্ড উইথ ডিসেবিলিটিসের কথা বলা হয়েছিল তখন যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট পিডব্লিউডি অ্যাক্ট 1995-এ পারসনস উইথ ডিসেবিলিটিসের যে রাইটসের কথা বলা হয়েছে সেই সমস্ত রাইটসকে সেফগার্ড করা হবে এই অ্যাক্টের মধ্যে দিয়ে, মানে সেই অ্যাক্টের যে পারসনস উইথ ডিসেবিলিটিসের যে রাইটসের কথা বলা হয়েছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট সেই পারসনস উইথ ডিসেবিলিটিসকে ডিল করার ক্ষেত্রে কিন্তু পিডব্লিউডি অ্যাক্টকে রেফার করবে, এমনই বলা হয়েছিল এই অ্যাক্টের ক্ষেত্রে। এবং পরবর্তীকালে এই অ্যাক্ট কিন্তু আবার পারসনস উইথ ডিসেবিলিটিস এবং তাদের রিলেটেড ম্যাটারকে ডিল করার ক্ষেত্রে রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট যেটা 2016-এ আসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, সেটাকে রেফার করবে এরকম কিন্তু বলা হয়েছে। নাও দেখে নেওয়া যাক যে আমাদের লেটেস্ট অ্যাক্ট যেটা পারসনস উইথ ডিসেবিলিটিস দের ফান্ডামেন্টাল রাইটসকে সেফগার্ড করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করে বা নিয়ে আসে, সেটা হচ্ছে দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট অফ 2016। 2016-এ এই অ্যাক্টটি আসে এবং এই অ্যাক্টটি এনফোর্সড হয় ইন 2017 থেকে এবং এই অ্যাক্টের মাঝে 14 চ্যাপ্টার আছে এবং সেগুলো ভীষণই কম্প্রিহেন্সিভ এবং এলাবোরেটেড হইতে বলা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু বিভিন্ন সেক্টরে পারসনস উইথ ডিসেবিলিটিসের কি রাইটস হবে সেটা বলা হয়েছে। যেমন ফার্স্ট চ্যাপ্টারে একটা প্রিলিমিনারি আইডিয়া দেওয়া হয়েছে, সেকেন্ড চ্যাপ্টার বলা হয়েছে রাইটস অ্যান্ড এন্টাইটেলমেন্টস, দ্য বেসিক রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যান্ড এন্টাইটেলমেন্টস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, এই সম্পর্কে কিন্তু বলা হয়েছে। থার্ড চ্যাপ্টার অফ দিস অ্যাক্ট মানে এই পার্টিকুলার অ্যাক্টের থার্ড চ্যাপ্টার বেসিক্যালি যেটা বলে সেটা হচ্ছে এডুকেশন রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস এবং এখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম বলা হয়েছে যে এডুকেশন পারসনস উইথ ডিসেবিলিটিসকে দেওয়া হবে সেটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশন হবে, নট স্পেশাল এডুকেশন অর নট আ কাইন্ড অফ এডুকেশন ইম্পার্টেড ইন ইন্টিগ্রেটেড সেট আপ। এটা এমন একটা এডুকেশন সিস্টেমের কথা বলে যেটা কিন্তু ইনক্লুসিভ অ্যান্ড এনাবলিং ইন নেচার। এবং ফোর্থ চ্যাপ্টারে যেটা বলা হয় স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট, অ্যান্ড ফিফথ চ্যাপ্টারে সোশ্যাল সিকিউরিটি, হেলথ, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিক্রিয়েশন, সিক্স চ্যাপ্টারে বলা হয় স্পেশাল প্রভিশন ফর পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস,
এইভাবে 7th 8 9 10 11 12 এবং 13 14 till 17 এই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু পারসনস উইথ ডিসেবিলিটিসের ক্ষেত্রে বিভিন্ন রাইটস বা এন্টাইটেলমেন্টস কী হবে এবং সেগুলোকে কীভাবে সেফগার্ড করা যেতে পারে বা এক্সিকিউট করা যেতে পারে এবং সেগুলোকে এক্সিকিউট করতে গেলে কী ধরনের মেকানিজম থাকতে হবে সেই সম্পর্কে কিন্তু একটা এলাবোরেটিভ বা একটা বিশদ বিষয় এই অ্যাক্টের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে। এই অ্যাক্টের যে আন্ডারলাইং প্রিন্সিপাল বা র্যাশনালে ছিল সেটা হচ্ছে যে বেসিক্যালি দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016 আমাদের কান্ট্রিতে যে আর্লিয়ার একটা অ্যাক্ট ছিল পারসনস উইথ ডিসেবিলিটিস রাইটকে সেফগার্ড করার জন্য এবং এক্সিকিউট করার জন্য, সেটা হচ্ছে পিডব্লিউডি অ্যাক্ট 1995, সেই অ্যাক্টকে রিপ্লেস করে। এবং এই অ্যাক্ট ইউনাইটেড নেশনস কনভেনশনস অন রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিসের যে প্রিন্সিপাল বা তার মধ্যে যে রাইটসের কথা বলা হয়েছে সেই রাইটসকে অ্যাকচুয়াল রিয়ালিটি দেওয়ার জন্য কিন্তু তৈরি করা হয় ভারতবর্ষে, কারণ ভারতবর্ষ ছিল এই ইউএনসিআরপিডির সিগনেটারি ইন দ্য ইয়ার 2017। সো ভারতবর্ষের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রমিস যে ভারতবর্ষের মতো জায়গাতেও ইউনাইটেড নেশন কনভেনশনস অন রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিসে এই কনভেনশনে যে প্রিন্সিপাল বা যে রাইটসের কথা বলা হয়েছে বা যে প্রভিশনের কথা বলা হয়েছে, এই প্রভিশন বা প্রিন্সিপাল যে ভারতবর্ষের বিভিন্ন পলিসি বা লেজিসলেশন বা অ্যাক্টের মধ্যে দিয়ে বা বিভিন্ন ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হবে, সেই প্রমিস বা সেই প্রতিশ্রুতিকে একটা বাস্তব মুখ দেওয়ার জন্যই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই পার্টিকুলার অ্যাক্টকে নিয়ে আসে। কিছু ডিস্টিংটিভ ফিচার্স এই অ্যাক্টের হলো এরকম যে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ফর দ্য ফার্স্ট টাইম ভারতবর্ষে এই অ্যাক্টের মধ্যে দিয়ে কিন্তু 7 টাইপ অফ ডিসেবিলিটি থেকে 21 টাইপ অফ ডিসেবিলিটিসকে আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে সার্টিফাইড ক্যাটেগরিতে রূপান্তরিত করা হয়। মানে এই অ্যাক্টে 21 টাইপ অফ পারসনস উইথ ডিসেবিলিটিসকে অ্যাকনোলেজ করা হয় এবং তাদের সার্টিফিকেশন প্রসেসের কথা বলা হয়। এবং এই অ্যাক্টের মধ্যে বেশ কিছু নতুন ডিসেবিলিটি ইনক্লুডেড হয়, সেগুলো হচ্ছে অ্যাসিড অ্যাটাক ভিকটিমস, দেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি অ্যান্ড এইরকম আরও রয়েছে যেগুলো আমরা পরবর্তীকালে জেনে নেব। এই চারটিকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করে নিই তাহলে আমরা দেখতে পাবো যে কোন কোন ধরনের ডিসেবিলিটিকে এই অ্যাক্টের মধ্যে কনসিডার করা হয়েছে। এখানে টোটাল 21 টাইপ অফ ডিসেবিলিটিস আছে। ফর এক্সাম্পল লোকোমোটর ডিসেবিলিটি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি দ্যাট ইজ কামিং আন্ডার দ্য ফিজিক্যাল ডিসেবিলিটি ক্যাটেগরি। দেন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে যেটা আসে সেটা হচ্ছে লার্নিং ডিসেবিলিটি অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। মেন্টাল বিহেভিয়ারের মধ্যে আসে মেন্টাল ইলনেস অ্যান্ড ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে আসে মাল্টিপল স্ক্লেরোসিস এবং পার্কিনসন্স ডিজিজ। ব্লাড ডিসঅর্ডারের মধ্যে আসে হেমোফিলিয়া, থ্যালাসেমিয়া অ্যান্ড সিকেল সেল ডিজিজ এবং মাল্টিপল ডিসেবিলিটি রয়েছে। লোকোমোটর ডিসেবিলিটির মধ্যে যেগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো হচ্ছে লেপ্রোসি কিওর পারসন, সেরিব্রাল পালসি, ডরফিজম, মাস্কুলার ডিস্ট্রফি, অ্যাসিড অ্যাটাক ভিকটিমস। ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে বোথ লো ভিশন অ্যান্ড টোটাল ব্লাইন্ড অর ব্লাইন্ডনেস। হেয়ারিং ইম্পেয়ারমেন্টের মধ্যে কিন্তু দুটো ক্লাসিফিকেশন আছে, এখানে ইনক্লুড করা হয়েছে ডেফ অ্যান্ড হার্ড অফ হেয়ারিং, বোথ টাইপকে। সো এইভাবে 21 টাইপ অফ ডিসেবিলিটিসকে কিন্তু ইনক্লুড করা হয়েছে এই পার্টিকুলার অ্যাক্টের আন্ডারে। আর সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই অ্যাক্ট কিন্তু পারসনস উইথ ডিসেবিলিটিসের যে রাইটস অ্যান্ড এন্টাইটেলমেন্ট আছে সেই সম্পর্কেই কথা বলে। এবং এই অ্যাক্টের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বা আরেকটা গুরুত্বপূর্ণ দিক যেটা আমি জাস্ট একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই অ্যাক্ট কিন্তু সোশ্যাল মডেল অ্যান্ড হিউম্যান রাইট বেসড মডেল অফ ডিসেবিলিটি যে আছে বা ডিসেবিলিটি কনসেপ্টকে বা ডিসেবিলিটি ইস্যুসকে সোশ্যাল ডাইমেনশন থেকে বা রাইট বেসড মডেল থেকে দেখার যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভের উপরে বেস করে কিন্তু এই অ্যাক্ট গঠন করা হয়েছে। সো এখান থেকে এটা ক্লিয়ার যে এই অ্যাক্টে পারসনস উইথ ডিসেবিলিটিসকে যেভাবে দেখা হয়েছে বা যেভাবে ডিফাইন করা হয়েছে, এই ডিফাইন করার প্রসিজিওর বা তাদেরকে দেখার যে প্রসিজিওর সেটা কিন্তু ভীষণ ব্রড, কম্প্রিহেন্সিভ এবং র্যাশনাল। কিছু ইম্পর্ট্যান্ট রাইট যেগুলো এই অ্যাক্টের মধ্যে দিয়ে এনশিওর করার কথা বলা হয়েছে, ফর এক্সাম্পল অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ কমিশনার আন্ডার দি সেকশন 74। আগে যেটা ছিল আর পিডব্লিউডি অ্যাক্ট 1995 অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশনের ক্ষেত্রে যে রিজার্ভেশন পলিসি ছিল 4% ফর পারসনস উইথ ডিসেবিলিটিস, সেটাকে কিন্তু বাড়িয়ে 5% করে দেওয়া হয় এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সেটা 4% করা হয় 3% থেকে। এছাড়াও যেটা বলা হয়েছে যে ন্যাশনাল ফান্ড তৈরি হবে এই পারসনস উইথ ডিসেবিলিটিসের যে ম্যাটার সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেটা মনিটরিং হবে কিন্তু অ্যাক্টের আন্ডারে মেনশন মেকানিজমের দ্বারা। স্পেশাল কোর্ট এস্টাবলিশ করা, ডিস্ট্রিক্ট ওয়াইজ স্পেশাল কোর্ট এস্টাবলিশ করার
কথাও এই অ্যাক্টের আন্ডারে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে ডিসেবিলিটি রিলেটেড যে ইস্যু, সেটা এডুকেশন সেক্টর হোক বা আদার সেক্টর হোক, যেটা পারসনস উইথ ডিসেবিলিটিসের রাইটস বা এন্টাইটেলমেন্টকে হ্যাম্পার করছে বা এনশিওর করতে প্রবলেম তৈরি করছে, সেটাকে অ্যাড্রেস করার জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ স্পেশাল কোর্ট এস্টাবলিশমেন্টের কথা বলা হয় কিন্তু এই রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্টের আন্ডারে। Additionally, protection from cruelty, abuse, violence or exploitation and inhuman treatment, মানে পারসনস উইথ ডিসেবিলিটিসের ক্ষেত্রে যে বিভিন্ন প্রবলেম, যেমন তাদের প্রতি ক্রুয়েলটি, তাদের অ্যাবিউজ, তাদের ক্ষেত্রে ভায়োলেন্স, বা তাদেরকে এক্সপ্লয়েট করা বা তাদের সঙ্গে ইনহিউম্যান বা মানে অমানবিক ট্রিটমেন্ট করা, এই সমস্ত বিষয় থেকে পারসনস উইথ ডিসেবিলিটিসকে সেফগার্ড করার জন্য কিন্তু এখানে প্রোটেক্টিভ রাইটসের কথা বলা হয়েছে। এখানে এটা ডিউটিস অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে কেমন ডিউটি হবে বা এডুকেশনাল ইনস্টিটিউশনে যে বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, ম্যানেজমেন্ট কমিটি, স্কুল টিচার্স, হেড অফ দ্য ইনস্টিটিউটস বা ডিপার্টমেন্ট অফ এডুকেশন বা এস্টাবলিশড অথরিটি যারা রয়েছেন বা এস্টাবলিশ সেক্টর যারা রয়েছেন, তাদের ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস কী হবেন সেটা কিন্তু ভেরি ক্লিয়ারলি এই পার্টিকুলার অ্যাক্টের আন্ডারে স্পেলড আউট করা হয়েছে। এবং এই অ্যাক্ট কিন্তু নন ডিসক্রিমিনেশন এর কথা বলে, বোথ ইন দ্য ফিল্ড অফ এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন এমপ্লয়মেন্ট ফর পারসনস উইথ ডিসেবিলিটিস। এবং এই অ্যাক্টে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন উইথ ডিসেবিলিটিস বিলঙ্গিং টু দি এজ রেঞ্জ গ্রুপ অফ 6 to 18 ইয়ার্স, মানে 6 থেকে 18 বছর বয়সের মধ্যে যে সমস্ত চাইল্ড উইথ ডিসেবিলিটিস আসে তাদের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা এই পার্টিকুলার অ্যাক্টে মেনশন করা হয়েছে। এবং এডুকেশন রাইটসের কথা বলতে গিয়ে এই অ্যাক্টে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে যে providing reasonable accommodation to each and every child with disabilities when they are coming to get education in a mainstream schooling system. মানে একটা mainstream schooling system-এ যখন একটা পারসনস উইথ ডিসেবিলিটিস আসবে বা একটা চাইল্ড উইথ ডিসেবিলিটিস আসবেন এডুকেশন নিতে, তখন কিন্তু তাকে রিজনেবল অ্যাকোমোডেশন প্রোভাইড করতে হবে। রিজনেবল অ্যাকোমোডেশন কথার অর্থ হচ্ছে এই যে বিভিন্ন পারসনস উইথ ডিসেবিলিটিসের বিভিন্ন ধরনের ডিসেবলিং কন্ডিশন থাকতে পারে, এবং এই ডিসেবিলিটি বা যে নেচার বা ফিচার্স তার সিভিয়ারিটি কিন্তু বিভিন্ন হতে পারে। সো তার উপরে বেস করে তাদের নিডসও আলাদা হতে পারে। সো তাদের নিডস যাই হোক না কেন, টাইপ অফ ডিসেবিলিটি যাই হোক না কেন, তাদের যেমন প্রয়োজন তাদেরকে সেই রকমভাবেই সাপোর্ট সিস্টেম প্রোভাইড করা এবং তাদেরকে হেল্প করা যাতে তারা মেইনস্ট্রিম স্কুলিং সিস্টেমে আসতে পারে, সেখানে সার্ভাইভ করতে পারে এবং সেখানে যেন তারা তাদের হাইয়েস্ট এক্সপ্লোরেশন বা মানে তাদের হাইয়েস্ট ডেভেলপমেন্ট হয়, সেটা এনশিওর করার ব্যবস্থা কিন্তু করতে হবে বাই প্রোভাইডিং দ্যাট রিজনেবল অ্যাকোমোডেশন। একটুখানি বিশদভাবে যদি দেখে নিই যে দ্য বেসিক রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস যেটা এই পার্টিকুলার অ্যাক্টে মেনশন করা হয়েছে সেগুলো কী কী, আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট ইনক্লুসিভ এডুকেশনকে প্রমোট করতে গেলে, সেগুলো হচ্ছে এরকম যে দ্য পারসনস উইথ ডিসেবিলিটিস হ্যাভ দ্য রাইট টু ইকুয়ালিটি, ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট ফর ইন্টিগ্রিটি। Yes, section 3.1 of RPWD Act says about that, the appropriate government and the established body should take care of it. মানে প্রত্যেকটা চাইল্ড উইথ পারসনস উইথ ডিসেবিলিটিসের কিন্তু রাইটস রয়েছে ইকুয়ালিটি, ডিগনিটি এবং রেসপেক্ট পাওয়ার ক্ষেত্রে, কারণ তারা ইকুয়ালি ট্রিটেড হবে এবং তারা ডিগনিটির সাথে লাইফ লিড করবে, তারা কিন্তু ইকুয়াল রেসপেক্ট পাবে লাইক আদার কাউন্টার পার্ট উইদাউট ডিসেবিলিটিস। এই অ্যাক্টের মধ্যে কিন্তু সেটা সেফগার্ড করা হয়। Then can disability be grounds for discrimination? No, the law in section 3.3 states, মানে এই যে পার্টিকুলার অ্যাক্ট তার 3.3 মানে সেকশনে বলে দেওয়া হয়েছে যে পারসনস উইথ ডিসেবিলিটিসকে কোনো গ্রাউন্ডের বেসিসে কিন্তু ডিসক্রিমিনেট করা যাবে না ইন গেটিং এডুকেশন পাওয়ার ক্ষেত্রে। Then another question, can disability be reason for denying liberty? একজন পারসনস উইথ ডিসেবিলিটিস কি একই লিবার্টির সাথে লাইফ লিড করতে পারে যেমন একজন নরমাল পারসন করে থাকে? এই অ্যাক্টে বলা হয়েছে, ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে সেকশন 3.4-এ যে হ্যাঁ তারাও একইভাবে লিবার্টি এনজয় করতে পারে যেমন পারসনস উইদাউট ডিসেবিলিটিস এনজয় করে, এবং সেক্ষেত্রে ফুল প্রোটেকশন দেওয়া হবে। দেন এই অ্যাক্টেই বলে দেওয়া হয়েছে যে এই অ্যাক্টের সেকশন 3.5-এ বলা হয়েছে রিজনেবল অ্যাকোমোডেশনের কথা, যে যখন একটা চাইল্ড উইথ ডিসেবিলিটি একটা মেইনস্ট্রিম স্কুলিং সিস্টেমে আসে এডুকেশন পাওয়ার জন্যে, তখন তাকে কিভাবে অ্যাকোমোডেট করা হবে বা কী ধরনের অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে বা কী ধরনের সাপোর্ট সিস্টেম প্রোভাইড করা হবে, এই প্রশ্নের প্রসঙ্গে এই অ্যাক্ট থেকে একটা বিষয় ক্লিয়ারলি বেরিয়ে এসছে যে পারসনস উইথ ডিসেবিলিটিসকে রিজনেবল অ্যাকোমোডেশন প্রোভাইড করতে হয়, মানে তার যতটুকু প্রয়োজন, তার যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই তাকে সাপোর্ট সিস্টেম প্রোভাইড করতে হবে যাতে সে ইনক্লুড হতে পারে, সেখানে সাস্টেন করতে পারে এবং সাকসেসফুলি তার এডুকেশন কমপ্লিট করতে পারে। সিমিলারলি
চিলড্রেন উইথ ডিসেবিলিটিস এবং উইমেন উইথ ডিসেবিলিটিসের ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টে স্পেশালি কিছু রাইটসের কথা বলা হয়েছে, তাদের স্পেশাল কিছু প্রভিশনের কথা বলা হয়েছে, তাদের যে ফান্ডামেন্টাল রাইট সেটাকে সেফগার্ড করার জন্য। এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই পার্টিকুলার অ্যাক্টে পারসনস উইথ ডিসেবিলিটিসের যে ফান্ডামেন্টাল রাইট, একজন রেসপেক্টেড, অ্যাকসেপ্টেড এবং ডিগনিফাইড হিউম্যান বিং হিসাবে লাইফ লিড করার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল রাইটসের প্রয়োজন, সেই সমস্ত রাইটসের কথা কিন্তু এই পার্টিকুলার অ্যাক্টে বলা হয়েছে। নাও জেনে নেওয়া যাক যে রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্টের আন্ডারে থার্ড চ্যাপ্টার বেসিক্যালি, যেটা কমপ্লিটলি এডুকেশনাল রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিসের উপরে কনসেন্ট্রেট করছে, সেখানে কী কী এডুকেশনাল রাইটসের কথা বলা হয়েছে। আমি একটু প্রথমেই বলে নিই যে এর আগে যত লেজিসলেশন ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার for ensuring the education of persons with disabilities, starting from RCI Act or Right to Education Act, কোথাও কিন্তু কমপ্লিটলি ইনক্লুসিভ এডুকেশনের কথা সেইভাবে বলা হয়নি, মানে যতটা ব্রড সেন্সে এই পার্টিকুলার অ্যাক্টে বলা হয়েছে। সো ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা রাইট টু এডুকেশন, রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট নিয়ে আসা হয় ইন 2016, এবং সেখানে থার্ড চ্যাপ্টারে, বেসিক্যালি ইন থার্ড চ্যাপ্টারে পারসনস উইথ ডিসেবিলিটিসের যে রাইটসের কথা, এডুকেশন রাইটসের কথা বলা হয়েছে, সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে পারসনস উইথ ডিসেবিলিটিসকে এডুকেশন প্রোভাইড করা হবে একটা ইনক্লুসিভ এবং এনাবলিং সেট আপে। সো জাস্ট টার্মটা আমার মনে হয় একটুখানি বিশদভাবে বলার প্রয়োজন আছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ অ্যান্ড এনাবলিং। ইনক্লুসিভ ইন দ্য সেন্স দ্যাট একই স্কুলে, একই রুফে, একই ক্লাসে প্রত্যেকটা চাইল্ড উইথ ডিসেবিলিটি পড়াশোনা করবেন এবং কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না on the basis of their style of learning, rate of learning, on the basis of their differences, demographic differences or whatever it is like that. So কোনো ডিফারেন্সের বেসিসে কিন্তু তাদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। এটা হচ্ছে ইনক্লুসিভ, এইভাবে একটা সেট আপকে ইনক্লুসিভ করে তুলতে হবে। আর একটা হচ্ছে যে এনাবলিং সেট আপ। এনাবলিং মানে যে প্রত্যেকটা চাইল্ডের জন্য এমন একটা এনভায়রনমেন্ট বা এমন একটা স্কুলিং সিস্টেম তৈরি করতে হবে বা এমন একটা ক্লাসরুম সেট আপ তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটা চাইল্ড উইথ ডিসেবিলিটিস তার নিজের প্রয়োজন অনুসারে অ্যাকোমোডেশন পাবেন এবং তার নিজের মতো করে তারা ডেভেলপ করবে। সো এরকম একটা সেট আপের কথা কিন্তু এই পার্টিকুলার অ্যাক্টে ভীষণ ক্লিয়ারলি বলে দেওয়া হয়, এবং এরকম একটা সেট আপ তৈরি করতে গেলে যে সমস্ত রাইটস এনশিওর করা দরকার ফর পারসনস উইথ ডিসেবিলিটিস, সেই রাইটসগুলোকে কিন্তু ভীষণ ক্লিয়ারলি বলে দেওয়া হয়। সো সেই রাইটসগুলোকে একটুখানি বিশদভাবে দেখে নেওয়া যাক, যেটা আরবিডব্লিউডি অ্যাক্টের আন্ডারে মেনশন করা হয়েছে। সো প্রথমেই যে প্রশ্ন ওঠে যে আর অল স্কুল নাও রিকোয়ার্ড টু ইম্পার্ট ইনক্লুসিভ এডুকেশন ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটিস, মানে প্রত্যেকটা স্কুল ভারতবর্ষের ইনক্লুসিভ এডুকেশন ইম্পার্ট করবে কিনা চিলড্রেন উইথ ডিসেবিলিটিসের জন্য, এটা একটা প্রশ্ন। সো টু আনসার দ্যাট কোশ্চেন, ইয়েস, সেকশন 16 of this particular act says that any school or any institute either recognized or funded by the government of India should take initiative to ensure inclusive education for persons with disabilities. So প্রত্যেকটা স্কুল ফান্ডেড হোক or বা প্রত্যেকটা স্কুল বা ইনস্টিটিউট ফান্ডেড হোক বা রেকগনাইজড হোক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, তারা কিন্তু সকলেই ইনক্লুসিভ এডুকেশন প্রোভাইড করবে পারসনস উইথ ডিসেবিলিটিসের জন্য, এবং এটা কিন্তু ক্লিয়ারলি এই অ্যাক্টের সেকশন 16 বলে দেওয়া হয়েছে, এবং অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। Now question arises, what are the mainstream school required to do to ensure inclusive education? মানে আমরা যাকে মেইনস্ট্রিম স্কুল হিসেবে জানি, সেই সমস্ত মেইনস্ট্রিম স্কুলগুলো বা জেনারেল স্কুল বা নর্মাল স্কুল যেগুলো আছে, মানে নর্মাল চাইল্ডের জন্য, সেই সমস্ত স্কুল বা মেইনস্ট্রিম স্কুল কী ধরনের পদক্ষেপ নেবেন বা কী করবেন একটা স্কুলকে ইনক্লুসিভ এডুকেশন প্রোভাইড করার জন্য, বেসিক্যালি টু পারসনস উইথ ডিসেবিলিটিস। সো the first thing that was mentioned under this particular act is that it should admit all children with disabilities without any discrimination, মানে প্রত্যেকটা চাইল্ডকে কিন্তু স্কুলে অ্যাডমিট করতেই হবে উইদাউট এনি ডিসক্রিমিনেশন অন এনি গ্রাউন্ডগুলো কী কী হতে পারে, এজ হতে পারে, জেন্ডার হতে পারে, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড হতে পারে, কাস্ট হতে পারে, কালার হতে পারে, সোশ্যাল ক্যাটেগরি হতে পারে, বা স্টাইল অফ লার্নিং হতে পারে, রেট অফ লার্নিং হতে পারে, টাইপ অফ ডিফারেন্ট ডিসেবিলিটিস হতে পারে, বা সিভিয়ারিটি অফ ডিফারেন্ট টাইপস অফ ডিসেবিলিটিস হতে পারে, অর টাইপস অফ সিভিয়ারিটিস অফ ডিফারেন্ট টাইপস অফ ডিসেবিলিটিস হতে পারে। সো কোনো কিছুর উপরে বেস করে কিন্তু কোনো চাইল্ডকে স্কুলে অ্যাডমিশন দেওয়ার ক্ষেত্রে ডিনাই করা যাবে না, অর্থাৎ প্রত্যেকটা চাইল্ড উইথ ডিসেবিলিটিসকে কিন্তু মেইনস্ট্রিম স্কুলে অ্যাডমিশন দিতে হবে। নেক্সট হচ্ছে প্রোভাইড এডুকেশন অ্যান্ড অপরচুনিটিস ফর স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ইকুয়ালি উইথ আদার্স, মানে
কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটি, ফর এক্সাম্পল স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস যেগুলো হয়ে থাকে একটা বিদ্যালয়ে, সেই সমস্ত জায়গাতে বা সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা চিলড্রেন উইথ ডিসেবিলিটিসকে ইকুয়ালি পার্টিসিপেট করার জন্য সুযোগ সুবিধা দিতে হবে, এবং তার জন্য যা কিছু মডিফিকেশন বা যা কিছু চেঞ্জেস নিয়ে আসা দরকার সেটা কিন্তু নিয়ে আসতে হবে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বা এস্টাবলিশ ডিপার্টমেন্ট বা এস্টাবলিশড অথরিটির তরফ থেকে। এবং ইকুয়ালি যেন চিলড্রেন উইথ ডিসেবিলিটিসরাও চিলড্রেন উইদাউট ডিসেবিলিটিসদের মতোই যেন একইভাবে যেন সে সমস্ত বিষয়গুলোকে এনজয় করে, সেটাও কিন্তু এনশিওর করতে হবে। নেক্সট হচ্ছে make buildings, campuses or various facilities accessible. So first one is building, then campuses, then various facilities that are to be made accessible to persons with disabilities. So building মানে physical infrastructure, campuses বা physical infrastructure, facilities, various facilities like services that বিভিন্ন সার্ভিসেস যেটা স্কুল থেকে প্রোভাইড করা হয়ে থাকে প্রত্যেকটা চাইল্ডকে, সেই সার্ভিসেসগুলোকে কিন্তু অ্যাক্সেসেবল করে তুলতে হবে। অ্যাক্সেসেবল মানে সেই সার্ভিসেসগুলোকে এমনভাবে প্রোভাইড করতে হবে প্রত্যেকটা চাইল্ডকে যাতে সেগুলো তাদের নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা অ্যাক্সেস করতে পারে, বা নিজের প্রবলেম থাকা সত্ত্বেও যেন তারা যেই ফরম্যাটে বা যে প্রসেসে তারা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক সেই প্রসেস বা সেই ফরম্যাটে কিন্তু সেগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। And this is the responsibility of the schools. Then next is to provide reasonable accommodation according to the individual's requirement. Now this is a very powerful statement actually, and for the first time এই লাইনটাকে অ্যাড করা হয়েছিল, মানে এইভাবে একটা লাইনকে প্রথমবার এরকম একটা অ্যাক্টের আন্ডার ইনক্লুড করা হয় ইনক্লুসিভ এডুকেশনকে প্রমোট করার জন্য। একটা খুব সুন্দর টার্ম, সেটা হচ্ছে রিজনেবল অ্যাকোমোডেশন। মানে হচ্ছে যে বিভিন্ন ডিসেবিলিটিস আছে এবং বিভিন্ন ডিসেবিলিটিসের যে প্রবলেম বা নেচার বা ফিচার্স বা চ্যালেঞ্জেস, বিভিন্ন পারসনস উইথ ডিফারেন্ট সর্ট অফ ডিসেবিলিটিস কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করে। এক পারসনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ইজ কমপ্লিটলি ইজ ডিফারেন্ট ফ্রম পারসনস উইথ লার্নিং ডিসেবিলিটিস আর পারসনস উইথ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আর পারসনস উইথ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। সো প্রত্যেকটা ডিসেবিলিটির নিরিখে কিন্তু প্রত্যেকটা চাইল্ডের আলাদা রিকোয়ারমেন্ট থাকে বা আলাদা প্রবলেম থাকে, আলাদা চ্যালেঞ্জেস থাকে। তো সেইগুলোকে মাথায় রাখতে হবে এবং তাদের প্রত্যেকটি চাইল্ডের ইন্ডিভিজুয়াল নিডকে মাথায় রেখে তাদেরকে কিন্তু অ্যাকোমোডেশন প্রোভাইড করতে হবে ইন এ রিজনেবল, মানে একটা লজিস্টিক, একটা সায়েন্টিফিক এবং একটা আনকম্প্রোমাইজিং ওয়েতে, মানে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা যাবে না, মানে একটা রিজনেবল ওয়েতে কিন্তু তাদেরকে যে সমস্ত সুযোগ সুবিধা বা যে ফ্যাসিলিটিস প্রোভাইড করা দরকার সেগুলো প্রোভাইড করতে হবে। নেক্সট হচ্ছে টু প্রোভাইড নেসেসারি ইন্ডিভিজুয়ালাইজ সাপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট দ্যাট ম্যাক্সিমাইজ একাডেমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ইন কনসিস্টেন্ট উইথ দ্য গোল অফ ফুল ইনক্লুশন। সো the term individualized support and environment, মানে স্কুলের এটাও দায়িত্ব যে প্রত্যেকটা চাইল্ডকে তার ইন্ডিভিজুয়াল নিড অনুযায়ী তাকে সাপোর্ট সিস্টেম প্রোভাইড করতে হবে, এবং এই দায়িত্ব কিন্তু স্কুলকে নিতে হবে, একটা মেইনস্ট্রিম স্কুলকে নিতে হবে। সঙ্গে আরেকটি শব্দ এখানে আসে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। যে স্কুল এনভায়রনমেন্ট যেটা আছে, স্কুল এনভায়রনমেন্ট কিন্তু অনেক রকমের হতে পারে। ফর এক্সাম্পল ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, মেন্টাল এনভায়রনমেন্ট, কালচারাল এনভায়রনমেন্ট, অর রিলিজিয়াস এনভায়রনমেন্ট, অর স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট, হোয়াট এভার ইট ইজ, মানে এইরকম কিন্তু অনেকগুলো এনভায়রনমেন্ট হতে পারে। সো স্কুল কর্তৃপক্ষকে কিন্তু প্রত্যেকটা এনভায়রনমেন্ট যেন ইনক্লুসিভ হয় বা অ্যাক্সেসিবল হয়, এবং প্রত্যেকটা এনভায়রনমেন্ট যেন এমন হয় যেখানে একটা চাইল্ড উইথ ডিসেবিলিটি তার ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট ঘটাতে পারবে, এরকম টাইপের একটা এনভায়রনমেন্ট কিন্তু স্কুলকে এনশিওর করতে হবে। সো সেই বিষয়টিকে কিন্তু স্কুলকে মাথায় রাখতে হবে। Next হচ্ছে to ensure that education to persons who are blind and deaf or both is imparted in the most appropriate language or modes and means of communication. মানে যদি স্কুলে ব্লাইন্ড বা ডেফ অথবা ডেফ ব্লাইন্ড চাইল্ড থাকে তাহলে তাদেরকে এডুকেশন প্রোভাইড করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, মানে তারা যে ল্যাঙ্গুয়েজে সেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে সেই এডুকেশনকে নিতে পারে। ফর এক্সাম্পল অল্টারনেটিভ অ্যান্ড অগমেন্টেটিভ সর্ট অফ ল্যাঙ্গুয়েজকে ইন্ট্রোডিউস করা যেতে পারে, সাইন ল্যাঙ্গুয়েজকে ইন্ট্রোডিউস করা যেতে পারে, বা মোড অফ কমিউনিকেশনকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে, বা মিনস অফ কমিউনিকেশনকে চেঞ্জ করা যেতে পারে। সো যে চেঞ্জেসগুলো নিয়ে আসা প্রয়োজন ঠিক সেই চেঞ্জেসগুলোকে নিয়ে আসতে হবে মাথায় রেখে যে কোন চাইল্ডের কি দরকার, স্পেসিফিক্যালি যখন আমাদের স্কুলে ব্লাইন্ড বা ডেফ ব্লাইন্ড চাইল্ড থাকবে। তো এটাও কিন্তু মানে খুব সুন্দরভাবে এই পার্টিকুলার অ্যাক্টের আন্ডারে বলে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে the school will detect specific learning disabilities in children at the earliest and the suitable pedagogical and the other measures to overcome them. মানে স্কুলের এটাও দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিসকে ডিটেক্ট করতে হবে, যতটা আর্লি এজে সম্ভব ঠিক ততটাই।
এবং আরেকটা জিনিস এখানে বলে নেওয়া দরকার যে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিসের অনেকগুলো ক্লাসিফিকেশন থাকে, যেমন ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসপ্র্যাক্সিয়া, এরকম প্রচুর টাইপ থাকে। সো এই ধরনের পারসনস উইথ ডিসেবিলিটিসকে ডিটেক্ট করতে হবে যতটা কম এজে সম্ভব, কারণ যত কম এজ থেকে তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ইন্টারভেনশন বা তাদেরকে সাপোর্ট সিস্টেম প্রোভাইড করা হবে, তাদের মধ্যে কিন্তু সাকসেস রেট স্কুল এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে, মানে এডুকেশন পাওয়ার ক্ষেত্রে এবং এডুকেশন সেক্টরে তাদের সাকসেস পাওয়ার বিষয়টা কিন্তু ততটা ভালো হবে। সো যতটা সম্ভব আর্লি এজে এদেরকে ডিটেক্ট করা এবং অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স বা ইনিশিয়েটিভ নেওয়া যাতে তাদেরকে সাপোর্ট করা যেতে পারে, এটাও কিন্তু একটা স্কুলের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই অ্যাক্টটি আসার পর। তারপর মনিটরিং or monitor participation and progress in terms of attainment levels and completion of education in respect of every student with disabilities, মানে প্রত্যেকটা চাইল্ডের মানে পার্টিসিপেশন কেমন স্কুলে বা স্কুলের অ্যাক্টিভিটিসগুলোতে, এবং তাদের প্রোগ্রেশন কেমনভাবে হচ্ছে স্কুলে এবং তাদের বিভিন্ন কোর্সে কীভাবে কতটা তাদের প্রোগ্রেস হচ্ছে, আদৌ ঠিকঠাক প্রোগ্রেস হচ্ছে কিনা, সেই বিষয়গুলোকে মনিটর করা এবং সেগুলো সম্পর্কে একটা রেকর্ড মেনটেন করা এবং অ্যাকর্ডিংলি তার জন্য সাপোর্ট সিস্টেম ডেভেলপ করা বা একটা ইন্টারভেনশন প্ল্যান ডেভেলপ করা কিন্তু স্কুলের দায়িত্ব। Then to provide transport facilities to children with disabilities and also to provide attendant of the children with disabilities having high support need, মানে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস প্রোভাইড করতে হবে চাইল্ডদেরকে। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো চাইল্ডের ডিসেবিলিটি সিভিয়ার টাইপ হয় এবং তাদের যদি হাই সাপোর্ট নিড থাকে, মানে এক্সটেন্সিভলি সাপোর্ট দেওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্টের বা কেয়ার গিভারের প্রভিশন কিন্তু স্কুলকে রাখতে হবে। এটাও এই পার্টিকুলার অ্যাক্টের আন্ডারে মানে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। Now let us see what are the measures that can be undertaken by the governments to make inclusive education a reality, মানে ইনক্লুসিভ এডুকেশনকে একটা বাস্তব রূপ দিতে গেলে গভর্নমেন্টের তরফ থেকে কি কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে এবং এই অ্যাক্টের আন্ডারে বেসিক্যালি কি কি ইনিশিয়েটিভ গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া যেতে পারে, সেটাও এই অ্যাক্টের আন্ডারে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে বেসিক্যালি ইন সেকশন 17 অফ দিস পার্টিকুলার অ্যাক্ট। সো দেখে নেওয়া যাক সেগুলো কি বলছে যে লোকাল অথরিটিস টু কন্ডাক্ট সার্ভে অফ স্কুল গোয়িং চিলড্রেন এভরি 5 years to identify children with disabilities, ascertaining their special needs and the extent to which these are being met, মানে স্কুলকে অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্টকে বা অথরিটিসকে দায়িত্ব নিয়ে প্রতি 5 বছর অন্তর কিন্তু একটা সার্ভে করতে হবে স্কুলে, এবং সেখানে প্রত্যেকটা স্কুলে বা প্রত্যেকটা স্কুলে কতজন চাইল্ড আছে সেটাকে ডিটেক্ট করতে হবে, কী ডিসেবিলিটিস আছে, তাদের কীভাবে প্রোগ্রেস হচ্ছে, তারা ঠিকঠাক সার্ভিসেসগুলো পাচ্ছে কি না, বা তাদের যে প্রয়োজন আছে সেই প্রয়োজন মেটানো হচ্ছে কি না, সেই সমস্ত বিষয়ে একটা কমপ্লিট অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা কমপ্লিট রিপোর্ট তৈরি করতে হবে একটা সার্ভের মধ্যে দিয়ে। এটা কিন্তু একটা গভর্নমেন্টের এস্টাবলিশ ডিপার্টমেন্ট বা অথরাইজড পার্সনদের কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে এই পার্টিকুলার অ্যাক্টের মধ্যে, এটা বলে দেওয়া হয়েছে। নেক্সট, এস্টাবলিশ অ্যাডিকুয়েট নাম্বার অফ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন। সো একটু আগে আমি যেটা বলছিলাম যে RCI বেসিক্যালি রিহ্যাব প্রফেশনালদের ট্রেনিং এবং রিহ্যাব প্রফেশনাল তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন কোর্সেস রান করে থাকেন। অ্যাট দ্য সেম টাইম 2014-এর পর এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন যে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম রান করছেন, সেটা বিএড হোক বা জেনারেল এমএড হোক, সেখানেও সিলেবাসকে যেভাবে মডিফাই করা হয়েছে এবং ইনক্লুসিভ এডুকেশনের পার্সপেক্টিভকে বা স্পেশাল এডুকেশনের পার্সপেক্টিভ বা ডিসেবিলিটি পার্সপেক্টিভে যেভাবে সিলেবাসে ইন্টিগ্রাল পার্ট করে দেওয়া হয়েছে, টিচারদেরকে বা উডবি টিচারদেরকে ডিসেবিলিটি এবং ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে অবগত করার জন্যে। সো এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে RCI এবং এনসিটি দুটো স্ট্যাচুটরি বডিকে কিন্তু কোলাবোরেটিভলি কাজ করতে হবে যাতে এরা অ্যাডিকুয়েট পরিমাণে বা বেশি পরিমাণে টিচার্স তৈরি করতে পারেন এবং তারা যেন কম্পিটেন্ট হয় এবং কোয়ালিফাইড হয় পারসনস উইথ ডিসেবিলিটিসদের ডিল করার জন্য। এবং এই অ্যাক্টের আন্ডারে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় যে পরিমাণ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আছেন যারা ইনক্লুসিভ এডুকেশনকে এক্সিকিউট করার জন্য যে টিচার দরকার সেই ধরনের টিচার তৈরি করছে তার সংখ্যা কিন্তু খুবই কম। সো এই অ্যাক্টের আন্ডারে বলা হয় যে অ্যাডিকুয়েট পরিমাণ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনকে এস্টাবলিশ করতে হবে এবং আরও বেশি পরিমাণ কোর্সেস ইন্ট্রোডিউস করতে হবে, আরও বেশি পরিমাণ হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে এই পার্টিকুলার ফিল্ডে, সো দ্যাট ইনক্লুসিভ এডুকেশন ক্যান গেট এ রিয়ালিটি। Then train and employ teachers, including teachers with disability. So এই অ্যাক্টের আন্ডারে বলা হয়েছে যে টিচারদেরকে ট্রেনিং দিতে হবে আরও বেশি করে এবং কোয়ালিফাইড এবং কম্পিটেন্ট টিচার যারা স্পেশাল চাইল্ডকে ডিল করতে পারে সেই সমস্ত টিচারকে কিন্তু এমপ্লয় করতে হবে স্কুলে, যাতে প্রত্যেকটি চাইল্ড উইথ ডিসেবিলিটি যারা স্কুলমুখী হচ্ছে তারা অ্যাডিকুয়েট ট্রেনিং পায় বা অ্যাডিকুয়েট সাপোর্ট পায় বা সুবিধা পায় টিচার্সের তরফ থেকে বা স্কুলের তরফ থেকে।
Then training of professionals and staffs to support inclusive education at all levels of school education. So ইনক্লুসিভ এডুকেশনকে যদি বাস্তবায়িত করতে হয় বা ইনক্লুসিভ এডুকেশনে যদি একটা রিয়ালিটিতে রূপান্তরিত করতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র টিচারদের দ্বারা এটা সম্ভব হবে না, সঙ্গে সঙ্গে আরও বেশি আরও অনেক ধরনের প্রফেশনাল থাকতে হবে, প্যারা প্রফেশনাল থাকতে হবে। ফর এক্সাম্পল অডিওলজিস্ট থাকতে হবে, থেরাপিস্ট থাকতে হবে, কাউন্সিলর থাকতে হবে, বা স্টাফ থাকতে হবে, কেয়ার গিভার্স থাকতে হবে। সো এই ধরনের যে প্রফেশনাল রয়েছেন বা প্যারা প্রফেশনাল রয়েছেন বা সাপোর্টিভ প্রফেশনাল রয়েছেন, সেই সমস্ত প্রফেশনালদেরও কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে যাতে এবং রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে হবে যাতে এই সমস্ত প্রফেশনালকে স্কুলের আওতায় নিয়ে আসা হয় এবং পারসনস উইথ ডিসেবিলিটিসের যে স্পেসিফিক নিড সেটাকে মিট করার মধ্যে দিয়ে ইনক্লুসিভ এডুকেশনের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া যেতে পারে। Then establish adequate number of resource centers to support inclusive education at all levels of school education. So এই অ্যাক্টের আন্ডারে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি যত বেশি পরিমাণে সম্ভব স্কুলে একটি স্কুলে এবং একটা স্কুলের বিভিন্ন লেভেলে কিন্তু রিসোর্স সেন্টার এস্টাবলিশ করতে হবে। রিসোর্স সেন্টার কী জন্য? কারণ এই রিসোর্স সেন্টারের মধ্যে দিয়ে যে রিসোর্সেস বা সাপোর্ট সিস্টেম প্রোভাইড করা যেতে পারে পারসনস উইথ ডিসেবিলিটিসকে যখন তারা স্কুলে আসে এবং সেই স্কুলে এডুকেশন নিচ্ছে। তো রিসোর্স সেন্টারের সংখ্যা খুবই কম, সো রিসোর্স সেন্টারের সংখ্যা বাড়াতে হবে এবং প্রত্যেকটা স্কুলেই বিভিন্ন লেভেলের জন্য বিভিন্ন রিসোর্স সেন্টার কিন্তু এস্টাবলিশ করতে হবে। অ্যান্ড ফর দ্যাট রিজন দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক ইনিশিয়েটিভ, এবং এটাও কিন্তু এই পার্টিকুলার অ্যাক্টের আন্ডারে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। দেন বলছে প্রমোট দ্য ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট অগমেন্টেটিভ অ্যান্ড অল্টারনেটিভ মোডস ইনক্লুডিং means and format of communication like braille or sign language to supplement the use of one's own speech to fulfill the daily communication needs of persons with speech and communication or language disability. So আমাদের স্কুলে অনেক চাইল্ড পড়তে আসে, অনেক পারসনস উইথ ডিসেবিলিটিস পড়তে আসে যাদের স্পিচ প্রবলেম আছে বা ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে বা কমিউনিকেশন প্রবলেম আছে। তাদের জন্য অল্টারনেটিভ ফর্ম অফ কমিউনিকেশন প্রসেস বা অল্টারনেটিভ ফর্ম অফ ইনফরমেশন ডিসেমিনেশন প্রসেস কিন্তু এঙ্গেজ করতে হবে বা এমপ্লয় করতে হবে যাতে এরা যেই প্রসেসে বা যেই মোডে ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে সেই মোড বা সেই প্রসেসের মধ্যে দিয়ে ইনফরমেশনগুলো পায়। এর জন্য কিন্তু কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে, এটাও কিন্তু এ পার্টিকুলার অ্যাক্টে বলা হয়েছে। দেন প্রোভাইড বুকস or other learning materials and appropriate assistive devices to students with benchmark disabilities to at free of cost up to the age of 18 years. বেসিক্যালি বুকস প্রোভাইড করা বা বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়াল বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রোভাইড করতে হবে। স্পেসিফিক্যালি অ্যাসিস্টিভ টেকনোলজি অ্যান্ড ডিভাইসেস প্রোভাইড করা যেতে পারে স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসকে, স্পেসিফিক্যালি স্টুডেন্টস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিসকে অ্যাট ফ্রি অফ কস্ট 18 বছর বয়স পর্যন্ত। এটাও এই বিষয়টিকেও গভর্নমেন্টকে দেখতে হবে বা কনসার্ন ডিপার্টমেন্টকে দেখতে হবে এবং এটা ইনশিওর করতে হবে। এখানে একটা জিনিস জাস্ট স্পেসিফিক্যালি বলি যে টেকনোলজি বেসিক্যালি অলরেডি স্কুলে ইন্টিগ্রেটেড হয়ে গেছে। টেকনোলজি হ্যাজ বিকাম এ পার্ট, আইসিটি হ্যাজ বিকাম এ ইন্টিগ্রাল পার্ট অফ স্কুল এডুকেশন সিস্টেম, বাট অ্যাসিস্টিভ টেকনোলজি অ্যান্ড ডিভাইস কিন্তু এখনও পর্যন্ত স্কুল এডুকেশন সেক্টরের একটা ইন্টিগ্রাল পার্ট হয়নি। আর অ্যাসিস্টিভ টেকনোলজি এবং ডিভাইসেস কিন্তু স্কুলের একটা ইন্টিগ্রাল পার্ট হওয়া দরকার, কারণ অ্যাসিস্টিভ টেকনোলজি এবং ডিভাইসের মধ্যে দিয়েই পারসনস উইথ ডিসেবিলিটিস কিন্তু এম্পাওয়ার্ড হয় এবং পারসনস উইথ ডিসেবিলিটিস কিন্তু তাদের টিচিং এডুকেশন প্রসেস কমপ্লিট করতে বিভিন্নভাবে সুবিধা পেয়ে থাকে। নেক্সট হচ্ছে প্রোভাইড স্কলারশিপ ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসেস টু স্টুডেন্টস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, মানে যারা সেই সমস্ত স্টুডেন্ট যাদের সিভিয়ার টাইপ অফ ডিসেবিলিটি আছে বা বেঞ্চমার্ক ডিসেবিলিটিস আছে তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল সাপোর্টস প্রোভাইড করতে হবে স্পেশাল কেসে, যাতে তারা ড্রপ আউট না হয় বা ল্যাক অফ ফাইন্যান্সিয়াল সাপোর্টে তারা যেন পড়াশোনা থেকে দূরে না চলে আসে বা স্কুল থেকে ড্রপ আউট না হয়ে যায়। Then make suitable modification in the curriculum and examination system to meet the needs of students with disabilities. So যে সুইটেবল মডিফিকেশান বা উপযুক্ত মডিফিকেশান করতে হবে কারিকুলামের মধ্যে, সিলেবাসের মধ্যে, দেন সাবজেক্ট সিলেকশন প্রসেসের মধ্যে, এক্সামিনেশন সিস্টেমের মধ্যে বা অ্যাসেসমেন্ট সিস্টেমের মধ্যে। এই ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলোকে বা যে সমস্ত প্রভিশনসগুলোকে রাখা যেতে পারে সেগুলো হচ্ছে এরকম যে এক্সট্রা টাইম প্রোভাইড করা ফর কমপ্লিশন অফ এক্সামিনেশন পেপার, ফ্যাসিলিটি অফ স্ক্রাইব, অনেকের স্ক্রাইবের ফ্যাসিলিটি প্রয়োজন হতে পারে, তাদেরকে ফ্যাসিলিটি অফ স্ক্রাইব প্রোভাইড করতে হবে। এক্সামশন ফ্রম সেকেন্ড আর থার্ড ল্যাঙ্গুয়েজ কোর্সে যদি কারো ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে এক্সামশন দেওয়া যেতে পারে। দেন টেকনোলজি সাপোর্ট সিস্টেম প্রোভাইড করা যেতে পারে, দেন অ্যাটেন্ডেন্ট প্রোভাইড করা যেতে পারে। এইরূপ ফ্যাসিলিটিসকে কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে স্কুল এডুকেশন সিস্টেমে, তবেই ইনক্লুসিভ এডুকেশনকে একটা বাস্তব রূপ দেওয়া খুব ইজি হবে। দেন the most important thing is that government should also take initiative to promote research to improve learning, মানে বা
প্রত্যেকটা চাইল্ডের লার্নিংকে কী করে ইমপ্রুভ করা যেতে পারে, বা যে পদ্ধতি আমরা ব্যবহার করি স্কুল এডুকেশনে স্কুলে বা যে টিচিং লার্নিং স্ট্র্যাটেজি বা যে পেডাগজি আমরা ব্যবহার করি বা যার যে স্ট্র্যাটেজি আমরা এমপ্লয় করি পড়ানোর ক্ষেত্রে অ্যাজ এ টিচার ইন স্কুল, সে পেডাগজিকে আরও সে পেডাগজির উপরে বা সে পেডাগজি রিলেটেড অ্যাসপেক্টের উপরে আরও বেশি রিসার্চ করতে হবে, যাতে এই পেডাগজিগুলোকে আরও ইনক্লুসিভ করে তোলা যেতে পারে, কম্পিটেন্ট করে তোলা যেতে পারে, এবং এই পেডাগজিগুলোকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে সমস্ত ধরনের চাইল্ডকে কিন্তু অ্যাড্রেস করা যায়, বা সমস্ত ধরনের চাইল্ডের নিড বা যে প্রয়োজনীয়তা তাকে যেন অ্যাড্রেস করা যায়। সো রিসার্চ কিন্তু এই ফিল্ডের উপরে খুব প্রয়োজন, এবং কনসার্ন ডিপার্টমেন্টকে বা কনসার্ন গভর্নমেন্টকে কিন্তু রিসার্চ প্রমোট করতে হবে এই পার্টিকুলার এরিয়াগুলোতে, এবং এটাও একটা এই প্রভিশনের কথাও কিন্তু বলা হয়েছে এই পার্টিকুলার অ্যাক্টের আন্ডারে। এবার কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নের এগেনস্টে কিছু উত্তর জেনে নেওয়া যাক। যেমন বলছি যে ডাজ দ্য ল অলসো মিট দ্য এডুকেশনাল নিডস অফ অ্যাডাল্টস উইথ disabilities? Yes, Section 18 requires the appropriate government and local authorities to take measures to promote, protect and ensure participations of children with persons with disabilities in adult education and continuing education program equally with others. মানে এই লটি শুধুমাত্র নর্মাল এডুকেশন নয়, পারসনস উইথ ডিসেবিলিটিসদের মধ্যে অ্যাডাল্ট এডুকেশন রিলেটেড বিষয়কে ইম্পার্ট করার জন্যও ফোকাস করেছেন, এবং তারাও এই এডুকেশনকে চিলড্রেন উইথ ডিসেবিলিটি বা পারসনস উইথ ডিসেবিলিটি যেন এই ধরনের এডুকেশন পায় সেই সম্পর্কেও অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিসকে বা অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টকে বা লোকাল অথরিটিসকে ইনিশিয়েটিভ নিতে হবে, যেটা এই পার্টিকুলার অ্যাক্টের আন্ডারে বলে দেওয়া হয়েছে। স্কুল এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করলেও করতে পারে। Then what does the law say about education of persons with benchmark disabilities? The law in section 31 states that every child with a benchmark disability between the age of 6 to 18 years shall have the right to free education in a neighborhood school or in a special school or of his or her choice. So এটা মেনশন করার কারণ হচ্ছে এটাই যে সমস্ত ধরনের পারসনস উইথ ডিসেবিলিটিস, ফর এক্সাম্পল যারা প্রোফাউন্ড বা সিভিয়ার ক্যাটেগরি পারসনস উইথ ডিসেবিলিটিস, তাদেরকে হয়তো মেন স্ট্রিম স্কুলে ইনক্লুড করলেও তাদের হয়তো খুব বেশি বেনিফিট নাও হতে পারে, বা তাদের ক্ষেত্রে হয়তো একদম এক্সটেন্সিভ সাপোর্ট সিস্টেম বা স্পেশাল সর্ট অফ ট্রেনিং সাপোর্ট সিস্টেম দরকার হতে পারে, বা স্পেশাল এডুকেশন দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু লিবার্টি রেখে দেওয়া হয়েছে চাইল্ডের উপরে। যদি চাইল্ড চায় যে তিনি স্পেশাল নর্মাল স্কুলে আসবেন এবং ইনক্লুসিভ সেটআপে পড়াশোনা করবেন, সেটা তারা করতে পারে, এবং এক্ষেত্রে যদি চাইল্ড চায় তারা স্পেশাল স্কুল অফ করবেন এবং সেখানে গিয়ে তারা তাদের এডুকেশন প্রসেস কমপ্লিট করবে, তাহলে সেটাও তারা করতে পারে। সো দিস পার্টিকুলার ল কিন্তু এই রিলেটেড একটা প্রভিশনও রেখেছেন। Next, are the institutions of higher education required to reserve seats and provide as relaxation? Yes, section 32 requires all higher education institution, government or non-government, receiving aid from the government to reserve not less than 5% seats for persons with benchmark disabilities and to give an upper age relaxation of 5 years for admission. So শুধুমাত্র স্কুলই নয়, যদি কোনো পারসনস উইথ ডিসেবিলিটিস হাই এডুকেশন সেক্টরে যাচ্ছেন, সেখানে কোনো পার্টিকুলার কোর্সে অ্যাডমিশন হতে যাচ্ছেন, সেখানে সেই ক্ষেত্রেও বোথ গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট হাই এডুকেশন ইনস্টিটিউটকে রিজার্ভেশন পলিসি ফলো করতে হবে, এবং সেটা 5% রিজার্ভেশন 5% সিট রিজার্ভ রাখতে হবে এই পার্টিকুলার পারসনস উইথ ডিসেবিলিটিসের জন্য, এবং এজের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশনের বিষয় থাকে, যেটা এই পার্টিকুলার অ্যাক্টে বলে দেওয়া হয়েছে। এই বিষয়টি বলার কারণ হচ্ছে এটাই যে পারসনস উইথ ডিসেবিলিটিসকে হাই এডুকেশনে যাতে আরও বেশি করে নিয়ে আসা যায়, কারণ এরা হাই এডুকেশনে এলে তবেই এদের প্রবলেম রিলেটেড ইস্যুসগুলো সম্পর্কে ভয়েস রেজ করতে পারবে, এবং এই প্রবলেম রিলেটেড এদের যে প্রবলেম থাকে সেই প্রবলেম রিলেটেড প্রবলেমগুলোকে নিয়ে রিসার্চ করতে পারে, এবং তার একটা আলটিমেট সলিউশনে তারা আসতে পারে খুব সুন্দরভাবে। সো এই জন্য কিন্তু এই অ্যাক্টে এই বিষয়টি খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। নেক্সট, ইম্প্যাক্ট অফ রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট অন এস্টাবলিশমেন্ট। সো দেখে নেওয়া যাক যে এই আরপিডব্লিউডি অ্যাক্টের ইম্প্যাক্ট কী ছিল বিভিন্ন এস্টাবলিশমেন্টের উপরে। এটা বলছে যে মেনটেন্যান্স অফ রেকর্ডস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস ইন রিলেশন টু ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিস প্রোভাইডেড অ্যান্ড আদার অ্যাসোসিয়েটেড ইনফরমেশন অ্যাজ প্রেসক্রাইবড। মানে এই অ্যাক্টে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় যে পারসনস উইথ ডিসেবিলিটি সম্পর্কে একটা ডেটা মেনটেন করতে হবে, তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে ডেটা মেনটেন করতে হবে, সেটা এমপ্লয়মেন্ট রিলেটেড হোক বা অ্যাডমিশন রিলেটেড হোক, বা অ্যাডমিশন হওয়ার পর কত সংখ্যক স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস স্কুল থেকে এডুকেশন কমপ্লিট করে বেরোচ্ছে বা ড্রপ আউট হয়ে যাচ্ছে, কেন ড্রপ আউট হচ্ছে, তারা আদৌ ঠিকঠাক ফ্যাসিলিটিস পাচ্ছে কিনা, সেই সমস্ত ডেটা কিন্তু মেনটেন করতে হবে, সেই সমস্ত ডেটা বা ইনফরমেশন কিন্তু মেনটেন করতে হবে, এবং এই ডেটার উপরে বেস করে পরবর্তীকালে কিন্তু ইন্টারভেনশন স্ট্র্যাটেজি প্ল্যান করা যেতে পারে। সো মেনটেন্যান্স অফ record of persons with disabilities is very important বিষয়, মানে ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, এবং এটাকে কিন্তু এই পার্টিকুলার অ্যাক্ট আন্ডারে খুব সুন্দরভাবে বলা হয়েছে, এর ইম্পর্টেন্সের কথা কিন্তু বলা হয়েছে।
Then also further, no establishment will be granted permission to build any structure or issue a certificate of completion or be permitted to take occupation if the establishment does not comply with the RPWD rules. মানে এই পার্টিকুলার বিষয়টি বলার মানে হচ্ছে এটাই যে অলরেডি যে এস্টাবলিশড ইনফ্রাস্ট্রাকচার রয়ে গেছে বিভিন্ন স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির, বিশেষ করে স্কুল এডুকেশনের ক্ষেত্রে, যে অলরেডি স্কুল যেগুলো বিল্ড আপ স্কুল অলরেডি বিল্ডিং তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো একটা পারমিশন পেয়ে তারা তৈরি হয়েছে, হয়তো এনভায়রনমেন্ট ডিসেবল ফ্রেন্ডলি নাও হতে পারে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট ডিসেবল ফ্রেন্ডলি নাও হতে পারে। কিন্তু এই ল আসার পর যদি কোনো স্কুলকে কোনো নতুন করে কোনো কনস্ট্রাকশন করতে হয় বা কোনো বিল্ডিং নতুন করে কনস্ট্রাকশন করতে হয়, তাহলে কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে করতে হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি দেখবেন যে ওই স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচার নতুন করে তৈরি হচ্ছে সেই ইনফ্রাস্ট্রাকচার বা যে ফ্যাসিলিটিস তৈরি হচ্ছে সেগুলো ডিসেবল ফ্রেন্ডলি কি না। যদি ডিসেবল ফ্রেন্ডলি হয় তবেই কিন্তু পারমিশন দেওয়া হবে, নইলে পারমিশন দেওয়া হবে না। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এর সঙ্গে এটা বলা হয় যে আপকামিং 5 ইয়ার্সের মধ্যে প্রত্যেকটা স্কুলকেই প্রায় তার যে এস্টাবলিশড ইনফ্রাস্ট্রাকচার আছে বা তার যে অলরেডি বিল্ড আপ ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রাকচার আছে সেটাকে যতটা সম্ভব ডিসেবল ফ্রেন্ডলি করে নিতে হবে অ্যাজ পার দি ইনক্লুসিভ লাইন। নেক্সট বলছে দিস অ্যাক্ট ম্যান্ডেটস every establishment to formulate a equal opportunity policy in a manner prescribed and register such policy with the chief commissioner or state commissioner as well as wherever it is applicable. সো প্রত্যেকটা স্কুলকে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, বিশেষ করে আমি যখন এখানে স্কুলের কথা বলছি, সো স্কুলের ক্ষেত্রে কিন্তু একটা ইকুয়াল অপরচুনিটি পলিসি, মানে একটা ইকুয়াল অপরচুনিটি পলিসি কিন্তু তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকটা পারসনস উইথ ডিসেবিলিটিস ইরেসপেক্টিভ অফ দ্য ডিফারেন্সেস উইথ রিগার্ড টু দ্য টাইপ অফ ডিসেবিলিটি, নেচার অফ ডিসেবিলিটি অর সিভিয়ারিটি অফ দ্য ডিসেবিলিটি, প্রত্যেকটা পারসনস উইথ ডিসেবিলিটিসের যে রাইট সেটাকে যেন অ্যাড্রেস করা যায়, এরকম একটা ইকুয়াল অপরচুনিটি পলিসি তৈরি করতে হবে, পলিসি ডকুমেন্ট তৈরি করতে হবে, এবং সেটা ক্লিয়ারলি প্রত্যেকটা এস্টাবলিশমেন্টে বা স্কুলে থাকবে এবং অ্যাকর্ডিংলি কিন্তু সেই স্কুল রান করবে, মানে তার কোর্সেস বা সার্ভিস প্রভিশনসগুলোকে, এবং টাইম টু টাইম সেগুলোকে রিভাইজ করতে হবে, যেমন এই অ্যাক্টে বলা হয়েছে। নেক্সট হচ্ছে ইফ এ কমপ্লেন্ট ইজ রিসিভড ফ্রম অ্যান aggrieved person regarding discrimination on the ground of disability, the head of such establishment is required to initiate action in accordance with the provisions of the RPWD Act. মানে যদি কোনো পারসনস উইথ ডিসেবিলিটির তরফ থেকে কোনো কমপ্লেন আসে যে তার প্রয়োজন মিট করা হচ্ছে না বা তাকে কোনো রকম সে ডিসক্রিমিনেশন ফেস করছে অন এনি গ্রাউন্ড, সেটা যে কোনো গ্রাউন্ডে হতে পারে, যদি সেরকম কোনো মানে যে কোনো রকম যদি কমপ্লেন আসে পারসনস উইথ ডিসেবিলিটির তরফ থেকে, তাহলে সেই কমপ্লেনটা হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে যাবে এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন একটা কমিটি গঠনের মধ্যে দিয়ে ইমিডিয়েটলি সেই প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করবেন বা সেই প্রবলেমকে অ্যাড্রেস করবেন, এবং এই প্রবলেম অ্যাড্রেস করার ক্ষেত্রে RPW রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্টে যে প্রভিশনস কথা বলা হয়েছে বা যে রুলস অ্যান্ড রেগুলেশন, তার উপরে বেস করে যে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা হয়েছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশনকে মাথায় রেখে কিন্তু সেই প্রবলেমের অ্যাড্রেস করবেন, এটাও এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটিস shall provide incentives that are within the limits of their economic capacity to establishment to ensure that at least 5% of the workforce comprises of the persons with benchmark disabilities. So গভর্নমেন্টের কাছে আরেকটি দায়িত্ব অর্পণ করে দেওয়া হয় এই পার্টিকুলার লয়ের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অথরিটি চেষ্টা করবে যে প্রত্যেকটা ইনস্টিটিউটে বা বিশেষ করে স্কুলেও সেটা হতে পারে যে সেখানে যেন 5% যে এমপ্লয়িজ আছে বা ওয়ার্কফোর্স আছে তারা যেন পারসনস উইথ ডিসেবিলিটিস বা বেঞ্চমার্ক ডিসেবিলিটিস থেকে আসেন, এরকম কিন্তু প্রভিশনের কথা এই পার্টিকুলার অ্যাক্টে বলা হয়েছে। লাস্ট অ্যান্ড নট লিস্ট, এক্সিস্টিং পাবলিক বিল্ডিংস আর রিকোয়ার্ড টু বি মেড অ্যাক্সেসিবল টু অল পারসনস উইথ ডিসেবিলিটি। সো যত এক্সিস্টিং, আমি একটু আগে বললাম যে যত পাবলিক বিল্ডিং আছে, বিশেষ করে স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার বা স্কুলের যে ফ্যাসিলিটিস বা ক্যাম্পাস, সেটাকে অ্যাক্সেসিবল করে তুলতে হবে টু অল পারসনস উইথ ডিসেবিলিটিস, সেটা অবশ্যই 5 বছরের মধ্যে এই অ্যাক্টটি আসার পরে। এতক্ষণ আমরা জেনে নিলাম যে ইনক্লুসিভ এডুকেশন তৈরি করতে গেলে বা ইনক্লুসিভ এডুকেশনকে প্রমোট করতে গেলে যে লিগাল পার্সপেক্টিভ বা যে রাইটসের কথা বলা হয়েছে বা বিভিন্ন রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে, সেটা এস্টাবলিশমেন্টের জন্য হোক বা কনসার্ন ডিপার্টমেন্টের জন্য হোক বা স্কুলের জন্য হোক, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার দেখে নেওয়া যাক যে এই রাইটসগুলোকে যদি ভায়োলেট করা হয় তাহলে তাকে কি করে অ্যাড্রেস করা যেতে পারে, যদি ভায়োলেট করা হয় তার এগেনস্টে কী হতে পারে। সো RPWD অ্যাক্টে খুব সুন্দরভাবে কিছু পেনাল্টি বা পানিশমেন্টের কথা বলা হয়েছে যদি কোনো অফেন্স করা হয়, যদি কোনো রুলস বা রেগুলেশনসকে ভায়োলেট করা। RPWD অ্যাক্টের আন্ডারে যে রাইটসের কথা বলা হয়েছে এবং তার উপরে বেস করে যে রেগুলেশনস তৈরি হয় বা রুলস তৈরি হয় বা যে পলিসি তৈরি করা হয়, সেই পলিসি বা সেই রেগুলেশনস বা রুলসকে যদি ভায়োলেট করা হয় তাহলে সেটা তার
যিনি ভায়োলেট করছেন বা যে অথরিটি বা যে এস্টাবলিশমেন্ট সেটা ভায়োলেট করছেন তার এগেনস্টে কিছু পেনাল্টিসের প্রভিশন এখানে রয়েছেন। ফর এক্সাম্পল, এনি পার্সন হু ভায়োলেট দ্য প্রভিশনস অফ দ্য RPWD Act or any rule or regulation shall be punishable with imprisonment up to 6 months and or a fine of 10,000 or both, or any subsequent violation will cause imprisonment up to 2 years and or a fine of 50,000 to 5 lakhs. So যে রাইটস এবং রেগুলেশনসের কথা বলা হয়েছে বা যে রুলসের কথা বলা হয়েছে পার্টিকুলার অ্যাক্টে, তা যদি ভায়োলেট করে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি, তাহলে কিন্তু সেক্ষেত্রে 6 মান্থস থেকে 5 ইয়ার্স পর্যন্ত 6 মান্থসে পর্যন্ত ইমপ্রিজনমেন্টে হতে পারে এবং ফাইন হতে পারে 10,000 পর্যন্ত, এবং দুটোই হতে পারে ডিপেন্ডিং অন দ্য সিভিরিটি অফ দ্য দ্য অফেন্সেস ডান। সঙ্গে সঙ্গে এটা বলা হয়েছে যদি সাবসিকুয়েন্টলি একটা রুলস ভায়োলেট করার পর যদি সেটা কন্টিনিউ করতে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু যে পানিশমেন্টের কথা বলে সেটা কিন্তু আরও সিভিয়ার হয়ে থাকবে। এগেইন এটাতে আরও বলা হয়েছে যে হুইভার intentionally insults or intimidates a persons with disability or sexually exploits a women or a child with disability shall be punishable with imprisonment between 6 months to 5 years and fine। মানে এখানে এটা বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশন বা কোনো অথরিটি যদি পার্সনস উইথ ডিসেবিলিটিসকে স্পেসিফিক্যালি চাইল্ড উইথ ডিসেবিলিটিসকে বা উইমেন উইথ ডিসেবিলিটিসকে ইনসাল্ট করে বা এক্সপ্লয়েট করে বা সেক্সুয়ালি হ্যারাস করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সিভিয়ার পানিশমেন্টের প্রভিশন এখানে রয়েছে এবং সেই পানিশমেন্ট কিন্তু তারা পেয়ে থাকবেন অ্যাকর্ডিং টু দিস পার্টিকুলার according to particular rules and regulation as spelled out under this particular act. Special courts are designated in each district to handle cases concerning violations of the rights of persons with disabilities. মানে এই অ্যাক্টের আন্ডারে একটা খুব সুন্দর প্রভিশনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা করে স্পেশাল কোর্ট এস্টাবলিশ করা হবে, যাতে পার্সনস উইথ ডিসেবিলিটিসের যে রাইটস আছে এবং সেটা যে ভায়োলেট হচ্ছে সেই বিষয়গুলোকে বা সেই কেসেসগুলোকে খুব দ্রুত হ্যান্ডেল করা যায় এবং তার একটা রিজনেবল সলিউশন নিয়ে আসা যায়, খুব দ্রুত যেন সেই জাস্টিস প্রোভাইড করা যেতে পারে পার্সনস উইথ ডিসেবিলিটিসকে। এই পার্টিকুলার অ্যাক্টে যে রাইটসের কথা বলা হয়েছে সেই রাইটসগুলোকে মাথায় রেখে সেই জন্য কিন্তু এই পার্টিকুলার অ্যাক্টেই বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা করে স্পেশাল কোর্ট এস্টাবলিশড হবে এবং এই প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেক ডিস্ট্রিক্টে এটা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। কনক্লুডিং রিমার্ক, যে পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট উইল অ্যাকচুয়ালাইজ দ্য মানে অ্যাকচুয়ালি এই অ্যাক্টকে নিয়েই আসা হয় একটাই কারণে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া in 2007 became a signatory of this United Nations Conventions on Rights of Persons with Disabilities, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রমিস করে যে এই ইউএনসিআরপিটির যে প্রিন্সিপাল এর যে রাইটস এবং প্রভিশনস সেগুলোকে গভর্নমেন্ট তার প্রত্যেকটা পলিসি প্রোগ্রাম এবং রেগুলেশনের মধ্যে দিয়ে এক্সিকিউট করবে বা মানে বাস্তব রূপ দেবেন, এবং সেটাকে মাথায় রেখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই পার্টিকুলার অ্যাক্টকে নিয়ে আসে একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে, এবং এর মধ্যে দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ভারতবর্ষে ইনক্লুসিভ এডুকেশনের দিকে খুব বেশি ফোকাস করে থাকেন, কারণ ইউনাইটেড নেশন কনভেনশনের মেন ফাংশনই ছিল এডুকেশন রাইটসকে সেফগার্ড করা এবং ইনক্লুসিভ এডুকেশনকে প্রমোট করা, যাতে প্রত্যেকটা কান্ট্রি একটা ইনক্লুসিভ সোসাইটি গঠন করতে পারে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাই এনঅ্যাক্টিং বাই কামিং আপ উইথ দিস রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট কিন্তু স্বপ্ন দেখে যে ভারতবর্ষে এমন একটা এডুকেশন সিস্টেম থাকবে যেটা হচ্ছে ইনক্লুসিভ অ্যান্ড এনাবলিং ফর ইচ অ্যান্ড এভরি চাইল্ড রিগার্ডলেস অফ দেয়ার ডিফারেন্সেস দ্যাট দে ডু হ্যাভ, এবং এরকম একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ভারতবর্ষে একটা ইনক্লুসিভ সোসাইটি এবং একটা ইনক্লুসিভ কান্ট্রিতে পরিণত হবে। Further, the new law will not only enhance the rights and entitlements of persons with disabilities but also provide the effective mechanism for ensuring the their empowerment and true inclusion into the education system in a satisfactory manner. মানে এই রাইটসের মধ্যে এই অ্যাক্টের মধ্যে শুধুমাত্র পার্সনস উইথ ডিসেবিলিটিসের রাইটস এবং এন্টারটেনমেন্টকেই সেফগার্ড বা ইনশিওর করার চেষ্টা করা হয় না। এই অ্যাক্ট শুধুমাত্র রাইট এবং টু বি মোর অনেস্ট এনাফ যে এই অ্যাক্ট কিন্তু শুধুমাত্র রাইটস এবং এন্টারটেনমেন্ট অফ পার্সনস উইথ ডিসেবিলিটিসের কথাই বলে না। এই অ্যাক্ট খুব সুন্দরভাবে এই রাইটসগুলোকে এবং এন্টারটেনমেন্টসগুলোকে কীভাবে এক্সিকিউট করা হবে তার একটা ইফেক্টিভ এবং একটা র্যাশনাল মেকানিজমের কথাও কিন্তু মেকানিজমের বিষয় কিন্তু তুলে ধরেছেন। সো এই দিক থেকে দেখতে গেলে এই অ্যাক্ট কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট যেটা একটা ইনক্লুসিভ এডুকেশনকে প্রমোট করতে হেল্প করবে ইন এ সিস্টেমেটিক, র্যাডিক্যাল অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি ম্যানার। যাই হোক, এটাও বলে নেওয়া দরকার যে শুধুমাত্র এই অ্যাক্ট হচ্ছে, হয়তো এই অ্যাক্ট একটা গুড বিগিনিং, বাট the rights of persons with disabilities will be protected only if the act is implemented in true speed. মানে
পেপারে যতই যা থাক না কেন একটা অ্যাক্ট কখনোই অ্যাকচুয়াল বা ট্রু স্পিরিট ইমপ্লিমেন্টেড হতে পারে না যতক্ষণ না পর্যন্ত এই অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য যে স্টেক হোল্ডার আছে বা যে হ্যান্ডসগুলো আছে সেই হ্যান্ডসগুলো রেসপন্সিবল না হয়। সো the entire government machinery and the teachers at large will have to be sensitized towards the rights and needs and potentialities of persons with disabilities. মানে টোটাল গভর্নমেন্ট মানে গভর্নমেন্টকে বা দ্য মেশিনারি অফ দ্য গভর্নমেন্ট এদেরকে এবং বিশেষ করে শিক্ষক কমিউনিটিকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত স্টেক হোল্ডারকে ভীষণভাবে সেন্সিটাইজড হতে হবে এই পার্সনস উইথ ডিসেবিলিটিসদের যে রাইটস আছে বা চাইল্ডস উইথ ডিসেবিলিটিসের রাইটস আছে সেই সম্পর্কে, তাদের যে প্রয়োজনগুলো আছে সেই সম্পর্কে এবং তাদের মধ্যে যে লুকায়িত পোটেনশিয়ালিটিসগুলো আছে এবং সেই পোটেনশিয়ালিটিসগুলোকে কাজে লাগিয়ে একজন চাইল্ড উইথ ডিসেবিলিটিসে কীভাবে সোশ্যালি কম্পিটেন্ট এবং পার্সোনালি ইন্ডিপেন্ডেন্ট এবং ভোকেশনালি স্কিলড হতে পারে এবং পরবর্তীকালে একটা সাউন্ড হিউম্যান রিসোর্সে পরিণত করতে পারে নিজেকে সেই বিষয়টাকে রিয়েলাইজ করতে হয়। মানে তাদের মধ্যে যে সেই পোটেনশিয়ালিটিসগুলো আছে সেই পোটেনশিয়ালিটিসগুলোকে কীভাবে চ্যানেলাইজ করা যেতে পারে সেই বিষয় সম্পর্কে অবগত হতে হবে এবং যখনই শিক্ষক কমিউনিটি বা দ্য স্টেক হোল্ডার্স কানেক্টেড উইথ দ্য এডুকেশন সেক্টর এই বিষয় সম্পর্কে অবগত হবেন তখনই একমাত্র ইনক্লুসিভ এডুকেশনকে ইমপ্লিমেন্ট করার যে স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হতে পারে। আদারওয়াইজ ল কিন্তু লই থাকবে এবং রাইটস কিন্তু রাইটসই থাকবে, সেটা কিন্তু অ্যাকচুয়াল স্পিরিটে ইমপ্লিমেন্ট হবে না। সো এই সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়েই আমি আমার কথা শেষ করছি এখানে। আশা রাখছি যে এই রাইট ইনক্লুসিভ এডুকেশন ইমপ্লিমেন্ট করতে গেলে যে লিগাল ফ্রেমওয়ার্ক এবং সেই লিগাল ফ্রেমওয়ার্ক সম্পর্কে যে একটা বিশদ ইনফরমেশন সেটা আমি দিতে পেরেছি সমস্ত টিচার্সকে এবং স্কুল এডুকেশন সেক্টরের সঙ্গে কানেক্টেড সমস্ত স্টেক হোল্ডারকে। এবং এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীকালে আই উইল বি হ্যাপি এনাফ টু আনসার টু দ্যাট। আমাদের ইন্টারেক্টিভ সেশন সেটা পরবর্তীকালে হয়তো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো ডক্টর রতন সরকার মহাশয়কে। এতক্ষণ ধরে উনি আমাদের যে ইনক্লুসিভ এনভায়রনমেন্ট ক্লাসরুম তৈরি করবার জন্য স্কুলে যে ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিড তাদের জন্য কী ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই, প্রতিনিয়ত যে সমস্ত লিগাল ইস্যুজ আসে, আমাদের আরপিডব্লিউডি অ্যাক্ট 2016 সেটাতে কি কি প্রভিশনস রয়েছে, কিভাবে আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি, আরও এগিয়ে নিয়ে যেতে পারি ছাত্রছাত্রীদের, সে সমস্ত নিয়ে আলোচনা করেছেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সবার সেটা আগামী দিনে কাজে লাগবে। আমাদের এই 3 দিনের যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম যেটা বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ যৌথভাবে কন্ডাক্ট করছে ফর দ্য ইনক্লুসিভ ক্লাসরুম তৈরি করবার জন্যে, ইনক্লুসিভ এডুকেশন নিয়ে আসবার জন্যে, সবাইকে নিয়ে শিক্ষা RTE যেটা রয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্ট সেটাকে ইমপ্লিমেন্ট করবার জন্যে, তারই আজকে 3য় দিনের অন্তিম পর্ব পোস্ট লাঞ্চ সেশনে আমরা পেয়েছি ডক্টর রতন সরকারকে। উনি যখন কথাগুলো বলছিলেন, ওনার ক্লাসটা নিচ্ছিলেন, আপনারা সবাই শুনেছেন, মনে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে। আগামী দিনে আরও প্রশ্নের উদ্রেক হবে, সেই প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই দেব যখন আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে আপনাদের সাথে ক্লাসরুমে যাব। নেক্সট ফেজে 2য় পর্বে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ট্রেনিং সেশন থাকবে, সেই সময় আপনারা সে সমস্ত জানতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু ওনাকে কাছে পেয়ে এই বিষয়ে কয়েকটি প্রশ্ন না করেই আর থাকা গেল না। তার মধ্যে প্রথমেই আমি ওনাকে যেটা জিজ্ঞেস করব, হয়তো আপনাদের সবার প্রশ্ন সেটাই, যে অ্যাডমিশনটা কিভাবে হবে। এই যে চিলড্রেন উইথ স্পেশাল নিড, অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে স্কুলে এসে অ্যাডমিশন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমি ডক্টর সরকারকে জিজ্ঞেস করব যে অ্যাডমিশন ইনক্লুসিভ এনভায়রনমেন্ট তৈরি করবার জন্য ক্লাসে স্কুলে তো অ্যাডমিশন নিতে হবে ছাত্রছাত্রীদের, তো সেই সংক্রান্ত যে সমস্যা লিগ্যালিটিস রয়েছে সেই নিয়ে উনি যদি আমাদেরকে কিছু গাইডেন্স দেন। ধন্যবাদ স্যার এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। অ্যান্ড আশা করছি যে এটা অনেকেরই প্রশ্ন। সো এই অ্যাডমিশন রিলেটেড যে ইস্যুস চিলড্রেন উইথ ডিসেবিলিটিস বা তাদের প্যারেন্টসরা ফেস করেন, সেগুলো আমি একটুখানি জাস্ট আলোকপাত করছি। এরকম যে ধরুন ইনফরমেশান ইজ এ পাওয়ার অ্যাকচুয়ালি। সো আজকে ম্যাক্সিমাম স্কুল কলেজ বা স্কুলের ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলগুলো যারা খুব ভালো স্কুল, তাদের খুব সুন্দর ওয়েবসাইট আছে, সেখানে হয়তো অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশান শেয়ার করা হয়। বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরও আজকাল অ্যাডমিশন রিলেটেড যে ইনফরমেশানগুলো স্কুলের যে ইনফরমেশান শেয়ার করা হয়, সেই ইনফরমেশানগুলো কতটা অ্যাক্সেসিবল ফরম্যাটে শেয়ার করা হয় সেটা একটা বড় প্রশ্ন। সেকেন্ড হচ্ছে যে
অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক স্কুল এরকমও আছে এখনও পর্যন্ত, যেটা আরটি অ্যাক্টে মেনশন করে দেওয়া হয়েছে যে কোনো স্ক্রিনিং হবে না বা কোনো অ্যাডমিশন টেস্ট হবে না, কিন্তু তা সত্ত্বেও এবং এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসে স্টুডেন্টসকে অ্যাডমিশন করাতে হবে। তো ধরুন একজন চাইল্ড উইথ ডিসেবিলিটি যার এজ হয়তো 12 বা 13, সে কোনো পড়াশোনা হয়তো করেনি, 1, 2, 3 পড়াশোনা করেনি, সে হয়তো স্কুলে যখন অ্যাডমিশন নিতে যাচ্ছে তখন যে সমস্যাটার মানে সম্মুখীন তারা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে এত বড় চাইল্ড তাকে কোন ক্লাসে অ্যাডমিশন করাবে। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং আরপিডব্লিউডি অ্যাক্টে যে প্রভিশনের কথা বলা হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো অনেকেই এই প্রভিশনগুলো সম্পর্কে খুব একটা অবগত নন এবং তাদেরকে হয়তো এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসরুমে অ্যাডমিশন নিতে নারাজ হয়, এটা একটা প্রবলেম। আর ইনফরমেশান যে ফরম্যাটে শেয়ার করা হয় সেটা হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের কাছে পৌঁছায় না, চ্যানেলটা সেটা হয়তো পৌঁছায় না, এটা একটা প্রবলেম। আর যখন যদি স্ক্রিনিং করাও হয় মানে ইনফর্মাল ওয়ে, যে স্ক্রিনিং অ্যাডমিশনের জন্য একটা স্ক্রিনিং যে বেস লেভেল, সাপোজ একটা চাইল্ড হয়তো পড়াশোনা করেনি, তাকে এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসরুমে যখন অ্যাডমিশন করাতে যাবেন, যদি তার বয়স 8 বা 9 হয়, তাহলে তাকে একটা পার্টিকুলার ক্লাসে ভর্তি করাতে হবে, এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস, এবং তার জন্য একটা সাপোর্ট সিস্টেম প্রোভাইড করতে হবে যাতে সেই ক্লাসে পড়তে গেলে একটা বেসিক লেভেল কম্পিটেন্সি যেটা থাকা উচিত সেটা যেন গ্রো করে তার মধ্যে, এবং তার জন্য একটা বেস লেভেল অ্যাসেসমেন্ট খুব দরকার। তো বেস লেভেল অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি সেই পদ্ধতিগুলো হয়তো ট্র্যাডিশনাল পদ্ধতি, ফর এক্সাম্পল রিটেন এক্সামিনেশন নেওয়া হয় বা পেন অ্যান্ড পেপারে হয়তো এক্সামিনেশন নেওয়া হয় বা একটা স্ট্রাকচার্ড ওয়েতে এক্সামিনেশন বা কিছু একটা নেওয়া হলো। তো এর মধ্যে দিয়ে কী হবে, ম্যাক্সিমাম টাইম যে চিলড্রেন উইথ ডিসেবিলিটিস আছে তারা এরকমভাবেই প্রমাণিত হবে যে তারা হয়তো সেই কম্পিটেন্সি তাদের মধ্যে নেই, কারণ যে ফরম্যাটটা আমরা ব্যবহার করছি তাদের অ্যাসেস করার জন্য, তাদের যে বেস লেভেল নলেজ আছে সেটাকে অ্যাসেস করার জন্য, সেই ফরম্যাটটা অ্যাক্সেসিবল ফরম্যাট নয়, বা সেই ফরম্যাটটা এমন নয় যেটা তাদের কন্ডিশনের সাথে রিলেটেড, বা তাদের যে ডিসেবলিং কন্ডিশন আছে সেই কন্ডিশনের সাথে বা কন্ডিশনকে মাথায় রেখে সেই ফরম্যাটটা ডেভেলপ করা হয়নি। তো এই ক্ষেত্রে প্রবলেমগুলো থাকে। তো আমার সাজেশন একটাই হবে এক্ষেত্রে, লিগাল ফ্রেমওয়ার্ক বা লিগাল যে প্রভিশনসগুলো আছে সেগুলোকে মাথায় রেখে, এক, যে স্ক্রিনিং করাটা ফর্মাল হয়তো স্ক্রিনিং করাটা খুব জরুরি নয়, এবং যদি স্ক্রিনিং করাও হয় তাহলে এমন একটা ফরম্যাট বা এমন একটা স্ট্র্যাটেজি ব্যবহার করা হোক যেটা অ্যাক্সেসেবল, যেটা হচ্ছে এনাবলিং ইন নেচার ফর পারসনস উইথ ডিসেবিলিটিস, এবং এর বেসিসে যেন অ্যাডমিশনটা করা হয়, এবং অ্যাডমিশন রিলেটেড স্কুল দপ্তর থেকে হোক বা স্কুলের নিজস্ব পোর্টাল থেকে হোক যে ইনফরমেশানগুলো শেয়ার করা হয় সেই ইনফরমেশানগুলো যেন অ্যাক্সেসেবল ফরম্যাটে শেয়ার করা হয়। তাহলে এই ইনফরমেশানগুলো পারসনস উইথ ডিসেবিলিটিস এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের প্যারেন্টের কাছে পৌঁছাবে সঠিক ওয়েতে, এবং এর দ্বারা কিন্তু অ্যাডমিশন নিতে তাদের মানে যে প্রবলেম ফেস করতে হয় সেটা সেই প্রবলেমটা তারা ফেস করবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাডমিশন মানে স্কুল অ্যাডমিশন প্রসেসে যে সমস্ত স্টেক হোল্ডাররা ইনভলভ থাকেন তাদেরকে ভীষণভাবে সেন্সিটাইজড হতে হবে যে রাইট টু এডুকেশন অ্যাক্টে কী বলা হচ্ছে, আরপিডব্লিউডি অ্যাক্টে কী করে বলা হচ্ছে, এবং এই যে অ্যাক্সেসিবল ফরম্যাট, অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাকচুয়াল বেস লেভেল অফ নলেজ অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস সেটাকে অ্যাসেস করতে গেলে ডিপেন্ডিং অন দ্য নেচার অ্যান্ড ফিচার্স অফ ডিফারেন্ট সর্ট অফ ডিসেবিলিটি সেটা কীভাবে ডিফারেন্ট ফরম্যাট ব্যবহার করা যেতে পারে এবং সেই ফরম্যাটগুলো সম্পর্কে তাদেরকে সেন্সিটাইজড হতে হবে। যদি এটা সম্ভব হয় তাহলে মনে হয় যে অ্যাডমিশন পলিসি, যে অ্যাডমিশন প্রসেস সেটা আরও ইনক্লুসিভ হতে পারে, এবং আমরা ম্যাক্সিমাম মানে আমরা সকল ধরনের স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসকে কিন্তু স্কুলমুখী করতে পারি এবং তাদেরকে উইদাউট এনি ডিসক্রিমিনেশন আর উইদাউট এনি প্রবলেম ক্রিয়েট না করে তাদেরকে আমরা স্কুলের কিন্তু আওতা নিয়ে আসতে পারি, তারা সুন্দরভাবে আরো স্কুলে এগিয়ে আসতে পারে এবং শিক্ষার ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারে। একদমই ঠিক বলেছেন। মানে আমি এই প্রসঙ্গে আরো বলবো যে মনে হয় এটা আমাদের শিক্ষকরা যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন স্কুলে, তারা যদি ছাত্রছাত্রীদের তো অ্যাডমিশন করানোর সহযোগিতা করতেই হবে, সাথে সাথে প্যারেন্টসদের যদি একটু আগে থেকে ইন্টিমেট করে দেওয়া, বিভিন্ন অ্যাক্টের কথা উনি বলেছেন, সেটা আরটিতে যা বলা আছে বা আরপিডব্লিউডিতে যা বলা আছে সবটাই ইনফরমেশনসগুলো সবই অ্যাভেলেবেল থাকে আমাদের স্কুল শিক্ষা দপ্তর তাদের ওয়েবসাইটে পাওয়া যায়, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের ওয়েবসাইটে পাওয়া যেতে পারে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের ওয়েবসাইটেও পাওয়া যেতে পারে। ইনফরমেশনস আর অ্যাভেলেবেল, কিন্তু সেগুলো হয়তো প্রপারলি ছড়িয়ে দেওয়া হয় না, সবার মধ্যে একটু অ্যাওয়ারনেস তৈরি করা হয় না, সেই অ্যাওয়ারনেসটার খুব দরকার রয়েছে। একটু কোঅপারেশন করলেই, একটু অ্যাওয়্যার হলেই আমাদের এই প্রোগ্রামটার ওয়ান অফ দ্য অবজেক্টিভ ফার্স্ট ফেজে টু সেন্সিটাইজ দ্য টিচার্স অ্যান্ড সার্টেনলি থ্রু টিচার্স আমরা হয়তো ছাত্রছাত্রীদের বাবা মার কাছেও পৌঁছাবো। তারা যদি একটু এই ধরনের স্পেশালি এবেল চিলড্রেন যারা রয়েছে তাদের জন্য তাদের বাবা মাদেরকে একটু অ্যাওয়্যার করে যে এই প্রভিশনস রয়েছে, তাহলেই হয়তো জিনিসটা আরো ইজিয়ার হয়ে যাবে অ্যাডমিশনে। আরেকটি জিনিস স্যার আমি এই প্রসঙ্গে অ্যাড করতে চাই উইথ ইউর কাইন্ড পারমিশন, যে
চাইল্ড অ্যাডমিশন নেবেন এবং তার একটা রাইটস আছে এডুকেশনে ইনক্লুড হওয়ার, অ্যাডমিশন পাওয়ার, এবং সেই রাইটকে স্কুল অথরিটি ডিনাই করতে পারে না। দ্যাটস এ ফান্ডামেন্টাল রাইট অফ ইচ অ্যান্ড এভরি চাইল্ড অ্যাজ পার দি RPWD অ্যাক্ট অর রাইট টু এডুকেশন অ্যাক্ট। তো এর সঙ্গে আর একটা বিষয় জানা উচিত যে তাদের অ্যাক্টকে, তাদের রাইটসকে যদি এনশিওর করতে হয়, তো চাইল্ডের সঙ্গে সঙ্গে কিন্তু প্যারেন্টসকেও সেন্সিটাইজ করতে হবে। একদমই ঠিক, একদমই একটা ঠিক। চাইল্ড ডিসাইড করে না সে কোন স্কুলে যাবে, একটা চাইল্ড ডিসাইড করে না সে আদৌ স্কুলে যাবে কিনা, বিশেষ করে পার্সনস উইথ ডিসেবিলিটি, চাইল্ড উইথ ডিসেবিলিটি যারা হন সেক্ষেত্রে। এবং এই রাইটসগুলো সম্পর্কে প্যারেন্টসদেরকে সেন্সিটাইজ করতে হলে যে মিডিয়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, সোশ্যাল মিডিয়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে, গভর্নমেন্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি যে আছেন, যিনি স্কুল এবং কমিটি, প্যারেন্টস সবাইকে ইনক্লুড করে যে একটা তাদের যে একটা কাজ করে এগিয়ে যাওয়ার প্রসেস, সেই কমিটির কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারেন, যেটা আমরা স্কুল ম্যানেজমেন্ট কমিটি বলছি। রাইট টু এডুকেশন অ্যাক্টের মাধ্যমে যেটাকে এনশিওর করা হয়েছে প্রত্যেকটা স্কুলের একটা স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকা উচিত, যেখানে প্যারেন্ট কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট, ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট কমিটি। তার মধ্যে দিয়ে কিন্তু প্যারেন্টদেরকে অ্যাডমিশন পলিসি সম্পর্কে অ্যাওয়ার করা যেতে পারে, অ্যাডমিশন পলিসিতে কি প্রবলেম তারা ফেস করছে সেইগুলো তাদের কাছ থেকে ইনপুট নেওয়া যেতে পারে, অ্যাকর্ডিংলি মডিফাই করা যেতে পারে পলিসিকে। এবং সঙ্গে সঙ্গে যদি কোনো স্কুল অ্যাডমিশন ডিনাই করে, তাহলে তার এই ডিনাই করার পর যদি ডিনাই করে, তাহলে সেই প্রবলেমটা নিয়ে তারা কার কাছে যাবেন এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য, কোন অথরিটির কাছে, এবং যে অথরিটির কাছে যাবেন সেই অথরিটির কী দায়িত্ব থাকবে, সেই দায়িত্বগুলো কি সেই সম্পর্কেও কিন্তু প্যারেন্টকে সেন্সিটাইজ করা দরকার। তারা হেডমাস্টার মশাইয়ের কাছে যাবেন না, অ্যাসিস্ট্যান্ট স্কুল ইন্সপেক্টরের কাছে যাবেন না, ডিআইয়ের কাছে যাবেন না, লোকাল বিডিও না, এসডিও না, অথরিটির কাছে যাবেন, কার কাছে যাবেন সেটা সম্পর্কেও কিন্তু একটু সেন্সিটাইজ থাকা দরকার, এবং এগুলো সবই ক্লিয়ারলি স্টেটেড হওয়া দরকার। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা পারসনস উইথ ডিসেবিলিটি প্যারেন্ট হন তারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করেন। একদমই ঠিক কথা, একদমই ঠিক রুরাল কথা। এরিয়াতে বা ফার্স্ট জেনারেশন লার্নার যারা হয় তারা কিন্তু ফেস করেন। আর আরেকটা জিনিস, আপনি যদি একটু ডিসেবিলিটি স্ট্যাটিস্টিক্স পড়ে নেন বা একটু রিসার্চ করা যায়, তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম পারসনস উইথ ডিসেবিলিটিস আর কামিং ফ্রম দ্য প্যারেন্টস আর ইলিটারেট আর দ্য ফার্স্ট জেনারেশন লার্নার। সো তারা কিন্তু এই প্রবলেমগুলো হিউজ পরিমাণে ফেস করে। তো আমার মনে হয় এই রাইট সম্পর্কে সেন্সিটাইজ করা প্যারেন্টসকে অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টসকে, এবং এই ক্ষেত্রে স্কুলকে, কমিউনিটিকে এবং ডিপার্টমেন্ট কনসার্নকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে আমার মনে হয়। আসলে এই সেন্সিটাইজেশনটা যদি প্যারেন্টদের জন্য করা যায়, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে প্যারেন্টরা মনে করে, তারা হয়তো জানেই না যে তাদের ছাত্রছাত্রী, তাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে আমি স্কুলে অ্যাডমিশনটা করাতে পারি খুব অনায়াসে, এবং বিভিন্ন ফেসিলিটিস রয়েছে সেগুলো দিলে হয়তো চাইল্ডের ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি হতে পারে, অনেক বেটার ওয়েতে হতে পারে। সুতরাং তাদের সেন্সিটাইজ করাটাও আমাদের স্কুলের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের এই মুহূর্তে আমরা দেখেছি যে অ্যাডমিশন ডিনায়াল হয়তো অনেকটা কমে গেছে, খুব ভালোভাবে এগোচ্ছে, এবং আগামী দিনে এটা আরও স্মুথ হবে, আরও বেটার হবে, সোসাইটির বেনিফিট হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আরেকটি প্রশ্ন যেটা আমার থাকছে ডক্টর সরকারের কাছে, এই যে টিচিং লার্নিং প্রসেস, অ্যাডমিশন তো হলো, অ্যাডমিশন হওয়ার পরে চিলড্রেন উইথ স্পেশাল নিড, এই সমস্ত বাচ্চারা যারা আসছে ইনক্লুসিভ এনভায়রনমেন্টে, তাদের টিচিং লার্নিং প্রসেস কী ধরনের চেঞ্জ আনলে একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, অ্যাকচুয়াল অ্যান্ড রিয়েল ইনক্লুসিভ এনভায়রনমেন্ট আমরা ক্লাসরুমে তৈরি করতে পারবো, সেটা যদি একটু বলেন আমাদের। এক্সেলেন্ট, অ্যাকচুয়ালি এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্ড আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। বেসিক্যালি আমরা যদি টিচার্স ট্রেনিং প্রোগ্রামকে দেখি, 2014-এর পর প্রায় সমস্ত টিচার কোয়ালিফাইড হয়ে তবেই সার্ভিসে জয়েন করেন স্কুলে। কেউ স্পেশাল বিএড করে আসেন, কেউ জেনারেল বিএড করে আসেন। বোথ অফ দ্য কারিকুলাম কোর পয়েন্ট থেকে প্রায় সেম, এবং যারা স্পেশাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা হয়তো ডিসেবিলিটি সম্পর্কে একটুখানি বেশি নলেজ নিয়ে আসেন। কিন্তু আমার রিসার্চ এবং আমার যা এক্সপিরিয়েন্স, আমি যা নোটিস করেছি, পড়েছি, দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি থ্রু আউট মাই রিসার্চ ওয়ার্ক, সেটা হচ্ছে যে পেডাগজি বা টিচিং লার্নিং স্ট্র্যাটেজি বা টেকনিক বা আর্ট বা যে কৌশল আমরা ব্যবহার করি পড়ানোর ক্ষেত্রে, আমরা মেইনস্ট্রিম স্কুলিং সিস্টেমে আমাদের টিচাররা যেটা ব্যবহার করেন, সে পেডাগজি কিন্তু ইনক্লুসিভ নয়। আমরা হয়তো ইনক্লুসিভ এডুকেশনের স্বপ্ন দেখছি, আমরা পলিসি তৈরি করছি, লেজিসলেশন তৈরি করছি, অ্যাফার্মেটিভ অ্যাকশন নিয়ে আসছি, প্রোগ্রামস লঞ্চ করছি, financial support provide করছি to a great extent to the persons with disabilities and the person who are responsible to welcome the persons with disabilities in the mainstream schooling system, কিন্তু আমরা যে পেডাগজি ইউজ করছি, যে টিচিং লার্নিং প্রসেস ব্যবহার করছি, সেটা কিন্তু ইনক্লুসিভ নয়। ফর এক্সাম্পল, ইনক্লুসিভ নয় কেন বলছি? দেখুন, চিলড্রেন উইথ ডিসেবিলিটিসকে স্কুলে নিয়ে আসা এবং তাকে সেখানে সাস্টেন করাতে হলে, সেখানে রাখতে হলে এবং
সাকসেসফুলি তাকে এডুকেশন পেতে সাহায্য করতে হলে আমাদের টিচিং লার্নিং প্রসেসকে ইনক্লুসিভ করে তুলতে হবে, এবং সেক্ষেত্রে আমাদেরকে একটা মডেল ফলো করতে হবে, সেটা হচ্ছে ইউডিএল মডেল, যার পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। ইউডিএল মডেল হচ্ছে 3টে প্রিন্সিপালকে উপরে বেস করে চলে। প্রিন্সিপাল নাম্বার 1, মাল্টিপল ওয়েস অফ রিপ্রেজেন্টেশন। ফর এক্সাম্পল, আমরা যে কন্টেন্টটা ডেলিভার করছি ক্লাসরুমে, যেটা পড়াচ্ছি, হয়তো লেকচার মেথডে পড়াচ্ছি বা চক অ্যান্ড টক মেথডে পড়াচ্ছি বা জাস্ট রিটেন ওয়েতে পড়াচ্ছি, সো এটা একটা 1 or 2 মেথডের স্টাইল দ্যাট আর এমপ্লয়িং। এটা হয়তো কিছু সংখ্যক স্টুডেন্টসকে অ্যাড্রেস করতে পারে, কিন্তু সকল ধরনের স্টুডেন্টসকে কিন্তু অ্যাড্রেস করতে পারে না, বা সকল ধরনের স্টুডেন্টের জন্য কিন্তু এই চক অ্যান্ড টক মেথডটা ঠিকঠাক নয়, বা এই লেকচার মেথডটা ঠিকঠাক নয়। তাহলে সেখানে যারা অডিও ভিজুয়াল লার্নার বা অডিও লার্নার বা কাইনেস্থেটিক লার্নার, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট যাদের আছে বা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যাদের আছে, বা স্লো প্রসেসিং প্রবলেম স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি যাদের আছে, সো মেমোরি রিলেটেড প্রবলেম যাদের আছে, তো বা মেন্টাল ডিসঅর্ডার রিলেটেড প্রবলেম যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে পৌঁছাতে পারবো না, কারণ সেই পথে যারা মানে তারা যেভাবে শিখতে চায় আমরা সেইভাবে শেখাচ্ছি না। একদমই ঠিক, পারসেপশন তো সবার আলাদা, সবাই বিভিন্ন ভাবে শেখে। Each and every individual is different in the classroom, and in the classroom, like diverse classroom, now we have heterogeneous classroom, and প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু different in terms of the way they learn, in terms of their rate of learning, in terms of the style they used to follow to learn, তাই না? প্রত্যেকই আলাদা। একদমই ঠিক। আমি এটা নিয়ে আমি আমাদের দীর্ঘদিনে সায়েন্স টিচার্স ট্রেনিং প্রোগ্রামের অভিজ্ঞতার থেকে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র স্পেশাল চিলড্রেন কেন, যে কোনো ক্লাসরুমের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। সমস্ত ক্লাসরুমে কিন্তু এই সমস্যা রয়েছে, এবং এই সমস্যাকে ডিফারেন্ট ওয়ে অফ টিচিং যদি করি অফ আ পার্টিকুলার কনসেপ্ট, তাহলেই হয়তো সমস্যার সমাধান করা যায়। আপনি বলে সেটাই বলতে চাইছেন, মাল্টিপল ওয়ে অফ প্রেজেন্টেশন। সো আমি যে কনসেপ্টটা ডেলিভার করতে চাইছি সেটা যেন মাল্টিপল মোডালিটিস বা মাল্টিপল ওয়েতে প্রেজেন্ট করা হয়, সো দ্যাট I can reach to each and every child of the student, each and every mind of the child, তাই না? সেটা পৌঁছাতে পারি। আদারওয়াইজ সেই গল্পের মতো হবে যে একজন স্কলারলি আমি বলে গেলাম কলেজে, মানে একটা অন্যজন শুনলো কি শুনলো না তার কোনো গুরুত্ব হলো না, সেটাই। মানে এরকম একটা জাস্ট আমার একটা লাইন মনে পড়ছে এরকম, যে একজন ভীষণ ভালো স্কলার এসে পড়িয়ে যাচ্ছেন স্কুলে, এবং ওয়ার্ল্ড ওয়াইড তার নাম আছে, ভীষণ ফেমাস। ক্লাসের শেষে উনি জিজ্ঞেস করছেন যে সব বোঝা গেছে তো, সব বুঝতে পেরেছো তো? তো পেছন বেঞ্চ থেকে একজন স্পেশাল চাইল্ড, অনেস্ট চাইল্ড দাঁড়িয়ে বলছে, আই হ্যাভ নট লার্নড এনিথিং। তো উনি জাস্ট শকড, এবং তারপরে প্রফেসর টিচার জিজ্ঞেস করছেন কেন? তো উনি জাস্ট সিম্পলি একটা ওয়ার্ডে বলে দিলেন, আই ক্যানট লার্ন দ্য ওয়ে ইউ টিচ, ক্যান ইউ টিচ মি দ্য ওয়ে আই লার্ন? সো আপনি যেভাবে পড়ান সেটা তো আমি শিখতে পারছি না, আমি যেভাবে শিখতে পারি সেভাবে পড়াতে পারবেন তো? ইফ ইট ইজ ইয়েস, দেন প্লিজ টিচ আস। Absolutely, that is what should be the spirit, or that is what should be the way we need to involve. এটাই বোধহয় দরকার আগামী দিনে যে কোনো ক্লাসরুমে। ইনক্লুসিভ তো বটেই, কোনো জায়গায় ডিসক্রিমিনেশন থাকবে না, যে কোনো ক্লাসরুম হবে ইনক্লুসিভ, এবং ইনক্লুসিভ ক্লাসরুমে টিচিং লার্নিং প্রসেস আমাদের আরও চিন্তাশীল হতে লাগবে। একভাবে পড়ালে হবে না, বিভিন্নভাবে ডিফারেন্ট ওয়ে অফ টিচিং ফর আ সেম কনসেপ্ট, সেটাকে নিয়ে আসতে হবে। আর একটা বিষয় আমার অ্যাকনোলেজ করা উচিত, আজকে আমি আমার লেকচারে যে সমস্ত লিগাল পার্সপেক্টিভগুলো বলছিলাম ইনক্লুসিভ এডুকেশন রিলেটেড, ম্যাক্সিমাম টাইম আমি ফোকাস করেছিলাম পারসনস উইথ ডিসেবিলিটিস, বাট আই নিড টু অ্যাকনোলেজ যে ইনক্লুসিভ এডুকেশন শুধুমাত্র পারসনস উইথ ডিসেবিলিটিসকে নয়, ইনক্লুসিভ এডুকেশন সমস্ত চাইল্ডকে অ্যাড্রেস করে। এটা হোমলেস চাইল্ড হতে পারে, ডেস্টিটিউট চাইল্ড হতে পারে, ফার্স্ট জেনারেশন লার্নার হতে পারে, সোশিও ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড চাইল্ড হতে পারে, গিফটেড চাইল্ড হতে পারে, স্পেশালি ট্যালেন্টেড চাইল্ড হতে পারে, ইভেন পারসনস উইথ ডিসেবিলিটিস হতে পারে। সো পারসনস উইথ ডিসেবিলিটিস ইজ এ পার্ট অফ দ্যাট large group. একদমই ঠিক। Every student is different. Yes. So every student learn differently. Yes. So it should be for all. Yes, and the second principle is that multiple means of engagement means একটা ক্লাসরুমে প্রত্যেকটা স্টুডেন্ট একই ওয়েতে মোটিভেটেড হয় না, একইভাবে ইন্টারেস্টেড হয় না। সো সবার মোটিভেটেড হওয়ার লেভেল আলাদা, সোর্স অফ মোটিভেশন আলাদা, এঙ্গেজমেন্টের লেভেল আলাদা, এঙ্গেজমেন্ট যে হবে ক্লাসরুমে এবং কেন এঙ্গেজ হবে সেই কারণটাও আলাদা। এই এঙ্গেজ করার দায়িত্ব কিন্তু আমাদের টিচারদের। আমাদের ভাবতে হবে যে আমি ক্লাসে 50 জন ছাত্র থাকলে 50 জন একইভাবে শিখবে না বা একইভাবে বুঝবে না, কে কিভাবে বুঝবে তাদেরকে ক্লাস্টার করে করে নিয়ে আমার দায়িত্ব তাকে এনগেজ করে দেওয়া। আপনাদের ক্ষেত্রেও আমাদের অনুরোধ যে আপনারাও এটা মাথায় রাখবেন যখন ক্লাসে পড়াবেন, ইরেসপেক্টিভ অফ দ্য ইনক্লুসিভ এডুকেশন অর এনি কাইন্ড অফ এডুকেশন, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল। যে ক্লাসে যখন আমি ছাত্রছাত্রী আমার সামনে রয়েছে আমি ডিসক্রিমিনেট করব না, বাট কে কীরকমভাবে বুঝছে
তার নিড অনুযায়ী আমি আমার লেসনটাকে প্ল্যান করব, এটাই বোধহয় দরকার আগামী দিনে। এটা হচ্ছে মাল্টিপল মিনস অফ এঙ্গেজমেন্ট, মানে যে যেভাবে ইন্টারেস্টেড হয়, যার লেভেল অফ মোটিভেশন যেমন, তাকে যেন ঠিক সেভাবেই প্ল্যাটফর্ম প্রোভাইড করা হয়, সেই রকমই মেন্টাল, সোশ্যাল, তবেই তো কালচারাল শিখতে পারবে, লার্নিং হবে, প্রত্যেকে ক্লাসে এঙ্গেজ হয়, ঠিক। এন্ড অ্যাক্টিভ engagement হলে তবেই active learning হবে, otherwise একদম, not. একদম, So একদম ঠিক। the moment I'm ensuring active engagement in the classroom from the end of the student, I'm sure that the learning outcome will be huge, or learning outcome will be meaningful and Absolutely. efficient enough. Absolutely. And the last principle, that is principles of the multiple means of presentation, expression. Multiple means of expression meaning, like প্রত্যেকটা চাইল্ড, আমরা হয়তো কেউ আমাদের যে জানা বিষয়টা সেটা হয়তো বলেও কেউ ব্যক্ত করতে পারে, কেউ লিখে ব্যক্ত করতে পারে, কেউ হয়তো তার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে ব্যক্ত করতে পারে। সো আমাদের যে লার্নিং আউটকাম, মানে আমরা যেটা শিখলাম সেটাই তো লার্নিং আউটকাম, তো সেই আউটকামটাকে জাজ করা হবে বা অ্যাসেস করা হবে, সেই অ্যাসেস করার পদ্ধতিটাও কিন্তু মাল্টিপল হতে হবে, সেটা একটা হলে হবে না। মানে একদম, আমি সেইটাতেই আসছিলাম আপনার সাথে সেই আমার পরবর্তী প্রশ্ন যেটা ছিল যে আমি স্কুলে বাচ্চাকে অ্যাডমিশন করালাম, তার জন্য একটা টিচিং লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করলাম, ইনক্লুসিভ ক্লাসরুম শুরু করলাম, লার্নিং হলো, লার্নিং আউটকামটাকে মাপবো কিভাবে? হোয়াট শুড বি দ্য ইভ্যালুয়েশন প্রসেস ফর দ্য লার্নিং আউটকাম টু বি মেজার্ড? আমি তাকে অ্যানালিসিসটা করব কি করে, ইভ্যালুয়েশনটা করব কিভাবে? এইটা নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে যদি শেয়ার করেন। অ্যাকচুয়ালি সো দ্য থিং ইজ, আপনি যদি একটুখানি রাইট টু এডুকেশন অ্যাক্টকে পড়েন, ওখানে দেখবেন একটা মডেলের কথা বলা আছে, সিসি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। আমরা একটা মডেলে ছিলাম, হয়তো পেন পেপার রিটেন এক্সামিনেশন, এর মধ্যে দিয়ে আমরা একজন লার্নারের লার্নিং আউটকামকে অ্যাসেস করতাম। কিন্তু আমার মনে হয় ওই মডেলগুলো অবসোলেট, ওই মডেলগুলো সকলের জন্য কম্পিটেন্ট নয় বা সকলের জন্য অ্যাপ্লিকেবল নয়, কারণ একটা মডেল অ্যান্ড উই আর ওয়ান্টিং অল দ্য চাইল্ড টু ফিট ইনটু দ্যাট, এটা একদমই ঠিকঠাক কনসেপ্ট না, বিশেষ করে ইনক্লুসিভ পেডাগজি পাঠ হতে পারে না। সো আমরা যখন কোনো চাইল্ডের লার্নিং আউটকামকে মেজার করতে যাচ্ছি, সো অ্যাজ এ চাইল্ড লার্ন ডিফারেন্টলি, সিমিলারলি আ চাইল্ড এক্সপ্রেস ডিফারেন্টলি, হোয়াট এভার দ্য ম্যাটার দ্য চাইল্ড নোজ। সো সে সেটা জানে, সেটা কিন্তু সে আলাদা আলাদাভাবে এক্সপ্রেস করে, কেউ রিটেন হইতে এক্সপ্রেস করতে পারে, কেউ ইন্টারভিউতে এক্সপ্রেস করতে পারে, কেউ কাজের মধ্যে এক্সপ্রেস করতে পারে। হ্যাঁ, কাউকে প্রশ্ন করলে তবেই সে উত্তর দেবে, না হলে দেবে না, বা একটা সিস্টেমেটিক ওয়েতে প্রশ্ন করলে তবে উত্তর দেবে, না হলে দেবে না। সো ডিফারেন্ট ওয়েতে তারা কিন্তু রিপ্লাই করে তাদের লার্নিং আউটকাম। কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের মেন পারপাস হচ্ছে যে চাইল্ড কতটা শিখলো অ্যাকচুয়ালি তার অ্যাসেস করা, তাই তো? ঠিক। সো আমাদেরকে এমন একটা পেডাগজি, এমন একটা সিস্টেম বা অ্যাপ্রোচ এমপ্লয় করতে হবে, যার মধ্যে দিয়ে প্রত্যেকটা চাইল্ডের ডিফারেন্ট কন্ডিশনকে মাথায় রেখে যে পদ্ধতিতে বা যে ওয়েতে সে নিজের লার্নিং আউটকামকে এক্সপ্রেস করতে পারে বেস্ট ওয়েতে, সেটার সাথে সামঞ্জস্য রেখে আমাকে অ্যাসেসমেন্ট প্ল্যান করতে হবে, ইভ্যালুয়েশন প্ল্যান করতে হবে। ফর এক্সাম্পল, কি হয়তো পেন অ্যান্ড পেপারে লিখতে ভালো পারে না, একটা এক্সাম্পল দিয়ে বলে দিই, কেস স্টাডি হতে পারে, এক্সাম্পল হতে পারে যে একজন চাইল্ড উইথ লার্নিং ডিসেবিলিটিস একটা টাইপ আছে, ডিসলেক্সিয়া, পড়তে প্রবলেম, স্পেল আউট করতে প্রবলেম, প্রোনাউন্সিয়েশনের প্রবলেম, এরকম। সো বা লিখতে অনেক সময় প্রবলেম হয় তার, বা ডিসগ্রাফিয়া, যা লিখতে প্রবলেম। সো দেখা গেছে এরা লিখতে প্রবলেম কিন্তু ম্যাটার পুরোটাই জানে। তো আমি যদি তার লার্নিং আউটকামকে অ্যাসেস করতে যাই শুধুমাত্র পেন অ্যান্ড পেপারের মধ্যে দিয়ে, তাহলে সে লিখে যাবে, তার মতো করে সে লিখে যাবে এবং সে জানে যে সে ঠিক লিখেছে, কিন্তু অ্যাজ এ টিচার আমি যখন সেটাকে অ্যাসেস করতে যাব, তখন আমি দেখবো সেটা ঠিকঠাক লেখেনি, আমাদের প্যারামিটারে ফিট হচ্ছে না, তাহলে সে নাম্বার কম পেয়ে যাচ্ছে বা ফেলও করে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায়, আপনি যদি তাকে পেন অ্যান্ড পেপারে এক্সামটা না নিয়ে তার সাথে ইন্টারাকশন করেন বা কথা বলেন, সেম প্রশ্নটা আপনি তাকে গিয়ে করুন, তাহলে সে এমনভাবে রেসপন্স করবে যে আপনি বুঝতেই পারবেন না তার মধ্যে প্রবলেমটা ছিল। তাহলে আমি যদি শুধুমাত্র মোড অফ অ্যাসেসমেন্টটা চেঞ্জ করে দিই, বা স্টাইল দ্যাট ইউ আর এমপ্লয়িং টু অ্যাসেস দ্য লার্নিং আউটকাম অফ এ চাইল্ড, এটাকে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমরা একটা চাইল্ডকে অ্যাকচুয়াল ওয়েতে অ্যাসেস করতে পারছি। অ্যাকচুয়াল ওয়েতে ইন দ্য মিনস যে প্রসেসে তাকে অ্যাসেস করা দরকার, সেই প্রসেস আমরা অ্যাসেস করতে পারছি, মানে তার অ্যাকচুয়াল নলেজটাকে আমরা নিয়ে আসতে পারছি, মেজার করতে পারছি। নিড বেসড অ্যাসেসমেন্ট প্রসেস কিন্তু আমরা এমপ্লয় করতে পারছি বা ব্যবহার করতে পারছি। সো নিড বেসড অ্যাসেসমেন্ট প্রসেসকে ইন্ট্রোডিউস করতে হবে, নিড বেস অ্যাসেসমেন্ট সিস্টেম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিড বেস অ্যাসেসমেন্ট হওয়াটা খুব বাঞ্ছনীয় একটা পয়েন্ট আমাদের উনি বলেছেন, এটা হওয়াটা খুব স্বাভাবিক। হয়তো কিছু কিছু সমস্যা আছে যে কিভাবে এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে আমরা প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল
নিড বেসড অ্যাসেসমেন্ট আনবো, বাট ঠিক আছে, সেটাকে নিয়ে আমরা পরবর্তীকালে হয়তো আরো আলোচনা করব। কিন্তু হয়তো ক্লাস্টার ওয়াইজ করতে পারি, হয়তো 3-4টে ডিফারেন্ট প্রসেসের কথা আমরা ভাবতে পারি, যেগুলো সবাইকে ইকুয়াল রাইট দেবে এবং ইকুয়াল ইভ্যালুয়েশনটাও হবে, উইদাউট হ্যাম্পারিং দ্য এক্সপ্রেশন অফ দিস স্পেশালি নিডেড চিলড্রেন্স। তাদের জন্য তো কিছু ভাবনা চিন্তা থাকছেই আমাদের, তো সেই জায়গায় নিড বেস অ্যাসেসমেন্টের কথা বোধহয় আমরা ভাবতেই পারি। অনেক ফর্ম আছে এরকম, যেমন অল্টারনেটিভ অ্যান্ড অগমেন্টেটিভ মেথড ব্যবহার করা যেতে পারে, অল্টারনেটিভ ফর্মস অফ এক্সামিনেশন ব্যবহার করা যেতে পারে, বা ধরুন আজকে টেকনোলজির ব্যবহার আমরা করতে পারি। লার্নিং ডিসেবিলিটি যাদের মধ্যে আছে, টেকনোলজি আমরা তাদেরকে দিতে পারি, তার সাহায্যে তাদের অ্যাকচুয়াল লার্নিং আউটকামে অ্যাসেস করা যেতে পারে। কোরাইটার অনেক সফটওয়্যার আছে যেগুলো তাদেরকে প্রোভাইড করা যেতেই পারে। আপনার টাইম স্পেস এক্সট্রা দেওয়া যেতে পারে। টাইম এক্সট্রা দেওয়ার প্রভিশন বোধহয় অলরেডি বিভিন্ন পরীক্ষায় রয়েছে, তো অবশ্যই আছে। তো এগুলো সবই রয়েছে। অ্যাকচুয়ালি এগুলোকে আরো প্রপারলি আপনারা যদি সবাই একটু অ্যাওয়্যার হয়ে, আমাদের এই যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম চলছে, এরপরে ট্রেনিং প্রোগ্রাম চলবে, সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা স্কুল এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, এবং সেই অ্যাওয়ারনেসের উপরে ভিত্তি করে পরবর্তীকালে আপনারা ছাত্রছাত্রীদের এই সুযোগ সুবিধা এবং তাদের প্যারেন্টসদের অবশ্যই এই সুযোগ সুবিধার কথা জানানো এবং কোঅপারেশনের হাত বাড়িয়ে দেওয়া, এবং সেই ছাত্রছাত্রীদের যারা হয়তো একটু সমস্যায় ভুগছে তাদের মেইন স্ট্রিমে নিয়ে আসা, জীবনটাকে আরো সুন্দর করে তারা যেন বাঁচতে পারে এবং সোসাইটি এগিয়ে যেতে পারে। আরেকটি প্রশ্নের কথা আমার মাথায় আসছে, যেটা হচ্ছে টিচার তো রয়েছে ক্লাসে, তারা তো হয়তো যখন তারা তাদের সার্ভিস শুরু করেছে তারা একটা ট্রেনিং নিয়ে এসছে, এবারে প্রতিনিয়ত আমাদের ডিফারেন্ট টেকনোলজি, টুলস, ডিভাইসেস আসছে, ডেভেলপ হচ্ছে, তো টিচার্স এফিসিয়েন্সি বাড়াতে গেলে আমাদের কি করা উচিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই বলে নিই টিচার্স এফিসিয়েন্সি কেন বাড়ানো দরকার। অ্যাকচুয়ালি দ্য সাকসেস রেট অর দ্য পারফরমেন্স অফ স্টুডেন্ট ডিপেন্ড অন দ্য লেভেল অফ কম্পিটেন্স অফ দ্য টিচার। একটা স্টুডেন্ট কতটা ভালো পারফর্ম করবে সেটা অন্যান্য ফ্যাক্টরের চাইতে সবচাইতে বেশি ডিপেন্ড করে যে ফ্যাক্টরের উপরে, সেটা হচ্ছে টিচার্সের কম্পিটেন্সি। সো স্টুডেন্ট পারফরমেন্স ইজ ডিটারমাইন্ড বাই দ্য লেভেল অফ কম্পিটেন্সি অফ এ টিচার। সো এই জন্য টিচারের কম্পিটেন্সিকে এনহ্যান্স করা খুবই দরকার। এবার এখানে দুটো কনটেক্সট আছে। একটা হচ্ছে আমরা যদি বেঙ্গলের সিনারিকে দেখে নিই, সো বেঙ্গল না, এটা অল ইন্ডিয়া সিনারি হবে প্রবাবলি, অন্য স্টেটে হয়তো আরেকটু সিস্টেম একটু আলাদা হতে পারে, বাট সিমিলার, অলমোস্ট সেম। সো আমরা যদি একটু দেখে নিই যে একটা গ্রুপ অফ টিচার আছে যারা অলরেডি সার্ভিসে আছেন একটা টাইমের পর। আমি যদি একটা টাইম ধরে নিই 2014 আগে দেখুন দু ধরনের টিচার ট্রেনিং প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে অফার করে থাকে। একটা হচ্ছে স্পেশাল এডুকেটর ট্রেনিং, আর একটা হচ্ছে জেনারেল এডুকেটর। তো স্পেশাল এডুকেটর তৈরি হওয়ার জন্য যে কোর্সেসগুলো রান করা হয় সেটা হচ্ছে RCI দ্বারা অ্যাপ্রুভড, এবং RCI সেই মডিউল অ্যান্ড কারিকুলাম অ্যান্ড অল দিস থিংস ডিজাইন করে থাকে, অ্যাপ্রুভ করে থাকে, রেকগনাইজ দিয়ে থাকে। আর একটা হচ্ছে NCT, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, তারা জেনারেল এডুকেটর তৈরি করার জন্য যে জেনারেল বিএড প্রোগ্রাম, তার সিলেবাস, ফ্রেমওয়ার্ক, তার স্ট্রাকচার, তার স্ট্যান্ডার্ড তারা নির্ধারণ করে থাকে, এবং সেই সমস্ত ইনস্টিটিউট যারা এই কোর্সেস অফার করে তাকে রেকগনিশন দিয়ে থাকে। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান একটাই, আমরা আজকে ইনক্লুসিভ এডুকেশন সেটআপের কথা ভাবছি, তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমাদের প্রত্যেকটা টিচারই যেন ইনক্লুসিভ টিচার হয়, তাদের মধ্যে যেন ইনক্লুসিভ এডুকেশনকে প্রমোট করার মতো কম্পিটেন্সি থাকে। তো আমি যদি একটুখানি আমাদের প্রেজেন্ট কনটেক্সটকে দেখে নিই যে আমাদের টিচার যারা রয়েছেন অলরেডি এবং যারা তৈরি হচ্ছেন তারা কেমনভাবে তৈরি হচ্ছেন এবং যারা রয়েছেন তারা কেমনভাবে তৈরি হয়ে এসেছেন। সো আমরা যদি এটাকে বোঝার চেষ্টা করি তাহলে এরকম আসবে যে 2014 আগে NCT বিএড প্রোগ্রামের সিলেবাস রিভাইজ করার আগে যে সিলেবাসটা ছিল সেখানে আমার ডিসেবিলিটি সংক্রান্ত কারিকুলাম কিন্তু ছিল না, বা ডিসেবিলিটি সম্পর্কে বেশি সাবজেক্ট কিন্তু ছিল না, একটা বা ম্যাক্সিমাম কিছু ইউনিট হয়তো ছিল, একটা বা দুটো ইউনিট বা একটা পার্টিকুলার সাবজেক্টের দ্বারা হিউজ পরিমাণ, ডিসেবিলিটি একটা হিউজ এরিয়া, ইনক্লুসিভ এডুকেশন একটা হিউজ এরিয়া, ইনক্লুসিভ এডুকেশন পলিসি, স্ট্র্যাটেজি, এভরিথিং ইজ হিউজ। সো একটা পেপারের মধ্যে দিয়ে কমপ্লিট একটা নলেজ ডিসেমিনেট করা কিন্তু সম্ভব নয়। সো একটা ইনিশিয়াল ট্রেনিং হয়তো তারা পেতো, কিন্তু নট উইথ অ্যাডেকুয়েট নলেজ। সো তারা যারা অলরেডি সেটআপে আছেন তাদের জন্য যেটা হতে পারে, তারা সেটআপে আছেন ঠিক আছে, তো তাদের জন্য ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম আছে। সো ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রামগুলোকে এমনভাবে ডিজাইন করা প্রয়োজন যেখানে ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রামের যে মডিউল সেখানে যেন ডিসেবিলিটি রিলেটেড কন্টেন্ট থাকে, ডিসেবিলিটিকে মানে ডিসেবল পারসনস উইথ ডিসেবিলিটিসকে ইনক্লুসিভ এডুকেশন তাদেরকে হ্যান্ডেল করবার জন্য যা যা করণীয়, রাইট, ইনক্লুসিভ পেডাগজি সম্পর্কে যেন কন্টেন্ট থাকে, ইনক্লুসিভ এডুকেশনকে এক্সিকিউট করতে গেলে যে স্কিল কম্পিটেন্সি দরকার সেই স্কিল এবং কম্পিটেন্সি
ডেভেলপ করার জন্য যে কন্টেন্ট দরকার বা যে স্ট্র্যাটেজি দরকার সেটা যেন সেই প্রোগ্রামগুলোর পার্ট হয়, ইন সার্ভিস এডুকেশন, ইন সার্ভিস টিচার এডুকেশনের পার্ট হয়, এটা একটা বিষয়। এবং হয়তো ইন সার্ভিস এডুকেশন, ইন সার্ভিস টিচার এডুকেশন সেটা হয়তো এখনো পর্যন্ত ম্যান্ডেটরি নয়, বা ম্যান্ডেটরি হলেও অল্প দিনের জন্য ম্যান্ডেটরি। সো আমার মনে হয় প্রতিদিন চেঞ্জ হচ্ছে নিড, চাইল্ডের নিড চেঞ্জ হচ্ছে, সমাজের নিড চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্টের নিড চেঞ্জ হচ্ছে, এবং ডিসেবিলিটি ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। যেমন আগে ছিল 7 টাইপ অফ ডিসেবিলিটি, নাও তারপরে 8 হলো, তারপরে এখন 21 টাইপ অফ ডিসেবিলিটি উই হ্যাভ। সো 21 টাইপ অফ ডিসেবিলিটিস, এবং প্রত্যেকটা ডিসেবিলিটি প্রত্যেকটা ডিসেবিলিটি কিন্তু আরেকটা ডিসেবিলিটি থেকে আলাদা, এবং তাদের নিড নেচার আলাদা, কন্ডিশন আলাদা, চ্যালেঞ্জেস আলাদা, তাদেরকে যে পড়ানোর পেডাগজি সেটাও কিন্তু আলাদা, সেটাও আলাদা হতে লাগবে। সো সেটা কিন্তু প্রতিদিন একটা চেঞ্জ হচ্ছে, ইভলভিং প্রসেস, ইট ইজ ইভলভিং, দ্য এরিয়া ইজ ইভলভিং, দ্য কন্ডিশন, দ্য ম্যাটার ইজ ইভলভিং এভরি ডে। সো আমার মনে হয় টিচারদের যে ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম, তার মডিউলকে অ্যাডভান্সড ওয়েতে ডিজাইন করার প্রয়োজন আছে। টেকনোলজি অফকোর্স ক্যান বি ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট প্রোগ্রাম, এবং এই ইনক্লুসিভ পেডাগজি সম্পর্কে টিচারদের আরও বেশি করে ট্রেন করার প্রয়োজন আছে। এই জন্য আমার মনে হয় কনসার্ন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, আদার কনসার্ন ডিপার্টমেন্ট, এবং ন্যাশনাল ইনস্টিটিউট যেগুলো আছে ডিসেবিলিটি সেক্টরে, 9 ন্যাশনাল ইনস্টিটিউট এবং রিজনাল ইনস্টিটিউট, 22 অ্যাজ অফ নাও 22 রিজনাল ইনস্টিটিউট আছে, রিজনাল সেন্টার আছে আন্ডার দ্যাট ন্যাশনাল ইনস্টিটিউট, এবং স্ট্যাচুটরি বডি RCI হোক বা NCT হোক বা NCRT হোক বা SCT হোক বা SCRT হোক, যারা রয়েছেন এডুকেশন সেক্টরের জন্য, স্কুল এডুকেশন সেক্টরের জন্য, তাদেরকে এই মডেলগুলো ইন্ট্রোডিউস করা দরকার, এবং সবার একটা যৌথ প্রচেষ্টা দরকার, কোলাবোরেটিভ তাদেরকে এগিয়ে আসা দরকার, রেগুলার আপগ্রেডেশনের জন্য। ইটস অ্যান ইভলভিং প্রসেস। ইয়েস, দে শুড হ্যাভ এ কোলাবোরেশন, দে শুড হ্যাভ এ লিংক উইথ ইচ আদার, এন্ড তারা যেন একসঙ্গে এসে একটা কম্পিটেন্ট ইনক্লুসিভ টিচার তৈরি করা যেন তাদের মোটিভ হয়। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যেরকম পেডাগজিকে রেখে একটা ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম ডিজাইন করা দরকার, সেরকম যেন করেন, এবং এটা যেন একটা কম্পালসারি পার্ট হয় টিচারদের জন্য। এফিশিয়েন্সি বাড়ানোর জন্য কিছু মডেল থাকা দরকার, রেগুলারলি জন্য চলে। ঠিক। এন্ড টু অ্যাড অন, আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছে 2020-তে, সেখানে কিন্তু বলেই দেওয়া হচ্ছে যে এখন আর টিচাররা জাস্ট টিচার হয়ে গেলেন, তারপরে আর কোনো ট্রেনিং পেলেন না, এইভাবে চলছে, সেটা একদমই ঠিক নয়। এবং রেগুলার বেসিসে তাদের আপগ্রেডেশন না হলে, নিজেরা আপগ্রেড না করলে পরবর্তী জেনারেশনকে আপগ্রেডেশনের পথ দেখাবো কি করে? তাদের সেটা খুব কম্পিটেন্সি দরকার, কিন্তু আপগ্রেড করা হবে। ঠিক। আর সেকেন্ড হচ্ছে একটা পয়েন্ট যেটা আমি বলতে বলতে থেমে গেলাম, সেটা হচ্ছে আপনার ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম। ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম এখন যদি আমি এনসিটির বিএড প্রোগ্রামের কারিকুলামকে দেখে নিই, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ টিচার্স ট্রেনিং, সো আই ক্যান টেল ইউ অ্যাবাউট দ্যাট। সো আমি এটাই আপনার কাছে জাস্ট জানতে চাইছিলাম যে অনেক সময় আমরা দেখি, পার্টিকুলারলি স্কুলের যে সমস্ত মাস্টারমশাইরা রয়েছেন, পড়াচ্ছেন, যেটা খুব ভাইটাল একটা পার্ট, আমাদের বেসিক্যালি আমাদের সমাজের পিলারটাও সেখান থেকেই শক্ত হওয়ার কথা এবং হচ্ছে। তো সেই সমস্ত টিচারদের ইন সার্ভিস ট্রেনিংয়ের ব্যবস্থা কী ধরনের আছে? কলেজে অনেক সময় যেটা আমরা দেখতে পারি যে রিফ্রেশার্স কোর্স, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেই সমস্ত থাকছে, যেটা হয়তো স্কুল লেভেলে সেই ধরনের জিনিসগুলো নেই। সুতরাং স্কুলেও তাদের আরেকটু রেগুলার আপগ্রেডেশন অফ দেয়ার নলেজ করবার জন্য যদি কিছু ইন সার্ভিস প্রোগ্রামের কথা বলেন, কিছু আছে কিনা, বা সেটা নিয়ে আমরা কি ভাবতে পারি? ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অনেক প্রোগ্রাম এভাবে করে থাকেন, এসএস এর আন্ডারে করে থাকেন, আরএমএস এর আন্ডারে করে থাকেন, আইডিসি মানে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, এই স্কিমের আন্ডারে এই প্রোগ্রামগুলো করানো হয়। আইডিএসএস, ইনক্লুসিভ এডুকেশন ফর ডিসেবল অ্যাট সেকেন্ডারি স্টেজ অফ স্কুলিং, এটা করানো হয়। ইভেন বেঙ্গলেও এর আন্ডারে অনেক ট্রেনিং প্রোগ্রাম করানো হয়, বাট আমার মনে হয় সেটা হয়তো খুব একটা বেশি পরিমাণে অ্যাডিকুয়েট নয়। আমার মনে হয় আরও মডিউল, আরও ট্রেনিং, রিগোরাস ট্রেনিংয়ের প্রয়োজন আছে যদি আমরা ইনক্লুসিভ এবং কম্পিটেন্ট টিচার পেতে চাই। আমার মনে হয় আরও দরকার আছে। এক্ষেত্রে যেটা হতে পারে, ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন যারা এখন নিউ কোর্সেস লঞ্চ করছে, নিউ কোর্স ডেভেলপ করছে, সেখানে হয়তো অ্যাড অন কোর্সেস আপনি হয়তো নাম শুনে থাকবেন। তো আমার মনে হয় ন্যাশনাল ইনস্টিটিউটের সামনে এগিয়ে আসতে পারে, স্ট্যাচুটরি বডিজগুলো সামনে এগিয়ে আসতে পারে, ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আগে এগিয়ে আসতে পারে, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা এগিয়ে আসতে পারে, আমাদের ইউনিভার্সিটিসগুলো, হায়ার এডুকেশন ইনস্টিটিউটস এগিয়ে আসতে পারে বিভিন্ন অ্যাড অন কোর্সেস নিয়ে, পার্টিকুলার ডিসেবিলিটি নিয়ে, ডিসেবিলিটি পেডাগজি নিয়ে, বা পার্টিকুলার ইনক্লুসিভ এডুকেশনকে নিয়ে, ইনক্লুসিভ এডুকেশন পলিসিকে নিয়ে, লেজিসলেশনসকে নিয়ে ছোটো ছোটো অ্যাড অন প্রোগ্রাম করতেই পারে। এই প্রোগ্রামগুলো স্কুলের সাথে টাই আপ করে করতে পারে। যেমন আজকে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে একটা কাজের ইন্টিগ্রাল পার্ট হয়ে দাঁড়িয়েছে এরকম যে তারা কমিউনিটির সাথে কোলাবোরেট করবে, স্কুলকে ইনটেক করবে। যেমন আমার কলেজ 10টি স্কুলকে ইনটেক করেছে, এবং আমরা স্কুলে যাই, দেখি কেমন ধরনের পড়াশোনা করানো হচ্ছে এবং কিভাবে স্কুল এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউট এবং স্কুলের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করা যায়, তাদের প্রবলেমগুলোকে জাজ করা, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমরা রিসার্চকে ডিজাইন করা, রিসার্চ টপিক নেওয়া, সেখান থেকে রিসার্চ করা এবং সেই প্রবলেমগুলোকে সলভ করা, একটা সমন্বয় তৈরি করা, অ্যাকচুয়ালি একটা ইনক্লুসিভ এফোর্ট
between Yes. the different educational academic institutes Yes, yes. within the country, যদি সবাই একটা ইনক্লুসিভ মোডে এগিয়ে আসে তাহলেই হয়তো আমাদের ইনক্লুসিভ এডুকেশনটা আরো সার্থক হবে বলে Yes, আমার exactly, মনে exactly, হচ্ছে। exactly. For example- সব জায়গা থেকে আমরা তো সবার থেকে সবসময় শিখছি নতুন Yes, নতুন yes. জিনিস, তো সকলের প্রচেষ্টা সবার দরকার। মধ্যে যদি একটা ইনক্লুসিভনেস তৈরি করা যায় তাহলেই হয়তো এই এনভায়রনমেন্টটা এবং ইনক্লুসিভ এডুকেশনের যে মূল মন্ত্র সেটা সার্থক হবে। অ্যান্ড সার্টেনলি দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিড যারা রয়েছেন তাদের যে বিভিন্ন স্কোপস অ্যান্ড ফিউচার সেগুলো আরো ব্রাইট হতে পারে। এক্স্যাক্টলি। আর আমার মনে হয় আমাদের যে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম আছে তার যে কারিকুলাম আছে সেটাকে আরও অ্যাডভান্স করা দরকার, বিশেষ করে ডিসেবিলিটি সেক্টর থেকে অ্যাডভান্স করা দরকার। এখনও যদি সিলেবাস আমি দেখিনি সেখানে হয়তো 5 টাইপ আর 7 টাইপ অফ পারসনস উইথ ডিসেবিলিটিস সম্পর্কে সিলেবাসে রয়েছে, কিন্তু আমাদের এখন 21 টাইপ অফ ডিসেবিলিটিস আছে। তো বাকি ডিসেবিলিটি সম্পর্কে যদি নলেজই না থাকে তাহলে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, তাদের প্রবলেমের নেচার কি সেটা জানতে পারবো না। আমি যদি প্রবলেমই না জানি, আইডেন্টিফাই না করতে পারি, তাহলে তার প্রতি যে অ্যাটিটিউড একজন টিচার হিসাবে আমার সেটা কিন্তু চেঞ্জ হবে না, আমি ওয়েলকাম করতে পারবো না। আর যতক্ষণ না পর্যন্ত সেটাকে তার প্রবলেমটাকে জানতে পারছি, তার নেচারকে জানতে পারছি, তার প্রতি আমার অ্যাটিটিউড চেঞ্জ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনক্লুশন হবে না। সো আমার মনে হয় যে আমাদের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম যেগুলো আছে তার সিলেবাস, তার কারিকুলামকে আরও অ্যাডভান্স করা উচিত, আরও ইনক্লুসিভ করা উচিত, এবং এই ডিসেবিলিটি রিলেটেড এবং ইনক্লুসিভ এডুকেশন রিলেটেড কন্টেন্টগুলোকে আরও বেশি করে অ্যাড করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই যে দেখুন টেকনোলজি, রেভলিউশন অফ টেকনোলজি, আমাদের প্যান্ডেমিক খুব ভালো করে শিখিয়ে দিয়েছে যে টেকনোলজি কত বড় রোল প্লে করতে পারে। সি টেকনোলজি ক্যান বি technology for a person can be something, with the help of that a person can do something, right? But technology persons with disabilities এর ক্ষেত্রে impossible কে possible করে তোলে। একদম একদম, তার তো বহু উদাহরণ আমাদের সামনে রয়েছে। তাদের ক্ষেত্রে ইম্পসিবল কে পসিবল করে তোলে। উই ক্যানট ইমাজিন যে একটা ছোট্ট টেকনোলজির সাহায্যে একটা স্পেশাল নিড চাইল্ড কি এক্সিলেন্ট পারফর্ম করতে পারে এবং তারা কতটা এনজয় করতে পারে তাদের লার্নিং প্রসেসকে। কারণ এই টেকনোলজির মধ্যে দিয়ে ওই যে মাল্টিপল ওয়েস অফ প্রেজেন্টেশন, মাল্টিপল মোড অফ এঙ্গেজমেন্ট অ্যান্ড মাল্টিপল মিনস অফ অ্যাসেসমেন্ট, ইডিএল মডেল, এটাকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তাই আমার মনে হয় যে সমস্ত ইনস্টিটিউট টেকনোলজি অ্যাডভান্সমেন্টের জন্য রেসপন্সিবল, টেকনোলজিক্যাল রিসার্চের জন্য রেসপন্সিবল, লাইক এনসিটি, এনসিআরটি বা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ টেকনোলজি যারা আছে, ইভেন আইআইটিস, এনআইটি বলছিলাম যে ইতিমধ্যে আমরা প্রফেসর অনুপম বাসু, এনআইটি দুর্গাপুর ডিরেক্টর, এনআইটি দুর্গাপুর, ওনাকে পেয়েছিলাম আমাদের মধ্যে। এই বিভিন্ন রকম ডিসেবিলিটিস নিয়ে টেকনোলজিক্যালি কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কি ধরনের টেকনোলজি ডিভাইসের ইমপ্লিমেন্টেশন, সেই সম্বন্ধে একটু শুনে নেব উনি কি বলেছেন আমাদেরকে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল দপ্তর এবং জেবিএনএসটিএস এর পক্ষ থেকে শিক্ষকদের সচেতন করার যে কার্যক্রম নেওয়া হয়েছে, বিশেষ করে বিশেষ ক্ষমতা সম্পন্ন বা চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য, যাদের বলে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তাদের জন্য শিক্ষকদের বিশেষভাবে সচেতন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। আজকের দিনে সারা ভারতবর্ষে প্রায় 20 মিলিয়ন মানুষ নানা রকম প্রতিবন্ধকতায় ভোগেন। তার মধ্যে দৃষ্টিহীন, বধিরতা, শ্রবণে ক্ষমতা কম থাকা, অটিজম, লার্নিং ডিসেবিলিটি, বিভিন্ন রকমের ভাগ রয়েছে। প্রথমত আমি যদি ভাগগুলোকে একবার বলার চেষ্টা করি তাহলে এইভাবে বলা যায়: ভিজুয়ালি ইম্পেয়ার্ড, অর্থোপেডিক্যালি ইম্পেয়ার্ড, হিয়ারিং ইম্পেয়ার্ড, স্পিচ ইম্পেয়ার্ড, সেরিব্রাল পলসি বা নিউরোমোটর ডিসঅর্ডার্ড বাচ্চারা, অটিজম, মেন্টাল রিটার্ডেশন, যেটা বড় স্পেকট্রাম, লার্নিং ডিসেবিলিটি একটা আরেকটা স্পেকট্রাম, তার মধ্যে ডিসলেক্সিয়া একটা বিশেষ ধরন, যাদের পড়তে অসুবিধা হয়। এদের সকলের শিক্ষার জন্য আজকে আলাদা রকম ব্যবস্থার কথা সারা বিশ্বে কোথাও ভাবছে না। সব জায়গায় যেটা ভাবা হচ্ছে সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, মানে একই স্কুলের প্রাঙ্গণে সব রকম সুবিধা থাকবে যাতে সব রকম ছাত্রছাত্রীরা একসাথে পড়াশোনা করতে পারে। যদিও আমরা বলছি যে একসাথে পড়াশোনা হবে, কিন্তু তা সত্ত্বেও এই বিশেষ প্রয়োজন যাদের আছে তাদের সেই প্রয়োজনগুলোকে মেটানোর জন্য বিশেষ ব্যবস্থা থাকাও অত্যন্ত জরুরি।
তার প্রথম প্রয়োজন হচ্ছে শিক্ষকদের সে ব্যাপারে তৈরি হওয়া, এবং এই তৈরি হওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হচ্ছে শিক্ষকদের সচেতন হওয়া। কত রকমের প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাকে কিভাবে সহায়তা করা যায়, এবং আজকের দিনে দাঁড়িয়ে বিশেষভাবে প্রযুক্তিগত সাহায্য কোন কোন ক্ষেত্রে আমাদের কাছে আছে এবং সেইগুলোকে প্রয়োগ করতে শেখা এবং প্রয়োগ করার ব্যবস্থা স্কুলগুলোতেই করতে হবে। এবং এইগুলো স্কুল কখনোই করতে পারবে না যদি না আমরা যথেষ্ট সংখ্যক এই ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের তৈরি করতে পারি। কাজেই সেই জায়গা থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। 1,60,000 মানুষ, শিক্ষকরা এতে অংশ নেবেন, এবং সত্যি যদি আমরা এটা সফলভাবে করতে পারি তাহলে আমরা আমাদের প্রত্যেকটা স্কুলে এই ধরনের শিক্ষকদের দিতে পারবো। শুধু তাই নয়, এর সঙ্গে আমি পশ্চিমবঙ্গ সরকারকে এবং জেবিএনএসটিএসকে আরও অনুরোধ করব যে এই সমস্ত স্কুলগুলোকে যাতে প্রযুক্তিগতভাবে, প্রযুক্তি কিন্তু আমাদের দেশে তৈরি প্রযুক্তিই আছে, আমাদের এখানেই তৈরি, আমদানি করা প্রযুক্তির প্রয়োজন নেই, আমাদের এখানে দেশীয় প্রযুক্তি আছে, সেগুলোকে ঠিকমতোভাবে কাজে লাগানোর ব্যবস্থা করা এবং তাতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো, দৃষ্টিহীনদের ক্ষেত্রে এই প্রযুক্তি বা বিশেষ প্রশিক্ষণ হয়তো অনেকটা এগিয়ে আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে নিউরোমোটর ডিসঅর্ডার, অটিজম, ডিসলেক্সিয়া এবং হিয়ারিং ইম্পেয়ার্ডের ক্ষেত্রে বিশেষ করে আমার একটা কথা বলার আছে যে এখন কেন্দ্রীয় সরকারও বলেছেন প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি অনুষ্ঠানে অবশ্যই আমাদের একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার রাখতে হবে। কাজে সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষিত মানুষরা, শিক্ষকরাও এই স্কুলে প্রয়োজন, যাতে যারা যখন ক্লাসে পড়ানো হবে তখন যাতে যারা শ্রবণ প্রতিবন্ধকতায় আক্রান্ত তারাও যাতে সেই লেকচার থেকে, সেই শিক্ষা থেকে বঞ্চিত না হন, এই সমস্ত ব্যবস্থাগুলো আমাদের করতে হবে। তুলনামূলকভাবে ডিসলেক্সিয়া, মেন্টাল রিটার্ডেশন, অটিজম এসবের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, সেক্ষেত্রে আমাদের বিশেষ উদ্যোগ নিতে হবে এবং প্রত্যেকটি অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপদের সুবিধা করার জন্য প্রত্যেকটি স্কুলে প্রয়োজন সেই রকম র্যাম্প, অ্যাক্সেসিবিলিটি যেগুলোকে বলে, র্যাম্প তৈরি করা, বিশেষ ধরনের টয়লেট তৈরি করা। এই উদ্যোগটা কিন্তু একটা বড় উদ্যোগ এবং সকলকে সমবেতভাবে এটা নিতে হবে, এবং আমি আশা করি যে জেবিএনএসটিএস এবং শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তরের এই উদ্যোগ আপনাদের সকলের সহযোগিতায় সফল হবে। ওয়ান মোর পয়েন্ট দ্যাট এক্ষুনি আমি যেটা আলোচনা করছিলাম আরপিডব্লিউডি অ্যাক্ট নিয়ে, সেটা কিন্তু শুধুমাত্র স্কুলের জন্য, আমরা যদি বলি এটা শুধুমাত্র এডুকেশনাল রাইটস তাহলে কিন্তু হবে না, কারণ এই রাইটটা এডুকেশনাল হতে পারে কিন্তু সেটাকে সাকসেসফুল করতে গেলে আরও কিছু জিনিসের চেঞ্জের নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, যে টেকনোলজি আজকে আমি তৈরি করছি, একটা প্রজেক্টর বা একটা ল্যাপটপ বা একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটাও হ্যাজ টু বি ডিজাইন্ড ইন সাচ এ ম্যানার দ্যাট it is accessible by each and every child with disabilities. Easy to use, yeah, is it user friendly? It is user friendly, and user friendly যখনই আসে সেই একই মডেল, ইউডিএল, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, ইউনিভার্সাল ডিজাইন ফর অ্যাক্সেসিবিলিটি, সো সেই মডেলকে ফলো করতে হবে। তো আমরা যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন স্টেক হোল্ডার, বি ইট সায়েন্টিস্ট, বি ইট ইঞ্জিনিয়ার, বি ইট আর্কিটেকচার, বি ইট person who is constructing the building, or be it a person who is making the chairs and আবার সেই একই কনসেপ্ট, ইনক্লুসিভনেস, সবাইকে এগিয়ে আসতে হবে একসাথে, তবেই সাকসেসফুল হবে। তবেই সাকসেসফুল হবে। অবশ্যই। আর সাকসেসফুল হবে তখনই যখন আপনারা যারা এই ট্রেনিং প্রোগ্রামটা অ্যাটেন্ড করছেন সবার ভেতরে এই ইনক্লুসিভনেসটা আসবে, যে আমাদেরকে ইনক্লুসিভ এডুকেশন ইমপ্লিমেন্ট করবার জন্যে আরও বেশি আরেকটু অ্যাক্টিভ হতে লাগবে, কোঅপারেটিভ হতে লাগবে, সবাইকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আগামী দিনগুলোতে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ডক্টর রতন সরকারকে, এতক্ষণ উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনারা অবশ্যই অনেক নতুন জিনিস জানতে পেরেছেন। অনেক প্রশ্ন আরও রয়ে গেল আপনাদের মনের ভেতরে, সেগুলো আমরা আগামী দিনে আবারও উত্তর দেব আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে যখন ক্লাসরুমে যাব। ভালো থাকবেন। আজকে এই তৃতীয় দিনের শেষ পর্বে আপনাদের যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম, 3 দিনের সেন্সিটাইজেশন প্রোগ্রামটা আমরা আজকে এখানে কনক্লুড করব। আগামী দিনগুলোতে যে দ্বিতীয় পর্বের জন্য, সেকেন্ড ফেজ অফ ট্রেনিং,
যেটা আমাদের ইন্টারঅ্যাক্টিভ মোডে হবে, সেই সমস্ত ডিটেল নোটিফিকেশন আপনারা পাবেন খুব শিগগিরই, এবং সেগুলো পেলে অ্যাকর্ডিংলি আমরা আবার আপনাদের সাথে ব্লক স্তরে প্রত্যেক জেলার ব্লক সার্কেল ধরে ধরে আমরা সমস্ত রেজিস্টার্ড যে সমস্ত শিক্ষক রয়েছেন প্রত্যেক স্কুল থেকে তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রামটা করব ইন্টারঅ্যাক্টিভ মোডে। সেই প্রোগ্রামে আপনারা আপনাদের যে পার্সোনাল প্রবলেমগুলো ইনক্লুসিভ এডুকেশন রিলেটেড বা চিলড্রেন উইথ স্পেশাল নিড কি আপনারা সম্মুখীন হচ্ছেন, কিভাবে তাদেরকে হ্যান্ডেল করবেন, কি আরও করা উচিত, সেগুলো আমরা পার্ট বাই পার্ট আপনাদের সাথে মিট করব এবং আপনাদের ট্রেনিং প্রোগ্রাম চলবে। আমরা আশা করব আপনাদের সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন এবং আগামী দিনে এই প্রোগ্রাম আরও সাকসেসফুল হবে এবং সমাজ আরও এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ জানিয়ে আমরা আজকের সেশন এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। নমস্কার। প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বিগত 3 দিন ধরে আমরা সবাই সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনাগুলো শুনলাম। আমি বিশ্বাস করি এই আলোচনাগুলো আপনাদের মনকে অনেক সমৃদ্ধ করেছে। আমরা যে চিন্তাভাবনার জায়গায় অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে থাকি, সেই জায়গায় আমরা নিশ্চয়ই অনেক শক্তিশালী হতে পেরেছি। যে শিশু ও কিশোরগুলি অনেক সময় আমাদের ক্লাসরুমের মধ্যে ঢুকতে দ্বিধাবোধ করত, আগামী দিনে আমরা শিক্ষকেরা তাদেরকে সাদরে আমাদের কাছে নিতে পারবো। আমাদের জন্য নির্দেশিকা থাকবে যে তাদেরকে কিভাবে আমরা আগামীর পথ চলায় সাহায্য করতে পারবো। আর একদিনে আপনারা সবাই জানলেন যে ডিসেবিলিটি শুধু 1-2 রকম নয়, সেটা অনেক রকম। আগে হয়তো আমরা ভাবতাম কেউ চোখে একটু কম দেখে, কানে একটু কম শোনে, কিংবা পায়ে একটু অসুবিধা, কিন্তু এখন আমরা জেনেছি তার বাদ দিয়েও আমাদের চারিদিকে অনেক রকমের ডিসেবিলিটি রয়েছে। অটিজম রয়েছে, ডিসলেক্সিয়া রয়েছে, আরও নাম না জানা অনেক রকমের মানসিক প্রতিবন্ধকতা রয়েছে। কোনো শিশু হয়তো লিখতে একটু ধীর, কোনো শিশু হয়তো প্রশ্নের উত্তরটা জেনেও দ্বিধাবোধ করে অনেকক্ষণ। এই রকম নানা রকমের প্রতিবন্ধকতাকে বাধা দিয়ে কিভাবে আমরা প্রতিস্পর্ধী শিক্ষাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব, সেই চিন্তাই আমাদেরকে প্রতিনিয়ত এগিয়ে দেবে আগামীর পৃথিবীতে। ধন্যবাদ জানাই বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারকে, তাদের সমস্ত অধিকর্তা কর্মীবৃন্দ আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছেন, সেই জন্যই একমাত্র সম্ভব হয়েছে জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের পক্ষে এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণতায় সাফল্যমণ্ডিত করার। আমি আবারও ধন্যবাদ জানাই জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের সমস্ত কর্মীবৃন্দকে। তাদের সক্রিয় সহযোগিতায় এই প্রোগ্রামটি করা গেল। আমি সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের বিরাট প্রত্যাশা আগামী দিনে পশ্চিমবঙ্গ ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে যে নতুন দিগন্ত সূচনা করলো, ভারতবর্ষে সেটা এক নতুন মাত্রা যোগ করবে। আমি সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমাদের প্রথম পর্যায়ের প্রোগ্রাম আজকেই শেষ হলো।